এবং আমরা যখন প্রথম দিকে ক্লাস করতে শুরু করেছিলাম ইন্ট্রোডাকশনে, তখন আমরা বলেছিলাম লিকুইড মেশিন দুই ধরনের হচ্ছে। এক ধরনের ছিল হাইড্রোলিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা, আর একটা ছিল মেকানিক্যাল এনার্জিকে হাইড্রোলিক এনার্জিতে কনভার্ট। হাইড্রোলিক থেকে মেকানিক্যাল এনার্জি যে কনভার্সন, সেটাকে আমরা সেই হিসেবে আমরা দেখেছি টারবাইনটা। টারবাইনের বিভিন্ন টাইপ আমরা দেখেছি, করেছি, হয়েছে। মেকানিক্যাল থেকে হাইড্রোলিক যে এনার্জি কনভার্সন, সেটা টাইপ হচ্ছে পাম্প। সো তুমি যদি কনসেপ্টুয়ালি যদি চিন্তা করো জিনিসটা, একটা টারবাইন হচ্ছে হাইড্রোলিক থেকে মেকানিক্যাল, আর পাম্প হচ্ছে মেকানিক্যাল থেকে হাইড্রোলিক। তার মানে ঠিক টারবাইনের অপোজিট। টারবাইনের জাস্ট অপোজিট জিনিসটা হচ্ছে পাম্প। টারবাইনের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল এনার্জি প্রডিউস করছি, পাম্পের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি ইউজ করে আমরা হাইড্রোলিক এনার্জি। ঠিক আছে। সো আমাদের এই কনসেপ্ট অনুযায়ী যেটা তুমি বলি, আমাদের সকল জিনিস একই থাকবে। তার মানে আমরা যা যা করেছি, যেভাবে জিনিসগুলো দেখেছি, মোরলেস সেম জিনিস এখানে, একই জিনিস। শুধু আমাদের পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আউটপুট বা ইনপুট। যেটা আউটপুট ছিল মেকানিক্যাল, ইনপুট ছিল হাইড্রোলিক। সো আমরা সেই হিসাবে আউটপুট বা ইনপুট দিয়ে আমরা এফিসিয়েন্সি বের করেছি। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আউটপুটটা এখানে হাইড্রোলিক আর ইনপুটটা এখানে মেকানিক্যাল, তার মানে আমরা এখানে আউটপুট বা ইনপুট করলে জাস্ট অপোজিটটা হচ্ছে। ওই হিসাবে ওইটা পার্থক্য ছাড়া বাকি কোনো পার্থক্য আসলে নেই। ঠিক আছে। আমাদের যে ভেলোসিটি ডায়াগ্রাম, আমাদের যে নোটেশন, আমাদের যা ইনফরমেশন, সব একই জিনিসটা। ঠিক আছে। সেই হিসাবে এটা খুবই সিম্পল চ্যাপ্টার হবে। হ্যাঁ। এছাড়া আমরা আরো কিছু আনুষঙ্গিক জিনিস দেখবো, যেটা পাম্পের সাথে খুব রিলেটেড, যেটা কাজে লাগবে সেই হিসাবে। সো আমরা যদি শুরু করি পাম্পের, যে পাম্প হচ্ছে যে আমরা মেকানিক্যাল এনার্জিকে ফ্লুইড এনার্জি বা হাইড্রোলিক এনার্জিতে কনভার্ট করবো। ঠিক আছে। এই পাম্প দু ধরনের পাম্প আমরা দেখি। তার মধ্যে একটা হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প, আর কিছু ওটা। রিসিপ্রোকেটিং পাম্প সম্পর্কে আমরা প্রথম দিকে ক্লাসে বলেছি। আমাদের যে ডিপ টিউবওয়েল গুলো যেগুলো আছে, সেগুলো একটা এক্সাম্পল। আমরা সেটাও বলেছিলাম যে তোমরা টিউবওয়েলের বেশি ওয়াটার জেট বা ওয়াটার জেটের সময় যেটা বলেছো, আমাদের মডার্ন মেশিন প্রসেসে যেখানে পাম্পটা ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার পাম্প। সেটাও রিসিপ্রোকেটিং পাম্প। আরেকটা টাইপ যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে। রোটারি পাম্পের অন্তর্ভুক্ত, এটা রোটেট করবে। আমরা লাস্ট ক্লাসগুলোতে যে টারবাইন যখন করেছি, তখন প্রত্যেকটা আইটেমে আমাদের রোটেট করেছি। ঠিক আছে। আমরা রোটারি পাম্প যেগুলো আছে সেগুলোর মধ্যে মেনলি এমফাসাইজ করবো, তারপর আমরা রিসিপ্রোকেটিং পাম্পটা। এই রোটারি পাম্প যেটা, তার মধ্যে এক নম্বর যেটা আমরা হিসাবে রাখি, সেটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল। সো পাম্প যদি আমরা রোটারি পাম্পের ক্লাসিফিকেশনে যাই, তার ফ্লো ডিরেকশন হিসেবে আমরা তিন ধরনের ক্লাসিফিকেশন করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফ্লো, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফ্লো, একটা হচ্ছে ব্রিজ ফ্লো। ঠিক আছে। তো আমরা এখানে মেনলি তোমার সেন্ট্রিফিউগাল ফ্লো যেটা, সেটাই তোমাদের এখানে দেখো। তো সেন্ট্রিফিউগাল ফ্লো যেটা হয়, সেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল পাম্প। তোমার বাসার বিল্ডিং এর যে পাম্পগুলো কোথাও দেখো, সেগুলো সবই তোমার সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে। তো এটা আমাদের জন্য খুব কমন একটা পাম্প, যেটা আমরা সবসময় ইউজ করছি আমাদের ডেইলি লাইফে। সো এই সেন্ট্রিফিউগাল পাম্প যদি আমরা শুরু করি, এটা হচ্ছে তোমার মেইনলি তোমার রোটেটিং একটা ডিভাইস থাকবে বা এলিমেন্ট থাকবে, সেটাকে আমরা নর্মালি বলি ইম্পেলার। আমরা আবার একটু ক্লারিফাই করি। টারবাইনের ক্ষেত্রে আমরা ব্রেন বলেছি, টারবাইনের ক্ষেত্রে আমরা রানার বলেছি, টারবাইনের ক্ষেত্রে আমরা বাকেট বলেছি, হুইল বলেছি, এই ধরনের জিনিস ছিল। ঠিক আছে। সো এখানে আমরা যেটা, সেটা হচ্ছে এটাকে বলবো আমরা ইম্পেলার। আমরা বলবো ইম্পেলার। এই ইম্পেলারের সাথে একটা শ্যাফট থাকবে। ঠিক আছে। নর্মালি তোমার যেটা হয় যে, আমরা যেহেতু মেকানিক্যাল এনার্জি থেকে হাইড্রোলিক এনার্জিতে কনভার্সন করছি, তার মানে আমরা যখন ইলেকট্রিক্যাল পাওয়ারটা অন করবো, তখন আমার ইলেকট্রিক পাওয়ারের সাথে একটা মোটর থাকে, সেই মোটরের সাথেই পাম্পের শ্যাফট কাপড় করা থাকে। সো ইলেকট্রিক্যাল মোটর যেটা থাকে, সেই মোটরের যে শ্যাফট, তার সাথে পাম্পের যে শ্যাফট, সেটা কাপড় করা থাকে। আমি যখন ইলেকট্রিক্যাল সুইচ মানে পাওয়ার দিচ্ছি, তখন আমার মোটরের শ্যাফটটা ঘুরবে। মোটরের শ্যাফট ঘোরার সাথে সাথে এই মোটরের সাথে যেহেতু এই পাম্পের শ্যাফট লাগানো আছে, তাহলে পাম্পের শ্যাফটটা ঘুরবে। পাম্পের শ্যাফট যদি ঘুরে, তখন এই ইম্পেলার। সো আমি আলটিমেটলি এই ইম্পেলার ঘোরার কারণে আমি এই ফ্লুইডটাকে বা পানিটাকে আমি উপরে উঠাচ্ছি বা এক জায়গা থেকে ট্রান্সফার করছি। সো আলটিমেটলি আমার মেকানিক্যাল থেকে হাইড্রোলিক পাওয়ার আমি চলে যাচ্ছি। ঠিক আছে। হিসাবে রোটেটিং এলিমেন্ট হচ্ছে ইম্পেলার অ্যান্ড শ্যাফট। এর সাথে আরো কিছু জিনিস থাকে, তার মধ্যে একটা হচ্ছে কেসিং, স্টাফিং বক্স, বিয়ারিং, এগুলো মোটামুটি কমন জিনিস, এগুলো থাকে। ঠিক আছে। তো পাম্পের যে মেইন যে কাজ হচ্ছে, যে পাম্প হচ্ছে তোমার প্রেশার এবং ভেলোসিটিটাকে ইনক্রিজ করে। তারপরে আমি ফ্লুইড যেটা থাকবে, তার প্রেশারটাকে বাড়াবো, তার ভেলোসিটিটাকে বাড়াবো। প্রেশার বলতে আমরা আসলে প্রেশার হেড কিন্তু চেষ্টা করছি। আমরা কিভাবে তোমার ভেলোসিটি হলে ভেলোসিটি হেড কিন্তু চেষ্টা করছি। প্রেশার হেড এবং ভেলোসিটি হেড ইনক্রিজ করে পাম্প। ঠিক আছে। সো আমরা যদি এই পাম্প সম্পর্কে একটু দেখি, ঠিক আছে, এই হচ্ছে পাম্পের একটা স্কিমেটিক ডায়াগ্রাম। ঠিক আছে। স্কিমেটিক ডায়াগ্রামটা আমরা যদি খেয়াল করি, এখানে এই হচ্ছে ডায়াগ্রামের মধ্যে এই মাঝখানে যে অংশটুকু সার্কেল যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার রোটেটিং সাইডটা। এটার মাঝখানে যেটা হচ্ছে শ্যাফট, আর এই পাশে আছে ইম্পেলার, এটা ঘুরবে। ইম্পেলারের মধ্যে তোমার এই যে বেনগুলো বা বাকি বেনগুলো থাকবে। আর এখানে এই পাম্পের এই জায়গার মধ্যে এখানে একটা পাইপ আছে। এখানে তোমার রিজার্ভ আছে, যেখানে পানির সাম, আমরা এটা বলি সাম। রিজার্ভ আছে, এটা আমরা বলছি সাম। এই সাম্পের মধ্যে এই পাইপটা থাকবে। এই যে পাইপটা ইম্পেলার থেকে নিচের দিকে গেল, এটাকে বলা হয় সাকশন পাইপ। এটাকে বলা হয় সাকশন পাইপ। সো পানিটা এই পাইপের মধ্যে দিয়ে এটা উপরে চলে যাবে। এই সাকশন পাইপের শুরুতে একটা স্ট্রেনার থাকে। যদি এখানে কোনো ময়লা বা কোনো কিছু থাকে, সেটাকে ছেঁকে নিবে, যেটা। তারপর একটা ফুড বাল্ব থাকে। এই বাল্বের মাধ্যমে ফ্লোটা কন্ট্রোল করে তারপর এটা এখানে দেওয়া হচ্ছে। দেখ, এটা হলো।
এটা যদি ঘুরে তাহলে এই পাম্পের প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়বে, বাড়ার পরে এটাকে এই পাইপ এসে বের হয়ে যাবে। এটা যেমন সাকশন পাইপ, এটাকে বলা হচ্ছে ডেলিভারি পাইপ। এই ভিতরটাকে বলা হচ্ছে ডেলিভারি পাইপ। ডেলিভারি পাইপের মধ্যে একটা ভাল্ভ থাকে, ফ্লো কন্ট্রোল করার জন্য, এটা হচ্ছে ডেলিভারি ভাল্ভ। ঠিক আছে, তারপরে ডিসচার্জ হবে। মানে পুরো জিনিসটা এই ইম্পেলার পুরো জিনিসটা কেসিং এর মধ্যে থাকে। এই পাম্পের কেসিংটা খুবই ইম্পর্টেন্ট বা ভাইটাল একটা ইস্যু। পাম্পের এই কেসিংটা খুবই ভাইটাল একটা ইস্যু। এবং এই শেপটা তুমি যদি একটু খেয়াল করে দেখো, এটা একটু শেপটা, এই যে এখানে এই এরিয়াটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। আমরা যদি এখান থেকে চিন্তা করি, এই যে এখানে ইম্পেলার থেকে এই কেসিং এর মধ্যে যে গ্যাপটা এখানে খুব কম, এবং এটা গ্র্যাজুয়ালি এভাবে বাড়তেছে। তো বাড়ার কারণ হচ্ছে যে এই আমি যখন গ্র্যাজুয়ালি বাড়বে, তার মানে তোমার ভেলোসিটিটা একটু কমবে, প্রেশারটা বাড়বে। তো আমার মেইন অবজেক্টিভ হচ্ছে প্রেশারটাকে বাড়ানো, ফ্লুইডের প্রেশারটাকে বাড়ানো। ফ্লুইডের প্রেশার বাড়লে ফ্লুইড এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো সেই হিসাবে আমরা এই কেসিং এর মাধ্যমে এই ফ্লুইডের প্রেশারটাকে এখানে বাড়াচ্ছি। এটা তো রোটেট করছেই, তার সাথে এই কেসিং এর একটা বিশাল রোল আছে এই পাম্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই প্রেশারটাকে বাড়াচ্ছে। সো পাম্পের কেসিং, এই কেসিং এর এই যে শেপটা, এটা একটু ডিফারেন্ট। তোমরা মেকানিক্যাল ড্রয়িং করেছো, সেখানে ড্রয়িং এর হয়তো তোমরা গিয়ার টুথ যেটা সেটা হয়তো ড্র করেছো, সেখানে ইনভলিউট প্রোফাইল বলে একটা নাম শুনেছো হয়তো, ইনভলিউট প্রোফাইল। এই পাম্পের কেসিং যেটা আছে সেটা হচ্ছে ইনভলিউট প্রোফাইল। ঠিক আছে, সো এখানে তোমার গ্র্যাজুয়ালি এই প্রেশারটা বাড়বে, বেড়ে এটা চলে যাবে। সেক্ষেত্রে এই কেসিং এর ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট পাম্পের জন্য, পাম্পের পারফরমেন্স। ঠিক আছে, শুধু কেসিং মানে এই না যে পানিটা যাতে বের হয়ে না যায়, এটাকে যেন ভিতরে রিজার্ভ করতে পারে বা লিক যাতে না হয়, তার কিছু না, সুন্দর থাকে এটা না। তার সাথে বড় যে মেইন যে অ্যাডভান্টেজ এর কেসিং এর, সেটা হচ্ছে যে এই প্রেশারটাকে রাইজ করে ইফেক্টিভলি। এই জন্য এটাকে ইনভলিউট প্রোফাইলে দেওয়া থাকে। সো পরীক্ষা অনেক সময় একটা কোয়েশ্চেন যে পাম্পের কেসিং এর বৈশিষ্ট্য কি বা তোমার ক্যারেক্টারিস্টিক্সটা কি হতে পারে। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে এই পাম্পে ফ্লুইডের প্রেশারটাকে বাড়ানোর জন্য সেটা একটা রোল প্লে করে, মেজর রোল প্লে করে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্পের স্কিমেটিক ডায়াগ্রাম। এবং পরীক্ষায় একটা কমন কোয়েশ্চেন এখানে, যে একটা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করে তার বিভিন্ন কম্পোনেন্ট গুলো দেখাও সেন্ট্রিফিউগাল পাম্পের, তখন তোমাকে এই ছবিটা এঁকে এই বিভিন্ন অংশগুলো দেখাতে হবে। ঠিক আছে, জি স্যার। এরপরে আমরা, এটা তো বেসিক জিনিস গেল, এখন আমরা একটা থিওরি দেখবো। এই থিওরিটা হুবহু এর আগের ক্লাসগুলোতে আমরা একটা পড়েছি, একই থিওরি বলতে পারো, কোনো জায়গায় কোনো একটা পার্থক্য নেই। হ্যাঁ, এটা হচ্ছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর এনার্জি কনভার্সন ইন দ্য ইম্পেলার অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প বা অয়েলার হেড। আমরা যেটাকে আমরা এটা অয়েলার মোমেন্টাম ইকুয়েশন করে আসি, রোটেটিভ ব্রেনের জন্য বা হুইলের জন্য আমরা সেটা করে আসলাম, সেই জিনিসটা একই জিনিস আবার আসছে। তো আমরা এখানে দেখাচ্ছি যে এই হচ্ছে একটা পাম্পের ইম্পেলারের মধ্যে ব্লেডটা আছে, এবং ফ্লুইডটা ভিতর দিয়ে যাবে। আমরা এখানে দেখা, এটা হচ্ছে আউটওয়ার্ড ফ্লো। সো এটা হচ্ছে ভিতর দিয়ে ঢুকে, এটা বাইরে দিয়ে যাবে। সো এটা আউটওয়ার্ড ফ্লো। তো সেই হিসাবে এটা এদিক দিয়ে ঢুকলো। ঠিক আছে, এই ভিতর দিয়ে ঢোকার পর এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, দেন এটা হচ্ছে তোমার যেহেতু এটা এদিকে ঘুরতেছে, তারপরে এটা হচ্ছে v1, আর এই হচ্ছে v1 এর একটা কম্পোনেন্ট v1। এটা যখন বের হয়ে যাবে তখন এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এই হচ্ছে u2, তারপরে এটা হচ্ছে v2 অ্যাবসলিউট ভেলোসিটি, তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে vw। আগের মতোই রিলেটিভ ভেলোসিটির সাথে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে তোমার θ1, আর এখানে যে এটা অ্যাঙ্গেল আছে রিলেটিভ সেটা হচ্ছে θ2, আর অ্যাবসলিউট ভেলোসিটির সাথে যেটা গাইড প্লেন অ্যাঙ্গেল যেটা আমরা বলি সেটা হচ্ছে পাই। ঠিক আছে, এখানে এটা হচ্ছে রেডিয়াল ইনলেট। ঠিক আছে, ইনলেটটা হবে এখানে মানে আমাদের v1 যেটা সেটা হচ্ছে উইন্ড ভেলোসিটি, যেটা হচ্ছে সেটা হচ্ছে 0, vw1 এখানে 0। সো আমাদের পাম্পের জন্য অনেক ইজি হয়ে গেল, vw1 এখানে 0। গতকালকে ক্লাসে আমরা কাপড় যখন করেছি তখন আমরা বলছি vw2। তো এই ধরনের স্পেসিফিক জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে ভুল হওয়ার চান্স নেই। তো এখানে vw1টা 0। আমরা এখানে যে অ্যাজাম্পশন গুলো আছে, প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে কি, ইনফাইনাইট নাম্বার অফ ভেন্স ইন দ্য ইম্পেলার সো দ্যাট দ্য ওয়াটার ইজ গাইডেড অন দ্য ভেন্স প্রোফাইল স্মুথলি। তার মানে আমরা এখানে অনেকগুলো ভেন থাকবে, এবং এরকমভাবে থাকবে যে সেটা এই ওয়াটারটাকে স্মুথলি গাইড করে সে এটা ফ্লো করাবে। তার মানে আমাদের ইফেক্টিভনেসটা বাড়বে। সেগুলো হচ্ছে অনেকগুলো থাকবে, আমরা এখানে একটা যদি দেখাচ্ছি কিন্তু এরকম অনেকগুলো থাকবে জায়গায়। নো এনার্জি লসেস ইন ইম্পেলার, এটা আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা থিওরিক্যালি ধরে নিচ্ছি কোনো লস নেই। ইউনিফর্ম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বিটুইন টু অ্যাডজাসেন্ট ভেন, কারণ এখানে যে ভেলোসিটি প্রোফাইল হবে এর পাশে যদি আরেকটা ভেন থাকবে আবার ভেলোসিটি প্রোফাইল একই রকম হবে। ফুল ভেলোসিটি এক মিনিট 0, কারণ vw1 এখানে 0, নো লস ডিউ টু শক। এখানে যখন ঢুকবে তখন তার কোনো শক থাকবে না, এনার্জি লসের কোনো ইস্যু থাকবে না। বাকি জিনিসগুলো আমরা যদি দেখি, আমরা ওমেগা এটাকে বলছি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ইম্পেলার, u1 u2 এটা পেরিফেরাল ভেলোসিটি, β1 β2 এখানে আমরা বলেছি যে ভেন অ্যাঙ্গেল বলতে আমরা বলেছি যে তোমার রিলেটিভ ভেলোসিটির সাথে, সেটা হচ্ছে β1 আর β2, ছোট মধ্যে β1 আর β2 এই যে রিলেটিভ ভেলোসিটির সাথে সেটা আমরা বলেছি। দেন বাকি সব জিনিস এক, এই বাকিটুকু যেগুলো আছে সেটা আমরা এর আগের ক্লাসে পড়ে আসছি। তুমি যদি আগের ক্লাসগুলো থেকে লেকচারটা বের করো তাহলে তুমি দেখবে হুবহু এক, এখানে নতুন কোনো কিছু নেই। আমরা এখন অ্যাঙ্গুলার যেটা ছিল রোটেটিং ছিল, সেখানে আমরা বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম পার সেকেন্ড, সো মাস ফ্লো রেট ইনটু ট্যানজেনশিয়াল ভেলোসিটি ইনটু রেডিয়াস। ইনলেটের জন্য যেটা হবে w/g ওয়েট ডিভাইড বাই g, কারণ মাস, vw1 r1। তো এখান থেকে আমরা যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি যে অ্যাবসলিউট ভেলোসিটি যে পড়ে সেটাকে vw1 করছিলাম, আর রেডিয়াস এটা হচ্ছে ইনলেটের জন্য। একইভাবে যেটা আউটলেট হবে বা যেটা লিড করবে তার জন্য বলছি w/g ইনটু vw2 ইনটু r2। যেহেতু vw1 আর vw2 অপোজিট দিকে, তার মানে আমরা এখানে একটা মাইনাস সাইন দিয়েছি, ছবির মধ্যে অপোজিট দিকে আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এই দিকে আছে, আমরা এখানে মাইনাস।
সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে টর্ক হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো ডব্লিউ বাই জি কমন নিলে VW1 R1 প্লাস VW2 R2 এটা লাগবে। তো ওয়ার্ক ডান পার সেকেন্ড যদি হিসাব করতে চাই তাহলে টর্ক ইকুয়াল টু হচ্ছে টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে গুণ দেওয়া হবে ওমেগা। আমরা ওমেগাকে যদি ভিতরে নিয়ে আসি তাহলে R2 ওমেগা হবে, R1 ওমেগা হবে। R2 ওমেগা সমান লিখতে পারি U2 আর R1 ওমেগা লিখতে পারি U1। এই জিনিসটা হুবহু আগের ক্লাসের লেকচারের ডুপ্লিকেট, একেবারে ডুপ্লিকেট, ঠিক আছে? একই থিওরি দুই জায়গায়, সো সেই হিসাবে কমন জিনিস। তো আমরা এখান থেকে সিম্পলিফাই করলে ওয়ার্ক ডান পার সেকেন্ড বাই ইম্পেলার অন ওয়াটার W by T U2 VW2 plus U1 VW1। যেহেতু এটা VW1 এখানে 0 হবে, কারণ আমরা বলেছি যেটা ইম্পেলারের ক্ষেত্রে ইলেকট্রিক সেন্ট্রিফুগাল পাম্পের ক্ষেত্রে VW1 0, তো সেক্ষেত্রে ওয়াটার এন্টারস ইম্পেলার রেডিয়ালি, সো VW1 এখানে 0 হতে আমাদের এই ইকুয়েশনটা আরো সহজ হয়ে গেল যে W by T U2 into VW2। সো এটাই আমরা বলছি এখানে যে ওয়ার্ক ডান পার সেকেন্ড বা ইম্পেলার অন ওয়াটার। ওয়ার্ক ডান পার সেকেন্ড বা এনার্জি ট্রান্সফার পার ইউনিট ওয়েট অফ ওয়াটার ফ্লুইড, সেটাকে আমরা বলছি, এই জিনিসটাকে আমরা বলি এখানে ওজন দিয়ে যদি ভাগ করি, ওয়ার্ক ডান এনার্জিকে যদি আমরা ওজন দিয়ে ভাগ করি তাহলে সেটা হয় হেড সমান হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট। ওয়েট ডব্লিউ যদি দিয়ে এটাকে ভাগ করি তাহলে ডব্লিউটা চলে যাচ্ছে, তাহলে বাকি থাকে শুধু U2 VW2 বাই জি। এটাকেই বলা হচ্ছে অয়েলার হেড, এটাকেই বলা হচ্ছে অয়েলার হেড। এই ইটা আমরা আগের ক্লাসগুলোতে প্রথম দিকের ক্লাসে ইমপ্যাক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা সেখানে করেছি, ঠিক আছে? সো ইউ হচ্ছে U2 VW2 বাই জি। আগের ক্লাসে যেটা করেছি সেটা ছিল তার সাথে U1 VW1 প্লাস মাইনাস U2 VW2 বাই জি ছিল, এখন সেটা থেকে সিম্পলিফাই হয়ে জাস্ট U2 VW2 বাই জি আসছে। এটাকে আমরা বলছি অয়েলার হেড, ঠিক আছে? এটাই অয়েলার হেড নামে পরিচিত। এবং তোমরা যখন বাউন্ডারি ইকুয়েশন অঙ্ক করেছো তখন হয়তো কোনো পাম্পের যদি থাকে সেক্ষেত্রে আমরা ইটা আমরা অঙ্কের মধ্যে দেওয়া থাকে মানটা হেড হিসাবে, সেই হিসাবে আমরা ভ্যালুটা দিচ্ছি, ঠিক আছে? এতটুকু মধ্যে কারো কোনো কোয়েরি আছে? স্যার VW1 কি সবগুলো পাম্পের জন্য? হ্যাঁ, সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য আমরা রেডিয়াল ইনলেট, ঠিক আছে? এন্টার মধ্যে রেডিয়াল, তো VW1 আছে, ঠিক আছে? কথা বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, VW1 টা এখানে 0 হবে। সো স্টেপ ফরওয়ার্ড, তোমরা VW1 নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, VW1 টা এখানে 0। আমি গতকাল বলেছি তখন আপনার টার্বাইন আমরা বলেছিলাম যে U1 আর U2 সমান, VF1 আর VF2 সমান। হ্যাঁ, যদি রেডিয়াল থাকে তাহলে VW2 0, এরকম জিনিসগুলো তোমার সিম্পলিফাই হয়। সো আমরা এরপরে ইস্যুটাতে যদি যাই, এখানে পার্থক্য যেগুলো আছে সেগুলো একটু হাইলাইট করি। পার্থক্য আসলে কোনো জায়গায় নেই, দুই একটা পয়েন্ট ছাড়া। আমরা ইফিসিয়েন্সির কথা যেটা বলেছিলাম, যে ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা যেটা একটু আগে বললাম যে টারবাইনের ক্ষেত্রে যেটা ইনপুট ছিল পাম্পের ক্ষেত্রে সেটা আউটপুট, পাম্পের ক্ষেত্রে যেটা টারবাইনের ক্ষেত্রে যেটা আউটপুট ছিল পাম্পের ক্ষেত্রে সেটা ইনপুট। সো ইফিসিয়েন্সি ইকুয়েশনটা জাস্ট উল্টো হবে, আর কিছু জাস্ট উপরেটা নিচে যাবে, নিচেটা উপরে যাবে, আর কিছু পার্থক্য এত। তো টারবাইনের ক্ষেত্রে আমরা ওয়াটার হর্স পাওয়ার দেখেছি WHP, এখানেও WH আছে। তো এখানে আমরা বলছি Q গামা H, গতকাল আমরা Q গামা H দিয়ে অঙ্ক করেছি, হ্যাঁ Q গামা H। এখানে একটাই শুধু পার্থক্য হচ্ছে H-টাকে আমরা H বলি না, H এর জায়গায় ছোট হাতের একটা M লেখা হয় সাথে, ঠিক আছে? এই একটাই পার্থক্য। H কে একই জিনিস, জিনিসটা ইন্ডিকেট করে একই, কিন্তু H এর জায়গায় আমরা HM লিখবো। এই M এর মান হচ্ছে, ম্যাম বলতে আমরা বুঝাচ্ছি ম্যানোমেট্রিক। তো এটাকে বলা হচ্ছে ম্যানোমেট্রিক হেড, এটাকে বলা হচ্ছে আমরা যেমন এর আগে ক্লাসগুলোতে টারবাইন যখন বলি তখন বলছি যে হেড কাজ করছে, ঠিক আছে? হেডে কাজ করছে টারবাইন, সেই হেডটাকে আমরা এখানে বলছি ম্যানোমেট্রিক হেড। কারণ H যখন লিখবো তখন H থেকে আমরা HM লিখবো, ঠিক আছে? তো এখন আমরা যদি ইয়েতে টারবাইনের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে ইফিসিয়েন্সি, হাইড্রোলিক ইফিসিয়েন্সি বলছি, আমরা এই জায়গায় বলবো ম্যানোমেট্রিক ইফিসিয়েন্সি, কারণ একই জিনিস। ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি আর হাইড্রোলিক এফিসিয়েন্সি একই জিনিস। টারবাইনের ক্ষেত্রে আমরা হাইড্রোলিক বলছি, পাম্পের ক্ষেত্রে আমরা ম্যানোমেট্রিক বলছি। তো ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি হচ্ছে ম্যানোমেট্রিকের যেটা সে ডেভেলপ করলো, হাইড্রোলিক যেটা ডেভেলপ করলো, আর যেটা হচ্ছে আমার সাপ্লাই, যেটা তো আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে HM সেটা ডেভেলপ করলো, আর U2 VW2 বাই জি এটাকে আমি লিখতে পারি। গতকাল আমরা তুমি যদি খেয়াল করো আমাদের এফিসিয়েন্সি ছিল U2 VW2 বাই GH, নিচে H ছিল, এখন হচ্ছে H টা উপরে চলে গেছে, ঠিক আছে? তো এখানে GH ডিভাইড বাই U2 VW2। তো এটাকে বলা হচ্ছে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি, যেটা হাইড্রোলিক এফিসিয়েন্সি নামে আমরা বলে আসছি এটাকে ক্লাস করে। এছাড়া আরো কয়েকটা এফিসিয়েন্সি আছে, তারপরে পাম্পের ক্ষেত্রে মেকানিক্যাল এফিসিয়েন্সি যেটা ছিল আগে এখানেও আছে। হাইড্রোলিক এফিসিয়েন্সি আমরা বলছি ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি, ঠিক আছে? ওভারঅল এফিসিয়েন্সি আমরা আগে কত বলছি এখানেও ঠিক আছে। এখানে শুধু এডিশনাল একটা এফিসিয়েন্সি ঢুকলো, সেটাকে আমরা বলছি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এটাকে আমরা বলছি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, বাকি সব জিনিস একই, বাকি সব জিনিস ভলিউমেট্রিক এফিসিয়েন্সি আমি আসছি একটু পরে। তো বাকি সব জিনিস কমন হবে। সো আমরা কি যেটা বলি এখানে বলবো সেটা কি হচ্ছে ভলিউম ফ্লো রেট বা ভলিউমেট্রিক ফ্লো রেট। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানোমেট্রিক হেড বা টোটাল থিওরিটিক্যাল লিফট অফ পাম্প। হ্যাঁ, ডিজাইন হেড যেটা H, আর যেটা অ্যাকচুয়াল করছে সেটা হচ্ছে ম্যানোমেট্রিক হেড। VD, হ্যাঁ, ডেলিভারি পাইপের ভেলোসিটি, W ওয়াটার ওয়েট, এই ধরনের আমরা জিনিসগুলো আমরা যেটা জানি সেগুলো এখানে লেখা আছে এখানে। এরপরে মেকানিক্যাল এফিসিয়েন্সি তুমি দেখো এখানে ছিল যে এনার্জি অ্যাভেলেবল অ্যাট ইম্পেলার আর এনার্জি গিভেন টু দ্য শ্যাফট। আমাদের টারবাইনের ক্ষেত্রে উল্টোটা ছিল, টারবাইনের ক্ষেত্রে আমরা শ্যাফটে যেটা পেয়েছি সেটা উপরে ছিল, আর যেটা আমরা ইম্পেলার ঘুরাচ্ছি সেটা ছিল নিচে। এখন যেহেতু আমরা কনভার্সনটা উল্টো, আমরা বলছি যে
এনার্জি গিভেন একটা দ্য শ্যাফট, এটা হচ্ছে আমার ইনপুট, আর যেটা আমরা হাইড্রোলিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে আউটপুট। সেই ক্ষেত্রে এটা সার্টিফিকেট। ওভারঅল এফিসিয়েন্সি আমরা যেটা মেকানিক্যাল টারবাইনের ক্ষেত্রে বেশি, তাই ঠিক একদম উল্টো। তো সেই হিসেবে ওয়াটার পাওয়ার সাপ্লাই বাই দ্য পাম্প, সেটা যেটা হচ্ছে পাওয়ার ডেলিভার টু দ্য শ্যাফট, শ্যাফটে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনপুট, আর ফাইনালি যে আমি পাওয়ারটা পাচ্ছি মানে পাম্পে যেটা অ্যাবিলিটি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। তো সেই ক্ষেত্রে এটা ম্যাগনেটিক হেড, ম্যাগনেটিক হেড আমরা এখানে ডব্লিউএইচ বলতে পারি, এই যে এইচপি আর এটা হচ্ছে এসএইচপি। এই জায়গাটা শুধু নতুন, এই নতুনটার মধ্যে হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বলা হয়। পাম্পের ক্ষেত্রে তোমরা যারা বাসায় বিভিন্ন সময় পাম্প অন করেছো দেখেছো হয়তো, যে পাম্প অন করার পরে এই জায়গা থেকে ফোটায় ফোটায় হয়তো বা কিছু কিছু পানি পড়ছে নিচের দিকে, পানি নিচে পড়ছে বা এটা লিক হচ্ছে কোনো, ঠিক আছে। এই জায়গা থেকে পাম্পের কেসিং এর ভিতর থেকে কোনো না কোনো ভাবে কিছুটা পানি পড়ে যাচ্ছে। তো এটাই ধরা হয় হিসেবে যে পানিটা নিচে পড়ে গেলো সেটা আসলে ডেলিভারি হচ্ছে না, তোমার ছাদের ট্যাঙ্কে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে লিকেজ যেটা সেটা, তো যেটা আলটিমেটলি যাচ্ছে উপরে সেটা, আর যেটা লিক হচ্ছে সেটা সহজ হিসাব করি, তাহলে যে এফিসিয়েন্সিটা যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে ভলিউম। সো কিউ ডিভাইড বাই কিউ প্লাস ডেল্টা কিউ। ডেল্টা কিউ হচ্ছে লিকেজ, যেটা ড্রপ হয়ে নিচে পড়ে যাচ্ছে তোমার, যেটা আসলে ডেলিভারি হলো না, সেটাকে আমরা বলছি লিকেজ। তো সেই অ্যামাউন্টের সাথে যদি যোগ করি তাহলে আমরা ভলিউম এফিসিয়েন্সি পেয়ে যাবো। ঠিক আছে কথা? স্যার, হ্যাঁ বলো। আমরা আসলে এখানে ম্যানোমেট্রিক জিনিসটা আসলে কি বোঝানো হচ্ছে? আসলে pressure measure করার জন্য হ্যাঁ, ম্যানোমেট্রিক আমি আসতেছি। ম্যানোমেট্রিক আলাদাভাবে আমি একটা টপিক আছে এখানে। ম্যানোমেট্রিক এটা হচ্ছে যে তুমি মনে করো তোমার বাসার ট্যাঙ্ক, বাসার পাম্পটা যে আছে, বাসার নিচে হয়তো তোমার একটা হাউস আছে, সেখান থেকে পানিটা তুমি ছাদে দিচ্ছ। তো মনে করো তোমার 5 তলা বিল্ডিং বা 6 তলা বিল্ডিং, পানি যেটা আছে নিচে গ্রাউন্ড ফ্লোরে, তার থেকে আরো নিচে কিছু জায়গায় পানিটা আছে। তার মানে তোমার এই নিচ থেকে পাম্পটা তাহলে কি কাজ করলো? পাম্পটা কাজ করছে সে পানিটা নিচে যেটা আরো হয়তো 20 ফিট বা 15 ফিট বা 10 ফিট নিচে যে পানিটা আছে, সেই সার্ফেস থেকে সেটাকে একেবারে ট্যাঙ্কের যে উপরে 6 তলা বা 5 তলা যে আছে এতটুকু দিতে সে উঠাচ্ছে। তোমার পাম্পটা আছে হয়তো 1 তলায়, পানিটা আছে আরো 10 ফিট নিচে, তাহলে এই 10 ফিট নিচ থেকে শুরু করে পানিটা 6 তলার ছাদে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল যে হেড টাইম পাচ্ছি হাইটটা, হ্যাঁ, এর সাথে আমার যে লস গুলো আছে, বিভিন্ন ধরনের লস, সবগুলো লসকে আমি যদি কনসিডার করি, যে হেডটা আমি পাবো, সেখানে তোমার মেজর লস, মাইনর লস আর আনুষঙ্গিক যে বিভিন্ন লস গুলো থাকবে, সবগুলো আমি যোগ করে যেটা পাবো, এতটুকুই কিন্তু পাম্পকে ওভারকাম করতে হবে, নাহলে পানিটা উঠবে না। কথা বুঝেছো? সো সাপোজ মনে করো এখন তোমার আমি যদি বলি মনে করো 5 মিটার নিচে তোমার গ্রাউন্ড ফ্লোরে তুমি আসছো, তোমার থেকে আর 5 মিটার নিচে তোমার পানিটা আছে, কথা বলো, এবং তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে পানিটা আরো মনে করো সাপোজ 50 মিটার উপরে উঠাচ্ছ, তাহলে তোমার টোটাল হচ্ছে 55 মিটার। পাম্প আছে কিন্তু তোমার 5 মিটার উপরে, মানে ওয়াটার লেভেল থেকে। তাহলে এই 5 মিটার সাথে আরো 50 মিটার, এই 55 মিটার তোমার পানিটা উঠবে। এখন তুমি ওই উঠাতে গেলে তুমি যখন পাম্প অন করলে, এখন পাম্পটা তুমি যখন পানিটা উঠা শুরু করবে, এর মানে এই না যে পানিটা সরাসরি উঠে যাবে, এর মধ্যে বিভিন্ন ধরনের এনার্জি লস, ফ্রিকশনাল লস, মাইনর লস, এরকম বিভিন্ন লস। এই লস গুলো ওভারকাম না করলে তো পানি উঠাতে পারবে, তাহলে তোমাকে লসটা ওভারকাম করার জন্য তোমাকে পাওয়ার দিতে হবে, এনার্জি সাপ্লাই দিতে হবে। এই যে সে উঠালো, এই টোটাল লসটাকে ওভারকাম করে সে 55 মিটার, মানে আরো তার সাথে আমি 3 মিটার ধরলাম লসটাকে, এই তোমার ফ্রিকশনাল লস আর মাইনর লস, এগুলো সব মিলে সে হেডটাকে ধরলাম 3 মিটার। এই 55 প্লাস 3 এই 58 মিটার হেডটা, যে টোটাল হেডটা হলো, এটাকে বলা হচ্ছে ম্যানোমেট্রিক। কথা বুঝেছো? জি স্যার। এটা আমরা দেখবার একটু পরে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ম্যানোমেট্রিক। টোটাল কতটুকু তার হেডটা লাগছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ছোট একটা থিওরি এখানে একটু দেখি, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে আমাদের এই এর মধ্যে এখানে বলা আছে শো দ্যাট অয়েলার পাম্প বলে সেন্ট্রিফিউগাল পাম্প কেন বলছি স্পেসিফিক, যেখানে ইনলেটটা তোমার রেডিয়াল না, ইনলেটটা রেডিয়াল, সেন্ট্রিফিউগাল রেডিয়াল, অয়েলার পাম্প বলতে রেডিয়াল না, রেডিয়াল ইনলেট না। এনিওয়ে সেটা অয়েলার পাম্পে কি এর জন্য আমাকে এই সূত্রটা বের করতে হচ্ছে, হ্যাঁ, যে সেটা 1/2g, তারপর ব্র্যাকেটে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার তার অ্যাবসলিউট ভেলোসিটি, তারপর v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার তার পেরিফেরাল ভেলোসিটি, প্লাস vr1 স্কয়ার মাইনাস vr2 স্কয়ার, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এই তিনটে যোগফল যেটা আছে সেটা সমান হচ্ছে এটা আমাকে দেখাতে হচ্ছে। সো এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 2 আগে, তারপর 1 পরে, আবার 2 আগে, এটা 1 পরে, আর এখানে এটা 1 আগে 2 পরে। হ্যাঁ, পরীক্ষায় অনেকে এটা ভুল করে ফেলে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। এখন আমরা অয়েলার হেড যেটা আমরা বললাম, আমাদের হচ্ছে 1/g u2 vw2 minus v1 dw1/g, এটা হচ্ছে আমার অয়েলারের ক্ষেত্রে। আমার যদি রেডিয়াল হতো, সেন্ট্রিফিউগাল পাম্প হতো, তাহলে এই পার্টটা 0, vw1 0, তার মানে আমাদের একটু এটা থাকলে u2 vw2/g, যেটা আমরা একটু আগে ই সমান দেখে আসি। তো অয়েলার ই সমান টোটালটা যদি আমরা যদি চিন্তা করি অয়েলারের ক্ষেত্রে, তাহলে সেন্ট্রিফিউগাল পাম্প না, অয়েলার পাম্প, তাহলে সেক্ষেত্রে এটা u1 vw1 থাকবে। তাহলে সেক্ষেত্রে এই পাম্পের এই ডায়াগ্রামটা, ইনলেট ডায়াগ্রামটা হবে এরকম, এই হচ্ছে রেডিয়াল, এই হচ্ছে v1, এই হচ্ছে vf, এই হচ্ছে তোমার v1, এটা হচ্ছে vw, এভাবে থাকলো, এটা হচ্ছে আপডেট একই রকম মোটামুটি ছবি। এই ক্ষেত্রে আমরা ইনলেট ডায়াগ্রামটা একটু খেয়াল করি, এই ডায়াগ্রামটা ইনলেট ডায়াগ্রাম। সেক্ষেত্রে আমরা ইনলেট ডায়াগ্রামে এটা দেখতে পারি v1, দেখো এখানে ছবির মধ্যে v1 স্কয়ার সমান লেখা যাবে vw1 স্কয়ার প্লাস vf1 স্কয়ার, এটা 1 এর জন্য vf1। এই ট্রায়াঙ্গেলের জন্য পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে v1 স্কয়ার ইকুয়াল হচ্ছে vw1 স্কয়ার প্লাস vf1 স্কয়ার। সো আমরা v1 স্কয়ার লিখলাম, vf1 এটাকে আবার লেখা যায় vr1 স্কয়ার
মাইনাস এটা স্কোয়ার, এই ট্রায়াঙ্গেল থেকে। তাহলে এটা সমান ভি এফ ওয়ান স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারি ভি আর ওয়ান স্কোয়ার মাইনাস এই বাহু স্কোয়ার। এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে ইউ1 মাইনাস ভিডব্লিউ এতটুকু। সমস্যাটা লিখেছি ইউ1 মাইনাস ভিডব্লিউ হোল স্কোয়ার। সো এখন আমি যদি এটাকে ভেঙে ফেলি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে, তাহলে এটা হচ্ছে তোমার ভি1 স্কোয়ার থাকলো, ভিডব্লিউ1 স্কোয়ার থাকলো, তার সাথে ভি আর ওয়ান স্কোয়ার থাকলো। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তারপরে স্কোয়ার মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার হিসেবে মাইনাসটা ঢুকে গেল এর মধ্যে ব্র্যাকেট থেকে। তারপরে ইউ1 স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হলো 2u1 ভিডব্লিউ1, তারপর প্লাস ছিল যেটা মাইনাস ভিডব্লিউ1 স্কোয়ার। এখন এই ভিডব্লিউ1 আর এই ভিডব্লিউ1 এখানে কাটাকাটি করে দেয়। কাটাকাটি যাওয়ার পরে আমার থাকছে v1 স্কয়ার প্লাস v1 স্কয়ার মাইনাস u1 স্কয়ার প্লাস 2u1 vw1। আমি যদি এই u1 vw1 কে আলাদা করে ফেলি তাহলে লেখা যাবে এখান থেকে যে এই যে হাফ, 2 এর থেকে হাফ চলে আসছে, তারপর v1 স্কয়ার মাইনাস মাইনাস প্লাস আমরা u1 স্কয়ার আর মাইনাস v1 স্কয়ার। এটাকে আমরা লিখলাম ইকুয়েশন 2। এটা হচ্ছে ইনলেট ডায়াগ্রাম। আমরা একইভাবে এই আউটলেট ডায়াগ্রাম থেকেও যদি এটাকে চেষ্টা করি একই রকম এক্সপ্রেশন পাওয়া যায়। এটা হচ্ছে v2 স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে vw2 স্কয়ার প্লাস vf2 স্কয়ার। আবার vf2 কে আমরা যদি আবার আগের মতো করে ফেলি তাহলে সিমিলারলি আমরা একইভাবে জিনিসটা পাবো। আমি তুমি সলভ করো আলটিমেটলি u1 vw যেভাবে পেয়েছো u2 vw যেভাবে পাবো। u2 vw সমান হচ্ছে যে হাফ, একই রকম হাফ ব্র্যাকেটে v2 স্কয়ার প্লাস u2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। সো এখানে 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। এটা u1 vw এর জন্য, এটা u2 vw এর জন্য। সো এখন আমরা ইকুয়েশন 1 থেকে যে 1 এর মধ্যে যদি বসাই u1 vw1 আর u2 vw বসাই তাহলে আমাদের এখানে যদি বসানো হয় তাহলে আলটিমেটলি এই জিনিসটা চলে আসবে সবগুলো। এটা হচ্ছে তোমার u2 vw2 এর জন্য আর এটা হচ্ছে u1 vw1 এর জন্য। সবগুলো যদি বসানো হয় আর তুমি এটাকে যদি সাজানো যায় তাহলে এটা 1/2g এই v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার প্লাস vr স্কয়ার মাইনাস vr স্কয়ার। এই জিনিসটা এটাই প্রমাণ প্রুফ করব। ঠিক আছে, এটা অয়েলার পাম্পের। ঠিক আছে, সেটা খুবই সিম্পল একটা প্রুফ যেটা পরীক্ষার সময় দেওয়া হয়। এটা আসলে তোমরা পারবে, এত কঠিন কিছু না। এখন এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটার জন্য আসলে আমি প্রমাণটা করি। এখানে দেখো 3টা জিনিস আছে, 3টা জিনিসের মানে স্কয়ার করে আমরা বিয়োগ করছি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটির সাথে, একটা হচ্ছে পেরিফেরাল ভেলোসিটি, একটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এই 3টা জিনিসটার সাথে আমরা 2d দিয়ে ভাগ করছি। আমরা এটা সবগুলো হেড, সবগুলো হেড। ঠিক আছে, একটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ভেলোসিটি হেডটা, একটা হচ্ছে তোমার পেরিফেরাল ভেলোসিটি হেডটা, একটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হেডটা। এই যে 3টা জিনিসের 3টার আসলে একটা রোল আছে। ঠিক আছে, so from this equation it is found that the work done per unit weight and the water consists of the 3 energy component. 3টা এনার্জি কম্পোনেন্ট, 3টা হেড আর ভেলোসিটি। ঠিক আছে, অ্যাবসলিউট ভেলোসিটি যেটা আছে সেটা ইট রিপ্রেজেন্টস দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য লিকুইড। কারণ যে ফ্লুইডটা ফ্লো করছে তার কি পরিমাণ কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো সেটাকে আকারে ইন্ডিকেট করে। আর u2 স্কয়ার মাইনাস u1 স্কয়ার ডিভাইড বাই 2g এই পার্টটুকু যেটা আছে ইট রিপ্রেজেন্টস অ্যান ইনক্রিজ ইন স্ট্যাটিক প্রেসার। স্ট্যাটিক প্রেসারটাকে এটা কতটুকু ইনক্রিজ করলো সেটা ইন্ডিকেট করে। অ্যাকমপ্লিশড উইদিন দ্য ইম্পেলার ডিউ টু চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল এনার্জি প্রডিউসড বাই ইম্পেলার। কারণ সেন্ট্রিফিউগাল মোশনের জন্য স্ট্যাটিক প্রেসারটা কতটুকু বাড়লো এইটাকে ইন্ডিকেট করে এই যে u2 স্কয়ার মাইনাস u1 স্কয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক প্রেসারটা কতটুকু বাড়লো। vr1 square minus vr2 square it represents the kinetic change in kinetic energy due to the retardation of the fluid flow relative to the impeller or regain of static head due to the reduction of the relative velocity। তার মানে এই তার যে ভেলোসিটি কমার কারণে যে স্ট্যাটিক প্রেসারটা সে ইনক্রিজ করলো, তার রিলেটিভ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার কারণে তোমার কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে বা আমার স্ট্যাটিক হেড যেটা চেঞ্জ হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করে। এই 3টা ভেলোসিটি কম্পোনেন্টের 3টা রোল আমরা এখানে দেখতে পাই। এটা অনেক সময় পরীক্ষায় এইভাবে বলা হয় যে এই 3টা টার্ম এক্সপ্লিসিটলি তুমি এক্সপ্লেন করো যে কি ঘটনা ঘটে। ঠিক আছে, এটা পরীক্ষার একটা কমন কোশ্চেন আবার আমি বললাম, পরীক্ষায় প্রায় সময় এটা দেওয়া হয় প্রমাণ এবং প্রমাণ করার পরে এটাকে এক্সপ্লেন করা। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ছোট জিনিস, এখন সব ছোট ছোট জিনিসগুলো আমরা দেখবো পাম্পের জন্য। এখানে আমরা মিনিমাম স্টার্টিং স্পিড অফ সেন্ট্রিফিউগাল পাম্প। সো এখন তোমরা শ্যালো মেশিন দেখেছো অনেক সময়, যে কি বলে যারা নৌকা বোটে চড়েছো বিভিন্ন সময় শ্যালো ইঞ্জিন থাকে, যে এখানে দেখা যায় হাত দিয়ে ঘোরাচ্ছে 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 অনেকক্ষণ ঘোরানোর পরে স্টার্ট দিচ্ছে। এই যে ঘোরাচ্ছে তার মানে আমরা কতটুকু ঘোরানোর পরে এটা ঘুরবে, মানে ইঞ্জিনটা স্টার্ট হবে, এরকম একটা জিনিস থাকে। যেমন একটা সার্টেন আরপিএম না আসা পর্যন্ত আমি স্টার্ট দিতে পারছি না। ঠিক আছে, একই রকম আমি পাম্পটাকে ঘোরাচ্ছি, ইম্পেলারটাকে ঘোরাচ্ছি। এখন ইম্পেলারটা ঘুরলে পানিটা উঠা শুরু করবে, জাস্ট রাইট। কিন্তু কতটুকু ঘুরালে পানিটা উঠবে। আমি যদি ছবিটাতে আসি, আমাদের যে ছবিটা আমরা প্রথমে দেখিয়েছি সেটা ব্যাখ্যা করি স্টেবিলিটি ডায়াগ্রামটা। এখানে একটু খেয়াল করো, মনে করো আমি এটা একটু করে ঘোরাচ্ছি, তো একটু ঘোরানোতে পানিটা এখান থেকে উঠে এতটুকু আসবে, তাহলে পানি কিন্তু ডেলিভারি হলো না। সাকশন পাইপ দুটো শুরু করছে, এটা ভেলোসিটি হয়তো স্পিডটা তো এমন, আরপিএমটা এত যে সে এতটুকু উঠে থেমে গেছে, পানিটা এই পর্যন্ত এসে থেমে গেছে। আমি আরেকটু যদি জোরে ঘোরাতে পারি পানিটা হয়তো এতটুকু আসতে পারে, আমি আরেকটু জোরে ঘোরাতে পারলে হয়তো পানিটা এই লেভেল পর্যন্ত আসতে পারে। কারণ আমার একটা মিনিমাম স্টার্ট স্পিড যদি না হয় তাহলে পানিটা এই নিচের থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পারবে না, এবং সেভাবে আমি পানিটাকে ঘোরাতে পারবো। তো আমার একটা মিনিমাম স্টার্টিং স্পিড লাগবে, যার কারণে পানিটা এখান থেকে উঠে সাকশন পাইপ দিয়ে সেই জায়গায় আসবে। আমরা এই জন্য এটাকে বলছি মিনিমাম স্টার্টিং স্পিড। আমার একটা স্পিড আমার
এনশিওর করতে হবে যাতে আমার পানিটা নিচ থেকে উপরে উঠতে পারে। কথা বুঝেছো? আমরা সেটা এখন একটু দেখবো। সো সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করবো যে মিনিমাম স্টার্টিং স্পিড অফ সেন্ট্রিফিউগাল। সো পাম্প উইল নট ফ্লো, সরি ওয়াটার উইল নট ফ্লো আনটিল দ্য সেন্ট্রিফিউগাল এনার্জি অর হেড ইজ ইকুয়াল অর গ্রেটার দ্যান দ্য ম্যানোমেট্রিক হেড। তার মানে আমি এমন একটা এনার্জি প্রডিউস যদি করতে না পারি যার মাধ্যমে আমি ম্যানোমেট্রিক হেড যে টোটাল আমার হেড যেটা যেটা এক্সাম্পল বললাম 58 মিটার, তাহলে 58 মিটার পর্যন্ত আমাকে ওভারকাম করতে গেলে এমন একটা এনার্জি পর্যন্ত আমাকে দিতে হবে যাতে আমার পানিটা ওই 58 মিটার উঠে। সেই এনার্জিটা আমাকে সাপ্লাই দিতে হবে, কারণ আমি তো আউটপুট পাচ্ছি এই চ্যাপ, আমাকে তো ইনপুট দিতে হবে কিছু। সেই ইনপুটটা কিভাবে দেবো সেই জন্য আমরা বলছি যে এই যে u2 স্কয়ার মাইনাস u1 স্কয়ার বাই টুয়াইস এই পার্টটুকু, এটাই হচ্ছে আমার যে স্ট্যাটিক হেড। একটু আগে যেটা বললাম যে স্ট্যাটিক হেড, যে পানিটা কতটুকু এনার্জি সে গেইন করবে, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে। এই এতটুকু যদি এই জায়গায় সমান যদি না হয় তাহলে পানি তোমার 58 মিটার বা যেটা আমাদের টার্গেট সেই জায়গায় যাবে না, ম্যানোমেট্রিক হেড পর্যন্ত যাবে না। তো এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে অ্যাটলিস্ট সমান হতে হবে, অ্যাটলিস্ট সমান হতে হবে। যদি বেশি হয় তাহলে অবশ্যই ভালো, যদি সমান না হলে এটা হতে হবে। আমরা বলতে পারি যে u2 স্কয়ার বাই টুয়াইস জি মাইনাস u1 স্কয়ার ডিভাইড বাই টুয়াইস জি, এটা ইকুয়াল টু এইচ। সো আমরা এখান থেকে সাজাতে পারি u সমান আমরা জানি যে পাই ডি এন বাই 60 বাই ডি এন বাই 60, তো এটা আউটলেটের জন্য পাই ডি টু এন বাই 60 হোল স্কয়ার, আর u1 এর জায়গায় লিখতে পারি পাই ডি ওয়ান এন ডিভাইড বাই 60 হোল স্কয়ার। তো আলটিমেটলি এটা সমান হচ্ছে এখানে এইচ বা ম্যানোমেট্রিক হেড। ম্যানোমেট্রিক হেড যদি আসে আমরা এখান থেকে সিম্পলিফাই যদি করি, এটাকে জাস্ট সিম্পল 2g কে ডান পাশে নিয়ে গেলাম, তো 2g এইচএম হয়ে গেল, এখান থেকে থেকে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে এই এইচএম এর জায়গায় আমরা এফিসিয়েন্সি দিয়ে লিখতে পারি, এফিসিয়েন্সি কিভাবে লিখতে পারি, এইচএম ইকুয়াল হচ্ছে ম্যানোমেট্রিক হেড ইকুয়াল হচ্ছে যে এটা এই আউটপুট ডিভাইড বাই এই হচ্ছে ইনপুট, হ্যাঁ, u2 vw2 বাই g। সো আলটিমেটলি এইচএম সমান লেখা যায় u2 vw2 বাই g ইনটু ম্যানোমেট্রিক হেড, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি। সো 2g ইনটু u2 vw2 বাই g ইনটু আলটিমেটলি আমরা এখান থেকে সহজ যদি করি জি কাটা চলে গেল উপর থেকে নিচে, আর ভিডব্লিউ থাকলো এখানে, আর ইনটু সমান আমরা আবার আগের মতো লিখতে পারি পাই ডি টু এন বাই 60। সো এখানে থাকবে, আর এখানে তো বাম পাশে তো ঠিকই আছে। এখন আমরা এখান থেকে যদি কমন নেই, কমন কি যায়, এটা স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে বাম পাশে ডান পাশে, তার মানে আমরা পাই স্কয়ার পাবো, আর হচ্ছে এন স্কয়ার পাবো, আর 60 স্কয়ার পাবো। এটাকে বের করে নিয়ে আসলে বাকি থাকবে জি টু স্কয়ার মাইনাস ডি ওয়ান স্কয়ার, আর এই ডান পাশে আছে 2 ভিডব্লিউ2 পাই ডি টু এন বাই 60 ইনটু ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি। সো আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে পাই একটা চলে যাবে, এন একটা চলে যাবে কাটাকাটি, আর 60 একটা চলে যাবে। আলটিমেটলি আমরা যদি এটাকে সিম্পল এক্সপ্রেশনে নিয়ে যাই, n সমান n ইকুয়ালস আসছে 120 vw2 বাই পাই ইনটু d2 স্কয়ার, সরি d2 ডিভাইড বাই d2 স্কয়ার মাইনাস d1 স্কয়ার ইনটু ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি। এই যে n টা পাচ্ছি, এই n টাকে আমরা বলছি মিনিমাম স্টার্টিং স্পিড। কেন মিনিমাম স্টার্টিং স্পিড? কারণ আমরা এখানে যেটা ধরেছি সেটা হচ্ছে যে u2 আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে u2 স্কয়ার বাই টুয়াইস জি মাইনাস u1 স্কয়ার বাই টুয়াইস জি, এটা হচ্ছে আমার স্ট্যাটিক হেড। যেটা এই এতটুকু যদি না হয়, এইচ এর সমান যদি না হয় তাহলে স্টার্ট দিনা, এজন্য এই এনটাকে আমরা বলছি মিনিমাম স্টার্টিং স্পিড। তো পরীক্ষার এটা একটা কমন কোশ্চেন যে স্টার্টিং স্পিডটা দেখাও যে এন সমান এত, ঠিক আছে। এরপরে আরেকটা ছোট জিনিস যেটা গতকালকে বা তার আগের ক্লাসে আমরা পড়েছি অলরেডি, স্পেসিফিক স্পিড। টারবাইনের জন্য তুমি স্পেসিফিক স্পিড করেছিল, সে একই জিনিস পাম্পের জন্য আছে। সো স্পেসিফিক স্পিড অফ সেন্ট্রিফিউগাল পাম্প। So specific speed is the only characteristics index of distinguishing feature of a centrifugal pump when several impellers uses for same head and gear. মানে এই একটা পাম্পের মধ্যে অনেকগুলো হেড থাকে এবং ইম্পেলার যখন হিসাব করবো তখন আমরা এই কম্প্যারিজনের জন্য কম্পেয়ার করার জন্য আমরা স্পেসিফিক স্পিডটাকে আমরা ডিফাইন করব। গতকাল বা তার আগের ক্লাসে আমরা যেটা করেছি টারবাইনের জন্য আমরা বলেছিলাম যে স্পেসিফিক স্পিড যদি 8 থেকে 30 এর মধ্যে হয় তাহলে আমরা এটুকুই বলেছি 30 থেকে কম, 50 এর মধ্যে মাল্টি স্টেজ, 50 থেকে কম হলে বিভিন্ন আমরা ক্যারেক্টারিস্টিক একই রকম এখানে। তার মানে আমরা যখন পাম্প বলবো তখন এরকম একটা কম্পেয়ার করার জন্য আমরা স্পেসিফিক স্পিডটাকে আমরা ডিফাইন করব। তো আমরা টারবাইনের ক্ষেত্রে যেমন পড়ে আসছি এখানেও আছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্পিড ইন রেভলিউশন পার মিনিট, মানে আরপিএম এ থাকবে, অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প সিমিলার টু দ্য অ্যাকচুয়াল পাম্প which will discharge unit quantity of water 1 meter cube per second flow rate while it is being raised through an unit head। তার মানে যে স্পিডের কারণে পানিটা 1 মিটার উপরে উঠবে এবং তার ফ্লো রেট হবে 1 মিটার কিউব পার সেকেন্ড। 1 মিটার কিউব পার সেকেন্ড পানিটা ফ্লো রেটটা 1 মিটার হেডে উঠাতে পারে, তার জন্য যে স্পিডটা হবে সেই স্পিডটাকে আমরা বলছি স্পেসিফিক স্পিড, ঠিক আছে। তো এটা সিম্পল ডেফিনিশন, আমরা গতকালকে আগের ক্লাসে সে একই। সো এখানেও একই রকম আমাদের লোকেশন যদি আসে, আমরা যদি এই বিষয়টা যদি বের করতে চাই, G2 কি আমরা জানি, n হচ্ছে তোমার স্পিড আর ns হচ্ছে আমাদের স্পেসিফিক স্পিড। গতকালকে আমরা বলেছিলাম ns হচ্ছে স্পেসিফিক স্পিড, বাকিটা সব একই জিনিস। সো আমরা এখানে যদি আসি, এটা সূত্রটা যদি বের করার চেষ্টা করি, আমরা জানি যে u2 সমান লেখা যায় পাই dn বাই 60। সো এখান থেকে তুমি দেখো পাই হচ্ছে কনস্ট্যান্ট, 60 হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা বলতে পারি যে d2n ইজ প্রপোর্শনাল টু q লিখতে পারবো, হ্যাঁ, বা মানে u লিখতে পারবো, u কে লেখা যাবে তোমার √h, ঠিক আছে, কারণ তোমার হেড ডিফাইন করছে। সো আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি যে d2 সমান লেখা যাবে √h বাই n,
এবং কিউ সমান আমরা জানি যে পাই d2 df2 এটা পাম্পের জন্য পাই যেহেতু কনস্ট্যান্ট কিউ সমান লেখা যায় d2 df2 প্রপোর্শনাল সাইনে বি এবং ডি আবার প্রপোর্শনাল vf2 আবার প্রপোর্শনাল টু রুট ওভার h, এটা আরেক ক্লাসের একই জিনিস। সো আলটিমেটলি কিউ সমান লেখা যায় প্রপোর্শনাল টু d স্কয়ার ইনটু রুট ওভার h। সো এই দুটো ইকুয়েশনটা আমরা যদি একসাথে করি তাহলে কিউ সমান আসছে রুট ওভার h বাই n হোল স্কয়ার ইনটু রুট ওভার h। সো এটাকে যদি সিম্পলিফাই করা যায় কিউ প্রপোর্শনাল টু h টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই n স্কয়ার। তো এখান থেকে আমরা n কে যদি আলাদা করে নিয়ে আসি তাহলে h বাই q টা লিখে দেব রুট ওভার h টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই q। সো আলটিমেটলি আমরা এখানে এই এমন একটা ইকুয়েশন নিয়ে আসছি যে আমাদের সূত্র বলেছে যে আমার পানির ফ্লো রেট হবে 1 মিটার কিউব, কিউ সমান h হবে 1 মিটার। তো আমরা এই n এর সাথে এই সম্পর্কটা নিয়ে এসেছি। তো এখন আমরা যদি এই প্রপোর্শনাল সাইনটাকে যদি উঠাতে চাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট k1। আমরা এখানে k1 বসিয়েছি, এবং k1 তাহলে আমরা যদি বলি যে কিউ এর মান যখন 1 মিটার কিউব, h এর মান যখন 1 মিটার, তখন n যেটা হবে সেটাকে বলছে স্পেসিফিক স্পিড, আর সেটাকে বলা হচ্ছে ns। আমি যদি মানটা বসাই, এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে এখানে ns, k1 সমান হচ্ছে ns। আলটিমেটলি n সমান লেখা যায় n equals to ns into h to the 3/4 divided by root over q। So ultimately ns সমান আমরা লিখছি n into root over q divided by h to the 3/4। এটা হচ্ছে স্পেসিফিক স্পিডের সূত্র সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য। সেন্ট্রিফিউগাল পাম্পের, ঠিক আছে? তো আমরা আজকে এই পর্যন্ত রাখি নাকি? আমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের ম্যানোমেট্রিক একটা, এই জায়গাটা একটু দেখিয়ে দিই তাহলে আমরা ম্যানোমেট্রিক এর যেটা রাখতে থাকি। বলো, হ্যাঁ বলো। স্যার ইউলার হেডের যে ডায়াগ্রামটা ওটা একটু আরেকবার দেখাবেন প্লিজ। হ্যাঁ এটা, স্যার ওই যে প্রমাণ করার সময়, জি স্যার। হ্যাঁ এটা, স্যার এটা পরের ডায়াগ্রামটা ইউলার হেডের জন্য আমরা যেটা আচ্ছা যেটা নিয়েছিলাম স্যার, এর পরের ডায়াগ্রামটা। হ্যাঁ বুঝেছি, এটা না? জি স্যার। হ্যাঁ বলো। স্যার এটা একটু স্যার ডায়াগ্রামটা আরেকবার। আচ্ছা ডায়াগ্রামটা এখানে, এটা রোটেশনটা হচ্ছে তোমার এদিকে, ঠিক আছে? রোটেশনটা হচ্ছে এদিকে। সো এখানে এই হচ্ছে তোমার vr1, এটা এই স্পর্শক বরাবর যাবে, এদিক থেকে তোমার v1, v1 এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে vw1 আর একটা হচ্ছে তোমার vf1। এই অবস্থা এখানে এটা হচ্ছে স্পর্শক বরাবর এটা বের হয়ে যাবে, এটা হচ্ছে vr2 রিলেটিভ ভেলোসিটি, এটা এই হচ্ছে v2, এবং এখানে তোমার v2 দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে vf2 আর একটা হচ্ছে তোমার vw2 হচ্ছে তোমার এই আকার থেকে, আচ্ছা এখান থেকে এই আকার থেকে এটা হচ্ছে vw2, পুরো জিনিসটা হচ্ছে তোমার। যেহেতু এই u1 আর u2 এর মধ্যে পার্থক্য দেখো, এটা বেশ বড়, কারণ এটা আর ওমেগা, রেডিয়াস যেহেতু বড় তাহলে সেক্ষেত্রে u2টা বড় হবে, সেই হিসেবে এটা এটা দেখতে পারো। বল হ্যাঁ। জি স্যার বুঝতে। স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে BF1 আর BF2 যেটা গেল, এখন যদি এইটা যদি বলো রেডিয়াল হয় তাহলে এই v1টা এটা এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যদি যায় তাহলে তোমার হচ্ছে কি এই অংশ থেকে এটা যদি আস্তে আস্তে এইভাবে এদিকে চলে আসে, এই v1টা তার মানে এই vw1টা আস্তে আস্তে কি ছোট হচ্ছে। আমি যদি এটাকে এভাবে আঁকতাম, কাজটা যদি এভাবে আসতো v1টা, তাহলে কি vw1টা একটু ছোট হয়ে গেল, এই জায়গাটা একটু ছোট হয়ে গেল। আমি এই বরাবর আনতাম v1টা, কাজটা এখান থেকে v1টা এখান থেকে শুরু করে তাহলে vw আরো ছোট হয়ে গেল। আর এই বারবার যদি চলে যায় তাহলে vw-টা 0 হয়ে যাবে, তাহলে রেডিয়াল, ঠিক আছে? প্রিভিয়াস চিত্রে আমাদের এটা ছোট ছিল, এজন্য এটা সমান ছিল। ছোট ছিল বলতে না, ছোট ছিল না, মানে এটা এই v1টা আর vf1টা একই লাইনে আছে। জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে? আমরা জাস্ট এই ম্যানোমেট্রিক ক্ষেত্রে একটু দেখিয়ে দিই, কারণ তোমাদের ফ্রেন্ড অলরেডি এটা কোশ্চেন করেছিল ম্যানোমেট্রিক ক্ষেত্রে কি, সেটা জাস্ট আজকে লেকচার এখানে শেষ করে দিই। এখানে দেখো ম্যানোমেট্রিক হেডটা, এই ম্যানোমেট্রিক হেড ইজ দ্য হেড এগেইনস্ট হুইচ এ সেন্ট্রিফিউগাল পাম্প হ্যাজ টু ওয়ার্ক। মানে এই হেডের এগেইনস্টে পাম্পটা কাজ করবে, তার মানে আমি এমন একটা এনার্জি প্রডিউস করব বা ফ্লুইডের হেড ডেভেলপ করবো যেটা আমাকে তৈরি করতে, মানে সামহাও এটাকে ডেভেলপ করতে হবে। আমি মেকানিক্যাল এনার্জি দিচ্ছি ঠিকই, কিন্তু আমাকে হাইড্রোলিক এনার্জিটাকে আমাকে কনভার্ট করতে হবে। যে হেডটাকে আমাকে কনভার্ট করতে হচ্ছে সেটাকে আমরা হচ্ছে ম্যানোমেট্রিক। সো আমরা খুব সিম্পল ফর্মে যদি দেখি, এই যে নিচে তুমি দেখো এইচএম হচ্ছে ম্যানোমেট্রিক হেড, এটাই হচ্ছে সকল ধরনের হেড যোগফল। তো আমরা এখানে বলেছি দেখো এইচএস প্লাস সামেশন অফ দ্য লসেস, সামেশন অফ লসেস। আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এই হচ্ছে তোমার পাম্প, সিম্পল হয়ে যাবে, এই হচ্ছে পাম্প আর এই হচ্ছে ডেলিভারি ট্যাঙ্ক, এখানে পানিটা জমা হবে। এই হচ্ছে সাম, যেখানে পানিটা রিজার্ভারের মধ্যে আছে। সো পানিটা এখান থেকে উঠে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এখানে জমা। সো আমাকে যেটা করতে হবে, আমার এই সাকশন যেটা ইম্পেলারের যেটা আই, এটাকে বলা আই। ইম্পেলারের একটা আই থাকে, সেন্টার যে পয়েন্টটা, তার থেকে নিচে যেটা আছে এই অংশ, এটাকে সাকশন সাইড, আর এখান থেকে উপরে যে অংশটাকে এটাকে বলা হচ্ছে ডেলিভারি সাইড। এই সাকশন সাইডের নিচে থেকে ইম্পেলার আই থেকে নিচে এই পর্যন্ত যেটা, যে ওয়াটারের যে লেভেল যেটা আছে, পানির যে লেভেলটা, এটাকে আমরা বলছি এইচএস, সাকশন হেড, এটাকে বলা হচ্ছে সাকশন হেড। আবার এই ইম্পেলারের আই থেকে এই উপরে যে ওয়াটার লেভেল, এটাকে বলা হচ্ছে ডেলিভারি হেড। একটা হচ্ছে সাকশন হেড, একটা হচ্ছে ডেলিভারি হেড। ছোট হাতের এইচ এস আর ছোট হাতের এইচ ডি, এটা হচ্ছে সাকশন হেড, ডেলিভারি হেড। এই দুটোর যোগফলকে বলা হচ্ছে স্ট্যাটিক।
এই দুটোর যোগফলকে বলা হচ্ছে স্ট্যাটিক হেড, মানে বড় হাতের HS, এটাকে আমরা বুঝতে পারবো HS। তার সাথে আমার এখানে এই পানিটা যখন এই ভিতর দিয়ে উঠে শুরু করে, পানি এটাকে আর একটু ভিতর নিচের দিকে আছে পাইপটা, এখানে এই পানি যখন একটু উপরে উঠবে, এই পাইপটা ডেলিভারি পাইপ দিয়ে যখন এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার মধ্যে অবশ্যই কিছু লস, কি লস হবে? মেজর লস প্লাস মাইনর লস। মেজর লস হচ্ছে ফ্রিকশনের জন্য হবে, আর মাইনর লস হচ্ছে বিভিন্ন ধরনের ফিটিংস এর কারণে হবে। ঠিক আছে, তো আমরা সেটাই বলছি যে এটা সাকশন সাইডের ফ্রিকশনাল লস বা মেজর লস, সাকশন সাইডের মাইনর লস, একেবারে ডেলিভারি সাইডের ফ্রিকশনাল লস বা মেজর লস, এবং ডেলিভারি সাইডের মাইনর লস। এই সবগুলো যখন আমরা যোগ করবো, তার সাথে যে স্ট্যাটিক হেড যেটা আমরা বললাম, সাকশন হেড প্লাস ডেলিভারি হেড, এটা যোগফল, এই সবগুলোকে মিলে আমরা বলছি ম্যানোমেট্রিক। আমরা অঙ্ক যখন পরীক্ষায় আসবে, আমরা ম্যানোমেট্রিক হেড বলতে আসলে পুরো জিনিসটা বুঝবো, পুরো জিনিসটা, এই যে পুরো জিনিসটা বলছি। ঠিক আছে, এখানে দেখো এই অংশটুকু আমরা এখানে বলছি যে সাকশনের সাইডের ফ্রিকশনাল লস আর মাইনর লস, এই পাশে আমরা দেখেছি হেড লস হবে, এটা হচ্ছে ডেলিভারি সাইডের ফ্রিকশনাল লস আর মাইনর লস। ঠিক আছে, পাম্প শুরু করেছিলাম, পাম্পের মধ্যে মেনলি সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে লাস্ট ক্লাসে আমরা বলছি। আমি কুইক রিভিউর মধ্যে আসি যে পাম্প হচ্ছে টারবাইনের জাস্ট উল্টোটা বলা হয়েছে, যে টারবাইনে আমরা হাইড্রোলিক থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্সন করি, আর পাম্পের মধ্যে মেকানিক্যাল থেকে আমরা হাইড্রোলিক এনার্জি করি। সেই হিসাবে আনুষঙ্গিক জিনিসপত্র যা ছিল সব একই থাকার পরেও এফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের ইকুয়েশন বললো জাস্ট অপোজিট আসবে, যেটা আমরা টারবাইনে দেখেছি। এখন আমরা এক্ষেত্রে বলেছিলাম যে আমাদের পাম্প দু ধরনের হতে পারে, একটা হচ্ছে রেসিপ্রোকেটিং আর একটা হচ্ছে রোটারি। আমরা এই ক্লাসে মেনলি সেন্ট্রিফিউগাল পাম্প বা রোটারি পাম্প নিয়ে আলোচনা করবো বা করেছি লাস্ট ক্লাসে। সেন্ট্রিফিউগাল পাম্প এছাড়া অ্যাক্সিয়াল ফ্লো পাম্প হতে পারে, মিক্স হতে পারে, আর রেসিপ্রোকেটিং পাম্প আছে। আমরা টপিকটা শুরু করবো পরশু, যে হিসাবে আমরা রেসিপ্রোকেটিং পাম্পও পরীক্ষা থাকবে। সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কে আমরা যেটা বলেছিলাম যে এটার ক্ষেত্রে এই হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম। এখানে একটা ইম্পেলার থাকে, ইম্পেলার মধ্যে যে সেন্টারে যে অংশটা, এটাকে বলা ইম্পেলার আই, এবং ক্ষেত্রে তোমার নিচের সাইডে ইম্পেলার আই থেকে নিচের সাইডে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে সাকশন পাইপ। ঠিক আছে, সাকশন পাইপ, এবং ইম্পেলার থেকে উপরের দিকে যেটা ছিল সেটাকে বলা হচ্ছে ডেলিভারি পাইপ, এবং দুটো ভালভ থাকে, আর এটা ইনওয়ার্ড ফ্লো, সরি এটা আউটওয়ার্ড ফ্লো হয়ে এটা ডেলিভারি ডিসচার্জ হতে হচ্ছে আর কি। আর এখানে একটা কেসিং এর কথা বলা হয়েছিল, কেসিংটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা সেন্ট্রিফিউগাল পাম্পের। এর পরবর্তীতে আমরা এই অয়েলার হেড যেটা আমরা বিষয়টা দেখেছি, যেটা আগের ক্লাসে ডুপ্লিকেট একই জিনিস, সেই হিসেবে আমরা এটা দেখেছি। কোনো চেঞ্জ নেই, শুধু আমরা এখানে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে একটা ইনফরমেশন ছিল যে আমরা ইনলেটটা হচ্ছে রেডিয়াল, সেক্ষেত্রে VW1টা 0, বাকি সব জিনিস একই। VW1টা 0, বাকি সব জিনিস একই। তার বেসিসে আমরা এই অয়েলার হেড পেয়েছি ইনটু VW2/G। এফিসিয়েন্সিটা থেকে একটু আগে বললাম যে সব উল্টোটা হবে, টারবাইনে যা ছিল তার উল্টোটাই হচ্ছে এখানে। সো আরেকটা পয়েন্ট ছিল আমাদের ম্যানোমেট্রিক হেড, যেটা আমরা টারবাইনের ক্ষেত্রে হেড হিসাবে যেটা ডিফাইন করেছিলাম অ্যাভেলেবল হেড, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ম্যানোমেট্রিক হেড, মানে যে পানিটা যতটুকু হাইটে যাচ্ছে, সাম থেকে শুরু করে বা রিজার্ভার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত যতটুকু হাইট কভার করছে, তার সাথে যত ধরনের লস আছে সবগুলো মিলিয়ে আমরা এটা বলছি ম্যানোমেট্রিক হেড। এবং আমরা এখানে হাইড্রোলিক এফিসিয়েন্সিকে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি বলেছি, যেটা টারবাইনের ক্ষেত্রে হাইড্রোলিক এফিসিয়েন্সি না, এটা একই জিনিস, শুধু এখানে বলা হচ্ছে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি। সো এই ক্ষেত্রে আমরা একটা এফিসিয়েন্সি সূত্র দেখেছি, এগুলো আমি ডিসকাস করছি এখানে, এগুলো আগের ইকুয়েশনের মধ্যে জাস্ট অপোজিট। এখানে আমরা পরবর্তীতে একটা থিওরি দেখিয়েছি, যেটাতে আমরা কি বলে অয়েলার হেডের একটা ইকুয়েশন পরীক্ষার জন্য পরের হিসাবে। এর পরবর্তীতে আমরা মিনিমাম স্টার্টিং স্পিড একটা সূত্র দেখিয়েছি, হ্যাঁ, যেখানে একটা পাম্প কতটুকু স্পিডে থাকলে মিনিমাম সেক্ষেত্রে পানি ঢুকবে তার একটা ইকুয়েশন, সেটা আমরা ইকুয়েশনটাও দেখেছি। এরপর ইম্পর্টেন্টের মধ্যে যেটা আরেকটা ইস্যু ছিল সেটা ছিল স্পেসিফিক স্পিড। টারবাইনের ক্ষেত্রে স্পেসিফিক স্পিড দেখানো হয়েছে, পাম্পের ক্ষেত্রে দেখানো হয়েছে। পাম্পের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যদি আমার হেড যদি 1 মিটার কিউব ফ্লুইড ফ্লো করবে এবং পানিটা 1 মিটার হেডে উঠবে, তাতে যে পরিমাণ স্পিড হবে সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক স্পিড। মানে ফ্লো রেট হচ্ছে 1 মিটার কিউব পার সেকেন্ড, আর হেড হচ্ছে ম্যানোমেট্রিক হেড, সেটা হচ্ছে 1 মিটার। তাতে যে স্পিডটা হবে সেই স্পিডটাকে আমরা বলছিলাম স্পেসিফিক স্পিড। এটা সিম্পল ডেফিনিশন। তার জন্য আমরা ইকুয়েশন দেখিয়েছি, ইকুয়েশনটা ছিল n q ডিভাইড বাই s/4, এটাকে বলা হচ্ছে ns বাই স্পেসিফিক স্পিড। এর পরবর্তীতে আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করেছি, সেটা হচ্ছে যে ম্যানোমেট্রিক হেডের যেটা, এই ক্ষেত্রে এই ছবিটা আমি দিয়ে আবার আজকে শুরু করবো। এই জায়গা ছবিটি খেয়াল করো, এই ছিল সেন্ট্রিফিউগাল পাম্প। এই পাম্পের নিচে যেটা, এটাকে আমরা বলেছিলাম সাকশন পাইপ, আর উপরে যে পাইপটা আছে সেটাকে বলা হচ্ছে ডেলিভারি পাইপ। সাকশন পাইপটা এই রিজার্ভার যেটা আছে, সেই রিজার্ভার বা সাম্প, তার মধ্যে এখানে ডুবানো আছে। তো এক্ষেত্রে এখানে ভিতরে একটা জায়গা আছে অবশ্যই, এখান থেকে পানিটা এই ভিতর দিয়ে ঢুকবে, এখান থেকে এটা ডেলিভারি যাবে। সো আমরা এই জায়গার মধ্যে ইম্পেলার থেকে আই থেকে এই ওয়াটারের সাকশন সাইডের ওয়াটারের যে রিজার্ভার আছে সেই সাইডটাতে পানির যে হাইট, এই হাইটটাকে বলেছি HS সাকশন হেড। আর এই ইম্পেলার আই থেকে ওয়াটারের হেড যেটা ডেলিভারি দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে ডেলিভারি হেড। সাকশন হেড এন্ড ডেলিভারি, এই দুটোর যোগফল, তার মানে টপ এই ওয়াটারের লেভেল বা সারফেস যেটা আছে আর বটমে যে ওয়াটার যে সারফেস আছে, এই দুটোর হাইটকে আমরা একসাথে করে বলছি HS বড় হাতের, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক হেড। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক হেড। এর মধ্যে আরো কিছু আছে, সেটা হচ্ছে পাইপ, যখন পাইপের মধ্যে যখন ফ্লুইডটা ফ্লো করবে সাকশন সাইডে, তার মধ্যে কিছু ধরনের লস হবে, তার মানে সাকশন সাইডের ফ্রিকশনাল লসকে আমরা এখানে বলেছি, প্লাস সাকশন সাইডে কিছু মাইনর লস থাকবে, যদি ফিটিংস থাকে তাহলে এই দুই সবগুলোর যোগফল এখানে বলা হচ্ছে সাকশন সাইডের। একইভাবে ডেলিভারি সাইডেও একইরকম ফ্রিকশনাল লস হবে এবং মাইনর লস হবে।
এই সবগুলো মিলিয়ে যোগফল করে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে ম্যানোমেট্রিক। সবগুলো যোগ করে যোগফল যেটা সেটাকে বলা হচ্ছে ম্যানোমেট্রিক। এতটুকু ক্লিয়ার সবার কাছে? হ্যালো, সবার কাছে ক্লিয়ার এতটুকু? জি স্যার। সো আমরা আজকে নতুন টপিক যেটা গতকাল থেকে পর্যন্ত ছিল, আজকে আমরা এখান থেকে পরের থেকে শুরু করবো। এখানে যেটা শুরু করবো সেটা হচ্ছে NPSH, এটা টার্ম, তার মিনিং হচ্ছে যে নেট পজিটিভ সাকশন হেড। নেট পজিটিভ সাকশন হেড বা NPSH, এটা সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমি এর আগে কথা প্রসঙ্গে বলেছিলাম আর কি, যে তুমি যে মুখে যে কোক খাচ্ছ, সেই কোকের জন্য তোমাকে কি করতে হচ্ছে, ভ্যাকুয়াম করতে হচ্ছে, যার কারণে ফ্লুইডটা নিচে থেকে উপরে যাবে। সো তুমি যদি একটু খেয়াল করো পরে আগের ছবিটা, এখানে ইম্পেলার আছে, ব্লেড আছে, সেটা ঘুরে। এই ঘোরার কারণে এমন একটা প্রেশার, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে পানিটা এই প্রেশার কারণে হাই প্রেশার থেকে লো প্রেশার যেতে পারে। এখন ঘটনা যেটা হয়, এখানে যদি কোনো কারণে প্রেশারটা এমন কমে যায় যে এর ভ্যাপার প্রেশার থেকে যদি কম হয়, লিকুইডের যে ভ্যাপার প্রেশার তার থেকে যদি কম হয়, তখন এখানে বাবল ফর্ম করে। তখন এখানে বাবল ফর্ম করে, দ্যাট মিন্স ক্যাভিটেশন। আর ক্যাভিটেশন যেটা আমরা জানি বা তোমরা হয়তো সেশন হয়তো বলা হয়েছে যে এই ক্যাভিটেশন ওয়ান অফ দ্য হচ্ছে তোমার মোস্ট ডিস্ট্রাকটিভ পার্ট ফ্লুইড মেকানিক্সের জন্য। এটা এই কোনো ফ্লুইড ফ্লো যখন করবে, এর মধ্যে যদি ক্যাভিটি হয় বা ক্যাভিটেশন হয়, তখন এখানে এই ম্যাটেরিয়ালগুলো ক্ষয় হয়। এই ম্যাটেরিয়ালগুলো ক্ষয় হয়। আমরা এমনও দেখেছি, আমরা যেমন প্রোপেলার দেখেছিলাম কাপ্লান টারবাইনে, সেই কাপ্লান টারবাইনের ক্ষেত্রে কিন্তু ক্যাভিটেশন হতে পারে। যখন এটা রোটেট করে কোনো পার্টিকুলার লোকেশনে ব্লেডে, সেখানে যদি প্রেশার ড্রপ হয় এবং সেটা যদি ভ্যাপার প্রেশার থেকে যদি কম হয়, তাহলে সেখানে বাবল ফর্ম করে এবং কিছুক্ষণ পরে সেই বাবলটা আবার ভেঙে যায়। এই যে ফর্ম করলো এবং ভেঙে গেল, তখন হয় কি, যে ম্যাটেরিয়াল উপরে একটা ট্রিমেন্ডাস একটা প্রেশার ক্রিয়েট করে, যাতে করে হয় কি গ্র্যাজুয়ালি ম্যাটেরিয়ালটা ক্ষয় হতে থাকে, ক্যাভিটেশনের এফেক্ট এতই খারাপ যে প্রোপেলার যেটা তোমরা দেখেছো টারবাইনের ক্ষেত্রে, যে সাইডে জাস্ট অনেকটা এরকম হয়ে যায়, লাস্ট পর্যন্ত ক্যাভিটেশন হতে হতে জাস্ট মাঝখানে একটা ছিদ্র হয়ে যায়, জাস্ট মাঝখানে একটা ছিদ্রের মতো হয়ে যায়। তুমি যদি একটা কাপড় নাও, কাপড়ের মাঝখানে যদি ছিঁড়া থাকে, ঠিক এরকম একই অবস্থা তোমার এরকম ব্লেডের মধ্যে এরকম ক্ষয় হতে থাকে। এই সেজন্য ক্যাভিটেশনটা হচ্ছে খুবই একটা ডিস্ট্রাকটিভ একটা পার্ট। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কোনোভাবে যেন এর মধ্যে ক্যাভিটেশন না হয়, কোনোভাবে যেন এর মধ্যে ক্যাভিটেশনটা না হয়, মানে ক্যাভিটেশনটাকে ইলিমিনেট করার জন্য, যাতে ফর্ম করতে না পারে, এই তার জন্য হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড, NPSH। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইফ দ্য প্রেশার অন দ্য ইনলেট সাইড অফ দ্য পাম্প is too low, that means suction side কথা বলছে, and the vapor pressure of the liquid is high, the liquid will vaporize into bubbles. তার মানে এই লিকুইডটা ভ্যাপার হবে, ভ্যাপার হয়ে সে বাবল ফর্ম করবে। বাবল বলতে আমরা বুঝাচ্ছি যে চারিপাশে তোমার লিকুইড, মাঝখানে হচ্ছে ভ্যাপার। ড্রপলেট কিন্তু ডিফারেন্ট, বাবল এন্ড ড্রপলেট কিন্তু ডিফারেন্ট। বাবল বলতে আমরা বুঝাচ্ছি যে চারিপাশে ওয়াটারের লেয়ার থাকবে, মাঝখানে ভ্যাপারটা থাকবে। ঠিক আছে, আর ড্রপলেট বলতে আমরা যেটা নর্মালি বুঝি, চারিপাশের ভিতরে পুরোটাই হবে তোমার লিকুইড। ঠিক আছে, তার পাশে অন্য ফ্লুইড থাকবে। ঠিক আছে, তারপর ফ্লুইডটা হবে পুরোটাই সেটা লিকুইড ফর্মে, আর এখানে হচ্ছে ভ্যাপার, তার পাশে হচ্ছে লিকুইড ফর্ম, এর হচ্ছে বাবল। সো বাবল ফর্ম করবে যদি কোনো কারণে ভ্যাপার প্রেশারটা যদি কমে যায় লিকুইড থেকে, তখন আমার এই ব্যাপারটা লিকুইডে ভ্যাপার হবে এবং বাবল। এটাকে বলা হচ্ছে ক্যাভিটেশন। এই ক্যাভিটেশন যখন ওই বাবলটা যখন ফেটে যাবে, তখন একটা নয়েজ ক্রিয়েট হয় এবং একটা সেম টাইম ভাইব্রেশন হয়। এই নয়েজ এবং ভাইব্রেশনের কারণে একটা গ্র্যাজুয়ালি যদি হতেই থাকে, তাহলে এক পর্যায়ে গিয়ে ম্যাটেরিয়াল ক্ষয় হবে। এই ম্যাটেরিয়ালের ক্ষয়টাকে আমরা বলি পিটিং, PITTING, পিটিং বলা হয় ফ্লুইড মেকানিক্স অফ ফ্লুইড মেশিন। ম্যাটেরিয়াল ক্ষয় হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা হচ্ছে সেই হিসাবে আমরা সবসময় চেষ্টা করবো যে কোনো হয়ে যেন ক্যাভিটেশনটা না হয়, এবং এই জন্য আমরা এখানে নেট পজিটিভ সাকশন হেডটাকে ডিফাইন করছি। নেট পজিটিভ সাকশন হেডটা কি? নেট পজিটিভ সাকশন হেড ইজ ইউজড টু প্রিভেন্ট দ্য ক্যাভিটেশন প্রবলেম। ঠিক আছে, ইট ইজ অনলি ইউজ এট দ্য ইনলেট সাইড অফ দ্য পাম্প। পাম্পের ইনলেট সাইড, এখানে ভ্যাপার প্রেশারটা হতে পারে নেগেটিভ, কমতে পারে, যার কারণে বাবল ফর্ম করে। এইটার জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করি, সেটা হচ্ছে NPSH ইজ ইকুয়ালস টু, ইকুয়েশনটা খেয়াল করা ভালো মতো, H এখানে লেখা আছে PSA, তার মানে সাকশন সারফেস প্রেশার, সাকশন সাইডে যে প্রেশারটা আছে সেটা ওয়াটারের, সেটা প্লাস স্ট্যাটিক সাকশন হেড, তার মানে ওয়াটার লেভেল থেকে ইম্পেলার হাই পর্যন্ত যেটা আছে সেটাকে বলা হচ্ছে HS, এবং HF যেটা আমরা এটাকে বলছি ফ্রিকশনাল হেড লস মাইনাস, এবং তার সাথে হচ্ছে HVPA, মানে ভ্যাপার প্রেশার অফ লিকুইড এট দ্য পাম্পিং টেম্পারেচার। সো আমরা এখানে একটু যদি আসি, ছবিটা দ্বারা একটু ক্লিয়ার করার জন্য, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো ভালো মতো প্রেশারের মধ্যে এই HPSA যেটা, এটা হচ্ছে এই যে ওয়াটার যেখানে থাকবে, এই ওয়াটারের প্রেশারটা, প্লাস HSS যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে এই সাকশন সাইডে এই হাইটটা, মানে ইম্পেলার থেকে এই হাইটের কথা বলা হচ্ছে। ঠিক আছে, মাইনাস ফ্রিকশনাল লস, এই জায়গার মধ্যে যে ফ্রিকশনাল লস হবে সেই লস এটা মাইনাস করবো, তার সাথে বিয়োগ করতে হবে VPA, মানে ভ্যাপার প্রেশার যেটা থাকবে তার হেডটা কি, VPA ভ্যাপার প্রেশার এক সাকশন সাইডে, এখানকার ওয়াটার যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার যে ভ্যাপার প্রেশারটা পাওয়া যায়, হ্যাঁ, সেই চার্ট থেকে সেখান থেকে এই টোটাল জিনিসটাকে আমরা ক্যালকুলেট করি, এখান থেকে আমরা নেট পজিটিভ সাকশন হেড পাবো। সো এখন এটার ইম্পর্টেন্সটা তো আমরা বুঝতেছি যে এটা লাগবে, কিন্তু আসলে এটাতে কি ঘটনা ঘটতেছে, আমার আসলে কি, তো কোথায় আমি এটা বুঝবো। এখন এই NPSH যেটা, সেটা দুটো টার্ম ডিফাইন করা হচ্ছে, একটা হচ্ছে NPSH A আর একটা হচ্ছে NPSH R।
এতে বোঝা হচ্ছে অ্যাভেলেবল, আর এইচ আর তে বোঝা হচ্ছে রিকোয়ার্ড। তো ব্যাপারটা একটা সিম্পল যদি এভাবে চিন্তা করো, তুমি ডিজাইন করছো, তো সেই ক্ষেত্রে পানির হাইট একটা জানা আছে, সেই ক্ষেত্রে তুমি সবকিছু হিসাব করে বললে যে এটা তোমার যে 15 ফিট, আমি একটা বললাম এক্সাম্পল 15 ফিটে, তুমি এই 15 ফিট পর্যন্ত এই পাম্পটা যদি রান করো তাহলে এই পানিটা উপরে উঠবে। এখন কোনো কারণে যদি এটা 15 ফিটের জায়গায় যদি 16 ফিট হয়ে যায়, পানির লেয়ারটা যদি কমে যায়, পানির লেয়ারটা যদি আরো নিচে নেমে যায়, তাহলে সেক্ষেত্রে 15 ফিটের জায়গায় যদি 16 ফিট হয়, তাহলে এই পানিটা যখন উপরের দিকে উঠতে থাকবে তখন কিন্তু তার এই ক্যাভিটেশন হওয়ার চান্স থাকে। তাহলে এখন যেটা হচ্ছে যে তুমি একটা পাম্প কিনতে গেলে কেনার সময় তুমি এটা চেক করতে হবে, তোমার দায়িত্ব যে তুমি এটা হিসাব করলে একটা, সেই হিসাব করে দেখলে যে এটা 15 ফিট পর্যন্ত সে এটা করবে, তোমার হিসাবে তুমি ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন করলে সেটা 15 ফিট, কিন্তু তুমি সেফ সাইডে থাকার জন্য অবশ্যই 15 ফিট না 16 ফিট আর 20 ফিট পর্যন্ত তুমি বলবে যে আমার 20 ফিট পর্যন্ত আমাকে দেন, যেটা নেট পজিটিভ সাকশন রেট এটা 20 ফিট পর্যন্ত যদি হয় তাহলে ভ্যাকুয়াম হবে না বা নেগেটিভ প্রেসার হবে না বা ক্যাভিটেশন হবে না। এই ধরনের কেসটা তার মানে আমরা রিকোয়ার্ড যেটা সেটা হচ্ছে আমার থিওরিটিক্যালি, আর আমরা অ্যাভেলেবল যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অবশ্যই অ্যাভেলেবলটা রিকোয়ার্ডের থেকে বেশি হবে। তার মানে আমার যদি 15 ফিট হয়, আমি এমন ভাবে ডিজাইন করবো যাতে এটা 20 ফিট পর্যন্ত যেন এটা ক্যাভিটেশন না হয়। এটাকে বলা হচ্ছে NPSH A এবং NPSH R। সো আমরা আবার একটু দেখি যে নেট পজিটিভ সাকশনের অ্যাবসলিউট প্রেসার একটা সাকশন সাইড, সাকশন পার্ট অফ দ্য পাম্প, আর হচ্ছে রিকোয়ার্ড যেটা সেটা হচ্ছে মিনিমাম প্রেসার রিকোয়ার্ড এট দ্য সাকশন পোর্ট এট দ্য পার্টে অফ দ্য পাম্প টু কিপ দ্য পাম্প ফ্রম দ্য ক্যাভিটেশন। ঠিক আছে, এই যে জিনিসটা তার মানে আমার এতটুকু লাগবে রিকোয়ার্ড, আর আমি অ্যাভেলেবল যেটা বলবো সেটা অবশ্যই রিকোয়ার্ডের থেকে বেশি হবে। ঠিক আছে, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এতটুকু ক্লিয়ার হয়েছে এবার? আমি যদি জিজ্ঞাসা করি এখন একদিকে কি বলতে হবে? নেট পজিটিভ সাকশনের NPSH ঠিক আছে, একজন বলো দেখি। রোল 4 আসো। আহমেদা নূর, রোল 40, রোল 40 নেই, কেউ নেই? হ্যাঁ 40, হ্যাঁ বলো দেখি NPSH মানে কি? হ্যাঁ বুঝতে পারবে? এই গত লাস্ট 10 মিনিটস এই NPSH বললাম, সর একটা ওয়ার্ড কাটে যায়নি। রাজেশ এক কাজ করে আমি লেকচার ম্যাটেরিয়াল আপলোড করে দিই, তাতে এনাফ। শুধু শুধু লেকচার দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। আচ্ছা এখানে একটা জাস্ট আমি 3টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক দেখাবো। এখানে বলেছে যে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ডায়া অফ ইম্পেলার অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প এন্ড সিপি সেন্ট্রিফিউগাল পাম্প আর 450 মিলিমিটার এন্ড 225 মিলিমিটার রেসপেক্টিভলি। তার মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল, আউটার ডায়ামিটার হচ্ছে 450 মিলিমিটার আর ইনার ডায়ামিটার হচ্ছে 225 মিলিমিটার সেন্ট্রিফিউগাল পাম্পের। পাম্প ডেলিভার্স দেওয়া আছে 200 লিটার পার সেকেন্ড অফ ওয়াটার at a speed of 1250 rpm, মানে and দেওয়া আছে outside and inside width of the impeller are 70 millimeter and 150 millimeter। তার মানে width যেটা তার মানে b, সেই আউটসাইডটা দেওয়া আছে 70 আর ইনসাইডটা দেওয়া আছে 150। the vanes are carved backward at an angle of 30 degree, তার মানে ভেন অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। এক্সিট তার আউটলেট একটা ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি দেওয়া আছে 82% এন্ড ফাইন্ড দ্য অয়েলার হেড, ইউ বের করতে বলেছে, ম্যানোমেট্রিক হেড এইচ বের করতে বলেছে, এবং বলেছে যে ওয়াটারটা পাম্পের মধ্যে ঢুকতেছে রেডিয়াল। সো আমাদের মোটামুটি এখানে কি কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি, জিজ্ঞেস করে লাভ নেই তোমাদেরকে। D2 হচ্ছে দেওয়া আছে আউটার ডায়ামিটার হচ্ছে 450, D1 দেওয়া আছে 225, D2 দেওয়া আছে 70 এবং D1 দেওয়া আছে 150 মিলিমিটার। আর ফ্লো রেট দেওয়া আছে কিউ প্রসেস হচ্ছে 200 লিটার পার সেকেন্ড, আরপিএম দেওয়া আছে 1250। এবং এইখানে এই পাম্পের রেট যেটা দেওয়া আছে বলছে যে ঢুকতেছে রেডিয়ালি, তারপরে আমরা লাস্ট ক্লাসে রেডিয়ালি এই জিনিসটা দেখিয়েছি অলরেডি। তারপরে V1 এখানে রেডিয়ালি যাবে, VW1টা 0, আলটিমেটলি ছবিটা এরকমই হবে। আর আউটলেট তো আমরা জানি সেটা নরমাল। এবং আমাকে বলেছে যে এখানে একটা শুধু পয়েন্ট এক্সট্রা, সেটা বলা হয়েছে যেখানে যে the vanes are carved backward at angle of 30 degree at the exit। এই যে carved backward, এই যে β2 এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে? carved backward আপনি এক্সিকিউটিভ পারবেন ভেন অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে সেটা 30 ডিগ্রি বের করতে বলেছে। কি বের করতে বলেছে? অয়েলার হেড ই এবং ম্যানোমেট্রিক হেড। সো ই বের করতে লাগবে হচ্ছে কি U2 VW2/G। আমি যদি একটু ব্যাক করি এই সূত্রটা, এই ই সমান হচ্ছে যে দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো জি স্যার। হ্যাঁ U2 VW2/G ই বের করতে বলেছে। তার মানে আমাদের এই সূত্রটা লাগবে U2 VW2। তার মানে কোনোভাবে আমাকে U2 বের করতে হবে এবং কোনোভাবে আমাকে VW2, এটা একটা। আর তার সাথে ইফিসিয়েন্সি যদি জানা থাকে, ইফিসিয়েন্সি সূত্র দেখো এখানে দেওয়া আছে যে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি সেটা হচ্ছে HM/U2 VW2/G। তার মানে আলটিমেটলি আমি
এটা যদি পেয়ে যাই, আর ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি যেহেতু জানা আছে, তার মানে আমি এই চ্যাপ্টার পেয়ে যাবো। So, খুবই সহজ অঙ্ক সেই হিসাবে এটা আমাদের কিটা বের করতে পারলে হবে। এর জন্য লাগবে ইউ টু এবং ভিডব্লিউ টু, ইউ টু এবং ভিডব্লিউ টু। সো আমরা যদি অঙ্কের আসি, সো আমরা এখানে ইউ টু এবং ভিডব্লিউ টু বের করবো। So, এখন ইউ টু ভিডব্লিউ টুর জন্য আমাদের লাগবে কি, এখানে দেখো আমাদের লাগবে হচ্ছে ইউ টু, আর একটা লাগবে হচ্ছে ভিডব্লিউ। ঠিক আছে, সো আমরা যদি প্রথমে ইউ টুটা বের করতে চাই, ইউ টু সূত্র হচ্ছে পাই ডি এন বাই 60, পাই ডি এন বাই 60। তো আমাদের ডায়ামিটার জানা আছে, বাই ডি টু এন জানা আছে 1250, তাহলে 60, সেখানে আমরা এই যে সরাসরি ইউ টু পেয়ে যাবো। তাহলে ইউ টু পেয়ে গেলাম। বাকি থাকে ভিডব্লিউ টু। এখন ভিডব্লিউ টু বের করার জন্য আমাদের এই টাইমটা যদি আসি, তাহলে আমার তিনটা জিনিস জানা লাগে। ঠিক আছে, তো আমাদের এখানে অলরেডি আমরা ইউ টু যদি পেয়ে যাই, আর আমাদের এই বিটা টু এর মান 30 ডিগ্রি জানা আছে, দুটো আছে, তাহলে আরেকটা জিনিস যদি আমরা কোনোভাবে হয়ে যায়, তাহলে আমাদের আরেকটা জিনিস আমরা কিভাবে পাবো সেটা এখন ব্যাপার। আমরা এখান থেকে দেখো সবসময় যদি কোনো ইনফরমেশন যদি যাওয়া না থাকে, তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে আমার এই ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রামে যাওয়ার একটা রাস্তা বুঝতে হবে। তাহলে আমার এখানে কিছু দেওয়া আছে কিনা সেটা আমরা দেখি। তাহলে আমরা এখান থেকে যেটা পেতে পারি সেটা হচ্ছে কিউ সমান পাই বি1 এবং বিএফ1 ফ্লোরেট। তার মানে আমরা এখান থেকে ফ্লোরেট যেহেতু কিউ জানি, তার মানে ডায়ামিটার জানি, আমার থিকনেস বি1 জানা আছে, সো আমরা এখান থেকে বিএফ1 পেয়ে যাবো। তার মানে একেবারে আমরা বিএফ2 পেয়ে যাবো। তাহলে এই বিএফ2 হয়ে গেল, তাহলে বিএফ2 হয়ে গেল, বিটা2 হয়ে গেল, এবং আমার ইউ2 হয়ে গেল। তাহলে এখন তো আমার এই ভিডব্লিউ2 বের করা ইজি, ভিডব্লিউ2 বের করা এখন আমার জন্য ইজি। কিভাবে পাবো বলো দেখি একটু। জি স্যার, আমরা বিটা টু জানি আর বিএফ টু জানি। হ্যাঁ। তাহলে আমার এটা হবে লম্ব বাই ভূমি। স্যার tan বিটা ইজ ইকুয়াল বিএফ টু বাই এক্স টু বের করবো, তারপর এক্স টু বের করলে ভিডব্লিউ টু এর সাথে এক্স টু যোগ ভেরি করলে গুড, আমি। ভেরি গুড। তার মানে আমি তুমি এই ট্রায়াঙ্গেল লিখছো তো, জি স্যার। তুমি এই ট্রায়াঙ্গেল লিখছো, এখানে বিটা টু জানা আছে, যে বিএফ জানা আছে। তাহলে আমরা এখান থেকে লম্ব বাই ভূমি করলে 10 দিয়ে আমরা 10 বিটা টু দিলে এই এক্স টুটা পেয়ে যাবো। আর এক্স টু মানে হচ্ছে ইউ টু মাইনাস ভিডব্লিউ টু। তার মানে ইউ টু যদি জানি, আমি ভিডব্লিউ টু ভেরি গুড। সো আমরা এখান থেকে সরাসরি যেভাবে দেখো যে আমরা করেছি ইউ ভিডব্লিউ টু ইকুয়ালস হচ্ছে ইউ টু মাইনাস ভিএফ টু বাই 10 ভিডব্লিউ। সো আলটিমেটলি এখান থেকে আমার এই যে ভিডব্লিউ টু বের হয়ে যাবে, সেটা হচ্ছে 25.9। অয়েলার হেড বের হয়ে গেল, অয়েলার হেড হচ্ছে সমান ইউ টু ভিডব্লিউ টু বাই জি। আমি এখান থেকে ই বের হয়ে যাবে, ই বের হয়ে গেলে আমার আলটিমেটলি এফিসিয়েন্সি থেকে, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি থেকে আমার বের হয়ে যাবে এইচ এম ডিভাইড বাই ইউ টু ভিডব্লিউ টু হবে, যেটা ভিডব্লিউ টু বাই জি। আলটিমেটলি এখান থেকে আবার এইচ এমটা বের হবে, এইচ এম হচ্ছে 63.88। একটু খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে তোমার ম্যানোমেট্রিক হেড, আর টারবাইনের ক্ষেত্রে এই এইচটা নিচে ছিল, আর ইউ টু ভিডব্লিউ টু উপরে ছিল। এখানে জাস্ট এটা উল্টো। ঠিক আছে, আমরা ক্লিয়ার? ইয়েস স্যার। খুবই সহজ, এটা সবচেয়ে সহজ অঙ্ক দিল। এখন আমরা একটু এটা আমাকে এটা কোশ্চেনটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তোমরা একটু ভালো করে এটা মনোযোগ দিয়ে দেখো। এটা পরীক্ষায় আমি প্রায় দিই, এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় আমি প্রায় দিই, কারণ এখানে অনেকগুলো জিনিস আমার একবারে ক্লিয়ার হয়ে যায়, তোমরা বুঝতেছো। তোমার কোশ্চেনটা একটু ভালো মতো পড়ো। Water is lifted by a centrifugal pump to a height of 36 meters from the center of the pump. Center বলতে impeller I থেকে বোঝানো হচ্ছে। So water is lifted by a centrifugal pump, CP, centrifugal pump, to a height of 36 meters from the center of the pump. The pump is situated 2.5 meters above the surface of water. Head loss due to friction in suction and delivery pipe are 1 meter and 8 meters respectively. The dia of all pipes are 130 millimeter. The outside dia of impeller is 300 millimeter, and it is 19 millimeter width at the exit. The vanes are carved backward at angle of 30 degree at the outlet. Pump runs at 1750 RPM. Manometric efficiency there is 78%, mechanical efficiency there is 72%. Find the power required to drive the pump. সবাই একটু আমাকে একটু একটু করে বুঝায়। একজন বলবে, এবার একজন ভলান্টিয়ার করে এখানে ওয়াটার ইজ লিফটেড বাই এ সেন্ট্রিফিউগাল পাম্প টু এ হাইট অফ 36 মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য পাম্প। এটা কি আসলে কি বোঝানো হচ্ছে দেখি। স্যার এটা পাম্প থেকে রিজার্ভারে পাঠানোর হাইটটা না? পাম্প থেকে রিজার্ভারে পাঠানোর হাইটটা। জি That's স্যার। what পয়েন্টে আমাকে অ্যান্সারটা পড়ে দিতে। এরপরে বলছে পাম্প ইজ সিচুয়েটেড 2.5 মিটার অ্যাবভ দ্য সারফেস অফ ওয়াটার। এটা মানে কি? স্যার যেখান থেকে হচ্ছে আমার পাম্পটা সাকশন মানে সাক করতেছে নিচ থেকে। নিচ থেকে। জি এটা মানে তারপরে এখানে বলছে যে হেড লস ডিউ টু ফ্রিকশন ইন সাকশন এন্ড ডেলিভারি পাইপস আর 1 মিটার এন্ড 8 মিটার। এটা স্যার এটা হচ্ছে যেটা নিচ থেকে যেটা তুলতেছে সেটার হেড লস, আর ডেলিভারি পাইপটা হচ্ছে উপরে মানে 36 মিটার যেটা সেখানের লস। ঠিক আছে, তোমার চারটাই হয়েছে, চারটা বলেছে, চারটে হয়েছে, কিন্তু আমাকে আরেকটু বলতে হবে। 36 মিটারকে আমরা কি দিয়ে লিখবো? HD, হ্যাঁ, HD, এইচডি। 2.5 মিটার HS, এইচএস। কোন এইচ? ছোট হাতের না বড় হাতের? capital, না, ক্যাপিটাল না, ছোট হাতের। আমরা ছোট হাতের। আচ্ছা, আসতেছে আরেকবার আমি। আর এই 1 মিটার আর 8 মিটারকে আমরা কি দিয়ে লিখবো? ঠিক আছে, না চেষ্টা করছো, থ্যাংক ইউ। আমি হয়েছে অনেকটাই হয়েছে, কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য আবার সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি। আচ্ছা, আমি আবারও ছবিটা দেখাই, এখন আমাকে বলো, এবার বলো দেখি 36 মিটারটা কোনটা?
এই যেটা, তাই তো? সাবমিট তুমি যেটা বললো তাই তো নাকি? স্যার এইচডি এইচডি, তারপরে ছোট হাতের H। এটাকে আমরা কি বলি? তুমি আরেকজন বললো ডেলিভারি হেড। ডেলিভারি হেড। জি স্যার। এটা যেটা 2.5 মিটার ডিস্ট্রিবিউটেড 2.5 মিটার অন দ্য ওয়াটার সারফেস বলেছে, তার মানে এটা হচ্ছে ছোট হাতের এইচএস, মানে সাকশন হেড। তাহলে এটা হচ্ছে ডেলিভারি হেড 36 মিটার, এটা হচ্ছে সাকশন হেড 2.5 মিটার। এরপরে বলেছিল সাকশন সাইড আর ডেলিভারি সাইডে লস যেটা, সেটা হচ্ছে 1 মিটার এন্ড 8 মিটার। তাহলে সেটা কি কি এখন বলো দেখি। স্যার এটা 1 হচ্ছে মিটারটা 1 হলো মিটার। সাকশন, স্যার 1 মিটার হচ্ছে এইচএসএফ, 1 মিটার হচ্ছে এইচএসএস সাকশন সাইডে ফ্রিকশনাল লস, ফ্রিকশন লস। জি আর স্যার। 8 হচ্ছে ডেলিভারি সাইডে ফ্রিকশনাল লস। আমরা কিন্তু ম্যানুয়াল লস বলি। হ্যাঁ, আমার এখানে অঙ্কের মধ্যে বলেছিল ফ্রিকশনের জন্য। তার মানে এই যে এখন আমি এখান থেকে পেলাম এই এইচএস পেলাম, এটা হচ্ছে 2.5 মিটার, এটা হচ্ছে এইচডি, সেটা হচ্ছে 36 মিটার, এখানে এটা বলা হচ্ছে 1 মিটার মেবি, আর এটাকে বলা হচ্ছে 8 মিটার। তাহলে সবগুলো যোগ করলে কি আসবে? টোটাল হেড আসবে সেটাকে কি বলবো? ক্যাপিটাল এইচএস। ক্যাপিটাল Capital HM. ক্যাপিটাল এইচএম। এইচএম মানে কি? এইচএম মানে কি? ম্যানোমেট্রিক হেড। ম্যানোমেট্রিক। ভেরি গুড। এটা হচ্ছে ম্যানোমেট্রিক। এই অঙ্কটা এই জন্য পরীক্ষা অনেক সময় দেওয়া হয়। এই ম্যানোমেট্রিক আমরা একটু আগে যে অঙ্কটা প্রথম করে যেটা করলাম, এখানে কিন্তু আমরা ক্যালকুলেট করে ম্যানোমেট্রিক হেডই বের করেছি, এইচএমটা বের করেছি। এই যে একটু আগে আমরা যে অঙ্কটা করলাম প্রথমে, এই দেখো আমরা এইচএম বের করেছি। এইচএম হচ্ছে 63.88 মিটার, এইচএম বের করেছি। আমার এই অঙ্কের মধ্যে কিন্তু এই ম্যানোমেট্রিক হেড কোথাও দেওয়া নেই। ম্যানোমেট্রিক হেড না দিয়ে তার পরিবর্তে আমাকে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো আমি এখান থেকে টোটাল এখানে ম্যানোমেট্রিক হেডটা পেয়ে যাবো। তার মানে এই অঙ্কটা দেওয়া অনেক সময় পরীক্ষার জন্য দেওয়া হয়। আমি যে উপরে ছবিটা যেটা দেখালাম, সেটাও আমি বুঝতে পারি যে স্টুডেন্টগুলো পারলো কিনা, এট দ্য সেম টাইম ম্যানোমেট্রিক হেডটা আমার কাছে পেলাম। অনেক সময় এই জন্যই পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 36 মিটার আমরা একটু যদি দেখি, তাহলে এই দেখো 2.5, এটাকে আমরা যদি সাকশন সাইডের হেড, তারপরে ডেলিভারি হেড, তারপরে হচ্ছে সাকশন সাইডের তোমার ফ্রিকশনাল লস, ডেলিভারি সাইডের ফ্রিকশনাল লস 8 মিটার, ডায়ামিটার দেওয়া ছিল অঙ্কের মধ্যে, যে কত হতো না, এই যে কোথায় দেওয়া ছিল, এই যে ডায়া অফ দ্য ইম্পেলার। ইম্পেলার হচ্ছে তোমার 300 মিটার আউটসাইড ডায়া, D2 দেওয়া আছে, D2 দেওয়া আছে, এটা 300 মিলিমিটার, এবং উইথ যেটা এক্সিট যেটা দেওয়া আছে 19 মিলিমিটার। আর এই যে 30 ডিগ্রি, এটা কিন্তু আগের অঙ্কের মধ্যে, ওয়্যার কার্ভস ব্যাকওয়ার্ড এট অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি এট আউটলেট, আমি এটা বিটা 2 দেওয়া আছে 30 ডিগ্রি, এন্ড দেওয়া আছে আরপিএম 750 আরপিএম। হাইড্রোলিক এফিসিয়েন্সি, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি দেওয়া আছে 78%, মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে 72%। ফাইন্ড দ্য পাওয়ার ইকুয়াল পি বের করতে বলেছে, এটা পাওয়ার পি বের করতে বলেছে। সো প্রথম কাজ আমরা কি করতে পারি? HM টা বের করবো। প্রথমটা আমরা এইচএমটা বের করি, আমরা প্রথমে এইচএমটা বের করি। তাহলে এইচএম হচ্ছে সাকশন সাইডের হেড, ডেলিভারি হেড সাইডের হেড, সাকশন সাইডের ফ্রিকশনাল লস, ডেলিভারি সাইডের ফ্রিকশনাল লস, টোটাল যোগ করলে আসলে 47.5। ঠিক আছে, তো আমাদের এইচএম হয়ে গেল। এইচএম হয়ে গেলে এখন আমাদের যারা হাইড্রোলিক এফিসিয়েন্সি দেওয়া আছে, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি আমরা একটু আগে আমরা করেছি যে এইচএম বাই ইউ2 VW বাই জি। তার মানে আমরা এখান থেকে সামো একটা ইনফরমেশন পেয়ে যাবো। ঠিক আছে, আমরা এই ইউ2টা বের করি, কারণ ডায়ামিটার জানা আছে বাই D2 and বাই 60, তো 27.9। তাহলে ইউ2 বের হবে। এই যে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি আমরা জানি, ম্যানোমেট্রিক হেড আমরা জানি, ইউ2 অলরেডি বের করা হয়ে গেছে আমাদের, তাহলে VW এখান থেকে বের করি, তাহলে VW চলে আসবে। আমাদের আলটিমেট টার্গেট কিন্তু পি বের করা, আলটিমেট টার্গেট কিন্তু পি বের করা। সো আমাদের এখন পি বের করতে হলে দেখো, এই যে VW আমরা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা কিভাবে VF2 পেয়ে যাবো, কারণ ওই একটু যে সূত্রটা আমার ফ্রেন্ড বললো যে ট্রিগোনোমেট্রিক, যে আমরা লম্ব ডিভাইড ভূমি, সেখান থেকে কিভাবে আমরা এখান থেকে VF2 পেয়ে যাবো। আমাদের VW2 জানা, আগের ক্ষেত্রে VW2 জানা ছিল না, এখন VW2 জানা আছে, আর ইউ2 তো জানাই আছে, অ্যাঙ্গেলও জানা আছে, সো আমরা এখান থেকে VF2 পেয়ে যাবো। সো VF2 হয়ে গেল। VF2 হয়ে গেলে এখন দেখো আমাদের কিউটা লাগবে। কিউটা আমাদের লাগবে কি হবে? আমরা যদি VF2 জানি, তাহলে আমরা লিখতে পারি পাই D2 B2 ইনটু VF2, তাহলে ফ্লো রেট হয়ে গেল। ফ্লো রেট হয়ে গেল, ফ্লো রেট হলে আমাদের পাচ্ছে 0.059 মিটার কিউব পার সেকেন্ড। যদি মিটার কিউব পার সেকেন্ড হয়ে যায়, তাহলে এখন আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি থেকে আমরা যেটা পাই কিউ গামা এইচ, যেটা আমরা এটা জানতাম, সেই কিউ গামা এইচ মানে এইচ এর এখানে ডিভাইড বাই পি, মানে এটা হচ্ছে তোমার যে পাওয়ারটা তুমি দিচ্ছ, আর এখানে যেটা তুমি আলটিমেটলি যেটা পাচ্ছ, আর সেটা হচ্ছে ফাইনাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল পাওয়ার। তারপর কিউ গামা এইচ, কিউটা বের হয়ে গেল, গামা তো আমরা জানি ওয়াটারের জন্য, এইচ আমরা অলরেডি বের করে ফেলেছি 47.5, আর এখানে মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 72%, আলটিমেটলি পি বের করে। ঠিক আছে, অঙ্কটা ক্লিয়ার? জি স্যার। আরেকটা অঙ্ক, এটা পুরোটা আমি করবো না, এটা জাস্ট আমাদের তুলে রেখে দেবো। Outside diameter of impeller of a 3-stage centrifugal pump is 400 mm. 3 স্টেজ বলতে 3টা পদ্ধতি, ঠিক আছে? 3 স্টেজ, 3 ধাপে যাচ্ছে সে। হ্যাঁ, outside diameter of a impeller of a 3-stage centrifugal pump is 400 mm and the impellers are 220 mm wide at exit. তার মানে এখানে কি বলেছে বলো দেখি? 400 mm মানে কি? স্যার এটা D2 স্যার। External dia of হ্যাঁ, তারপর D2, হ্যাঁ, very good. আর 20 mm impeller are 20 mm wide at the exit. তার মানে এটা কি? বলো, এটা উইডথ, তাই তো নাকি? এটা হচ্ছে ছোট হাতের B2 হচ্ছে 20 mm,
Manometric efficiency 89%. Pump delivers 0.05 meter cube per second at of water at RPM হচ্ছে তোমার 1000 RPM. The valves are turned backward at an angle of 45 degree. মানে কি at outlet রাজেশ আছো তুমি? স্যার এটা বিটা স্যার, এটা বিটা স্যার। বিটা, জি স্যার। বিটা বলতে স্যার 50 ডিগ্রি স্যার, বিটা স্যার। সেটা বলতাম, বিটা বলতে আমরা কিসের অ্যাঙ্গেল বোঝাচ্ছি মানে বলে দিই তো? স্যার সাথে এটা কার অ্যাঙ্গেল, তার সাথে কার অ্যাঙ্গেল একটা অঙ্ক করেছি দেখানো হয়েছে। বিটা 2 ঠিক আছে, বিটা 2 হবে, এটা আমরা এখানে বিটা 2 বলেছি এটাকে, সেটা রিলেটিভ ভেলোসিটির সাথে VR2 VR2 সাথে ইউট সম্পর্ক, ঠিক আছে, ভেন অ্যাঙ্গেল আমরা যেটা এন্ড বলছে, আর সাথে বলছে রিডিউস দ্য সার্কামফারেন্স এরিয়া বাই 10%, এটা সার্কামফারেন্সিয়াল এরিয়া রিডিউস বাই 10%, এটা মানে কি হবে, টোটাল যে এরিয়াটা আছে তার 10% রিডিউস হবে, তবে টোটাল এরিয়া যা থাকে তার 90% এর মধ্যে দিয়ে ফুল ফ্লো করবে, তাই তো নাকি? তাহলে কিউ ইকুয়ালস টু এই যে আমরা বললাম a ইনটু vf, এই হচ্ছে পাই ডিভি, ইত্যাদি যে বললাম পাই d2 b2 মানে এর আগে তিনবার লাস্ট ক্লাসে একটা অঙ্ক করানো হয়েছে, আপনারটা হ্যাঁ স্যার যেটা ট্রান্সিস্টর, সেখানেও কিন্তু এরকম এরিয়া লসের একটা ব্যাপার ছিল, ঠিক আছে? টোটাল যে সিলিন্ড্রিক্যাল শেপ আর সার্কুলার পেরিমিটার ইনটু হাইট, এই হচ্ছে তোমার এর ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো করে, তার 10% আছে তোমার ব্লেডের থিকনেস, সো সেক্ষেত্রে 10% বাদ যাবে, ঠিক আছে? ফাইন্ড দ্য হেড ডেভেলপ বাই দ্য পাম্প, তার মানে কতটুকু হেড ডেভেলপ করে, এটা মানে কি কি বের করতে বলেছে? সামথিং স্যার পাওয়ার এবং হেড ডেভেলপ, তুই পাম্প বলছো না, ফাইন্ড দ্য হেড ডেভেলপ বাই দ্য পাম্প, কোন হেড? হেড বলতে কি বোঝাচ্ছে? ম্যানোমিটার। ম্যানোমেট্রিক, আমাদের হেড একটা এখানে ম্যানোমেট্রিক, এবং এসএইচপি তার মানে শ্যাফট হর্স পাওয়ার বের করতে বলেছে, এন্ড ওভারঅল এফিশিয়েন্সি 80%, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কটা। আমরা যা দেখলাম সেটা একটু বলি। ডায়ামিটার দেওয়া ছিল 400 মিলিমিটার আউটার, থিকনেস দেওয়া ছিল বা উইডথ দেওয়া ছিল 20 মিলিমিটার, ফ্লো রেট দেওয়া ছিল 0.05 মিটার কিউব, স্পিড দেওয়া ছিল আরপিএম 1000 মিটার মিটার আরপিএম, বিটা 2 যেটা বললাম একটু আগে সেটা হচ্ছে 45 ডিগ্রি, নাম্বার অফ স্টেজ যেটা হচ্ছে 3, ম্যানোমেট্রিক এফিশিয়েন্সি দেওয়া আছে 89%, আর ওভারঅল এফিশিয়েন্সি দেওয়া আছে তোমার কত 80%, ঠিক আছে? আর রিডাকশন যেটা 10% দেওয়া আছে। আমাকে বের করতে বলছে ম্যানোমেট্রিক এন্ড শ্যাফট হর্স পাওয়ার বা পাওয়ার টু। সো এখানে একটু আগে যেটা বললাম যে ফ্লো, হ্যাঁ, সেটা 90% হবে, তার মানে যে কিউ ইকুয়ালস টু 0.9 ইনটু পাই d2 b2 ইনটু vf2, সো আমরা এখান থেকে যে কিউ জানা আছে, d2 জানা আছে, b2 জানা আছে, হ্যাঁ, তো আমাদের সব জানা আছে, vf2 বের করব, আরপিএম যেহেতু জানা আছে, ডায়ামিটার যেহেতু জানা, একটু আগে যেমন করেছি সেটার মধ্যে আমরা এখান থেকে কিউটা বের করব, কিউ বের হলো। সো আগের মধ্যে আমরা এখান থেকে ভিডব্লিউটা বের করতে হবে, প্রথম অঙ্কে যেটা করেছিলাম একইভাবে ভিডব্লিউটা বের করতে হবে। সেটা হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এই যে আমরা vf2 জানি, u2 জানি এবং বিটা 2 জানি, সো আলটিমেটলি আমার এখান থেকে ভিডব্লিউ বের হবে, ভিডব্লিউ যদি বের হয়ে যায় তাহলে ম্যানোমেট্রিক এফিশিয়েন্সি এখানে hm u2 ভিডব্লিউ বাই জি, তো আলটিমেটলি সবই জানা আছে এক্সেপ্ট hm, তাহলে ম্যানোমেট্রিক হেড হয়ে ম্যানোমেট্রিক। এখন এই জায়গাটা হচ্ছে মেইন সংখ্যাটা, আমাকে যেহেতু 3 স্টেজ বলেছে, তার মানে আমি প্রথম পাম্প, দেন 3টা স্টেজ, প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, প্রতিটা স্টেজে আমি এরকম 35.8 মিটার পানি উঠাতে পারবো, হেড ডেভেলপ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে 3টে স্টেজ যেহেতু আছে, টোটাল যে হেডটা আমি পাবো সেটা হচ্ছে যে 106.74 মিটার। তাহলে একটা আমার ম্যানোমেট্রিক একটা স্টেজের জন্য আমার ম্যানোমেট্রিক হচ্ছে 35.58। আমার এই অঙ্কের মধ্যে বলেছে, অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো যে এটা ইম্পেলার্স আউটসাইড ডায়ামিটার অফ দ্য ইম্পেলার্স অফ 3 স্টেজ সেন্ট্রিফিউগাল, 3টে স্টেজ, প্রতিটা স্টেজের জন্য আমরা যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে ম্যানোমেট্রিক হচ্ছে 35, 3টা স্টেজ যেহেতু, তাহলে আমি সেই হিসেবে 3 দিয়ে গুণ করলে 106.74 মিটার ডেভেলপ করতে পারবো এই পাম্প। সো এখন আমার পাওয়ার যেটা হবে, সেই পাওয়ার হচ্ছে P ইকুয়ালস টু কিউ বাই এইচ, টোটাল পাওয়ার। কিউ আমরা একটু আগে দেখেছি, কিউ হচ্ছে 0.05, তারপর হচ্ছে তোমার গামা তো আমরা জানি, আর টোটাল হেড যেটা ম্যাগনেটিক হেড সেটা হচ্ছে 106, এই হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে ওভারঅল এফিশিয়েন্সি যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে কিউ গামা এইচ ডিভাইড বাই এসএইচপি বা পাওয়ার পি, তাহলে সেই পিটা হচ্ছে আমরা এখান থেকে যদি বের করি, সেই পিটা হচ্ছে 65.43 এত কিলোওয়াট, ঠিক আছে কথা? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটু বলো দেখি, আমি যদি তোমাকে এই হর্স পাওয়ারে বের করতে বলি পাওয়ারটা, তাহলে তুমি কি করবে? এখানে আমি করে রেখেছি, কি কত দিয়ে ভাগ করতে হবে, কত ওয়াট সমান 1 হর্স পাওয়ার জানো? 746। 746, ঠিক আছে? আর একটু বলে রাখি, তুমি যদি বাংলাদেশে যদি তুমি নবাবপুর রোডে যাও, যেখান থেকে মেনলি পাম্পগুলো আমাদের সাপ্লাই হয়, মানে মেইন সেন্টার যদি বলি, এখানে কিন্তু তুমি সেই এত হর্স পাওয়ার দেন বা এত কিলোওয়াটের পাম্প দেন, সে কিন্তু বুঝবে না, কি বলতে হয় জানো? না স্যার কি বলে? কি বলো দেখি, কেউ কেউ জানো? আমার বাসায় তো পাম্প আছে, আমার বাসায় তো পাম্প আছে,
এটা আমাদের বাংলাদেশে এটা লোকাল মার্কেটে যেটা বলে সেটা হচ্ছে ঘোড়া, 1 ঘোড়া 1.5 ঘোড়া 2 ঘোড়া হর্স পাওয়ার, ঠিক আছে? তার মানে 1.5 হর্স পাওয়ারে মানে 1.5 ঘোড়ার পাম্প দেয়, 2 ঘোড়ার পাম্প দেয়, এভাবে বলে লোকাল মার্কেট, ঠিক আছে? তুমি যদি কিলোওয়াট বলো কিন্তু তোমাকে বুঝবে না, ঠিক আছে? আমরা এখানে আমাদের ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে 1.5 ঘোড়া 2 ঘোড়া 2.5 ঘোড়া এগুলো, এটা সেটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বললাম, সেন্সিটিভ টেস্ট মানে, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট অঙ্ক। আমরা একটু আগে এনপিএসএইচ নিয়ে কথা বলেছি, আমি এই অঙ্কটা দিয়ে একটা শেষ করবো। খুব বড় দেখি এখানে আমরা একটু ব্যাক করি, এনপিএসএইচ যেটা আমরা একটু আগে দেখলাম সেটা আমি আগে একটু ব্যাক করি, তারপর অঙ্কটা আরেকবার, যেটা আজকে টপিক শুরু হয়েছে, খেয়াল করা হবে। এনপিএসএইচ এ আমরা বলেছি নেট পজিটিভ সাকশন হেড, সেখানে আমরা বলেছি যে এই এইচএসপিপিএস এ মানে সাকশন সাইডের প্রেসার, প্রত্যেকটা কিন্তু হেড, এখানে প্রত্যেকটা একক কিন্তু এখানে মিটার, প্রত্যেকটা একক এখানে মিটার। সো এখানে হচ্ছে সাকশন সারফেস যেটা ওয়াটারের সাম্পের মধ্যে যেটা রিজার্ভার আছে তার পানির যে প্রেসার সেটা, সাকশন সাইডের যে হেডটা আছে সেই সাকশন হেড, এটা হচ্ছে ফ্রিকশনাল হেড লস যেটা সেটা হেড, এবং এটা হচ্ছে ভ্যাপার প্রেসার যেটা আছে হেড সেটা। ভ্যাপার প্রেসার অফ লিকুইড এট দ্য পাম্পিং টেম্পারেচার থাকে, তার যে প্রেসারটা তাকে আমরা হেডে কনভার্ট করি। এই হচ্ছে ইকুয়েশনটা, এখান থেকে আমরা এনপিএসএইচ বা নেট পজিটিভ সাকশন হেডটা ক্যালকুলেট করি। আচ্ছা, বলছে a centrifugal pump is located 3 meters above the water surface as shown in figure. Find the net positive suction head available. এই এতটুকু জানো। এখন বাকি ইনফরমেশন আমাকে দেওয়া আছে যে ওয়াটার টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার লস ইন দ্য সাকশন পাইপ is 3.5 kilopascal, vapor pressure of water at 40 degree centigrade is 7.37 kilopascal, এবং ডেনসিটি দেওয়া আছে 992.2 kg per meter। বুঝতে পারবে? 3 মিটার অ্যাবভ দ্য মানে ওয়াটার সারফেস থেকে আছে, এই জায়গাটা দেওয়া আছে, এই যে পাম্প এখানে বসানো আছে, এই হচ্ছে সাকশন পাইপ, এখানে হচ্ছে 3 মিটার দেওয়া আছে। এই একটা তো অলরেডি দেওয়া আছে, তাই না? আর একটা দেওয়া আছে এখানে, এই পানি যেটা আছে দেখো, যে প্রেসার লস ইন সাকশন পাইপ মানে ফ্রিকশনাল লস সেটা দেওয়া আছে 3.5 kilopascal। ভ্যাপার প্রেসার যেটা দেওয়া আছে সেটাও দেওয়া আছে 40 ডিগ্রি টেম্পারেচার, ভ্যাপার প্রেসার যেটা সেটা দেওয়া আছে 7.37 kilopascal, ঠিক আছে? তাহলে আমাকে বের করে, এবং ডেনসিটি দেওয়া আছে, আমাকে নেট পজিটিভ সাকশন হেডটা বের করতে হবে। এখন কমেন্টস আছে কি করা যায়? স্যার সাকশন পাইপের যেটা প্রেসার দেওয়া আছে সেটা আমরা এইচ রোজি দিয়ে হাইটটা বের করতে পারি না? ডেফিনেটলি এইচ রোজি না, শুধু বলছি, ঠিক আছে? জি, শুধু বলছি মানে এনার্জি পার ইউনিট ওয়েট, কারণ পি ডিভাইড বাই গামা, প্রেসার হেডটাকে কিভাবে ডিফাইন করা হয়? পি ডিভাইড বাই গামা, গামা মানে কি? ও ইনটু জি। তাহলে প্রেসার পি, প্রেসারকে আমি রো জি দিয়ে ভাগ করি, দ্যাটস অল, এইটাই মেইন ইস্যু। মানে আমার প্রেসারগুলো দেওয়া আছে, যে কিলো প্যাসকেল দেওয়া আছে, আমি শুধু রো জি দিয়ে ভাগ করি। সো দেখো, এই হচ্ছে আমার সূত্রটা, এই যে এনপিএসএইচ তার মানে পি, এই যে সাকশন সাইডের ফ্রিকশনাল লস, এই এখানে দেখো এইখানে দেওয়া আছে এই যে ওয়াটার যেটা আছে তার প্রেসার, এখানে প্রেসার হতে এটা ছবিতে দেওয়া আছে ওপেন টু অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা করতে 101.325 কিলো প্যাসকেল, যেটা আমরা এখানে দেখলাম ডিভাইড বাই জি। ও পানি যেহেতু দেওয়া আছে, পানির ডেনসিটি কিন্তু দেওয়া আছে 992.2, আর জি এর মান তো আমরা জানি, তাহলে এটা হয়ে গেল। এখানে হলো এই যে সাকশন সাইডের হেড, সেটা দেওয়া আছে 3 মিটার, এটা বলে দেওয়া আছে 3 মিটার, যেহেতু এটা রেফারেন্স লাইন, যেহেতু রেফারেন্স লাইন এটা নিচের দিকে গেছে, তার মানে এটা মাইনাস, এখানে এটা মাইনাস দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মাইনাস এইচএফ, এইচএফটা কত? এইচএফ এর মধ্যে ফ্রিকশনাল হেড লস, ফ্রিকশনের জন্য দেওয়া আছে এই যে দেখো প্রেসার লস ইন দ্য সাকশন পাইপ, হ্যাঁ সে তোমার 3.5, কারণ এটা হচ্ছে ফ্রিকশনাল প্রেসার লস, কারণ 3.5 কিলো প্যাসকেল, এই প্যাসকেলকে আমরা কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিয়ে আসলাম, ডিভাইড বাই রো জি, রো মান দেওয়া আছে, মাইনাস ভ্যাপার প্রেসার বলে দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 7.37 কিলো প্যাসকেলকে প্যাসকেলে কনভার্ট করো, ডিভাইড বাই রো জি। আলটিমেটলি সব মান যদি বসানো যায়, সব মান জানা আছে, বসালে যেটা হবে সেটা হচ্ছে 6.3 মিটার, মানে এটা হচ্ছে 6.3 মিটার পর্যন্ত অ্যাভেলেবল। এই পাম্পটা 6.3 মিটার পানি লেভেল পর্যন্ত যদি সে পানি উঠায় তাহলেও সেই ক্যাভিটেশন হবে না, আমরা ক্যাভিটেশনটাকে এলিমিনেট করতে পারবো, ঠিক আছে? এটাই এক্সাম হচ্ছে। স্যার এইচএসটা নেগেটিভ কেন স্যার? এটা এই যে এখানে ছবির মধ্যে রেফারেন্স লাইন দেওয়া আছে, মানে আমরা এই লাইন থেকে নিচে দিকে ও আচ্ছা, বুঝতে পেরেছি। সো এরপরে কনসিডারিং আমরা যদি রিকোয়ার্ডটা বের করতে চাই, তাহলে এখন আমরা রিকোয়ার্ডটা কত, আমরা একটু বলেছি যদি অঙ্কের একটা পার্ট না, কিন্তু তারপর আমরা দেখেছি আমরা বলছি অ্যাভেলেবলটা অলওয়েজ রিকোয়ার্ডের থেকে বেশি। তাহলে এখন আমরা সেফ সাইডে আমরা রিকোয়ার্ডটা যদি সাপোজ মনে করো এখানে আমি 0.5 বাদ দিই, তাহলে 5.8 মিটার ছিল, এটা ছিল রিকোয়ার্ড, আমি এটাকে বললাম যে এটা সাথে কিন্তু সেফ সাইড থাকার জন্য 6. তুমি এটা এভাবে হতে পারে যে আপনি স্যার বললাম 6.3 - 1, তার মানে হচ্ছে 5.3 হতে পারে, ঠিক আছে? তার মানে আমরা অ্যাভেলেবল যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেফ সাইডে থাকার জন্য, রিকোয়ার্ডটা আরো কম, এটা থেকে কম, সেই কমটা 0.5 হতে পারে, 1 হতে পারে, 1.5 সাপোজ। এই ধরনের অঙ্ক কিন্তু ছোটখাটো অঙ্ক পরীক্ষায় দেওয়া হয়। এই সেফটি মার্জিনটা আমরা আমাদের মতো ধরে হ্যাঁ, সেফটি মার্জিন, তবে বেশি তো ধরা যায় না, কারণ বেশি ধরতে গেলে ম্যাটেরিয়ালসের কস্ট অনেক কিছু চলে আসে, একটা মিনিমাম 0.5 মিটার থেকে 1 মিটার এই রেঞ্জে, কারণ আমি মানে 5.8 বললাম রিকোয়ার্ড, আমি দিলাম 10 মিটার, এত লম্বা পাইপ, এত লম্বা, তাহলে আমাদের সেক্ষেত্রে অনেক কিছু পাইপ থেকে শুরু করে ম্যাটেরিয়ালস প্লাস পাম্পের যে পাওয়ার, এটা সেটা বহু কিছু লাগবে, ঠিক আছে? অনেক কস্ট অনেক বেড়ে যাবে, ওইটাই হবে না। একটা হ্যান্ডসাম যেটা হচ্ছে 0.5 মিটার থেকে 1 মিটার ম্যাক্সিমাম। আমরা লাস্ট ক্লাসে সেন্ট্রিফিউগাল পাম্পের একটা অঙ্ক কিন্তু করানো হয়েছে, ছোট ছোট দুটো জিনিস বাকি আছে, আমি সেটা আগে দিয়ে শুরু করে তারপর টপিক্সে যাবো।
দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে প্রাইমিং বলে আমরা একটা জিনিসটা বলি সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে। প্রাইমিং জিনিসটা হচ্ছে যে অপারেশনাল করা, মানে অপারেশন করার জন্য তাকে একটা স্টেজে নিয়ে আসা, কাজ করতে যখন পারবে তো ওই অবস্থা নিয়ে আসার জন্য আমাদের একটা ইনিশিয়াল একটা স্টেজ একটা কাজ করতে হয়। তো আমরা প্রাইমিং বলতে আসলে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে যেটা বুঝি, যখন আমার পাম্পের ইম্পেলার যখন রোটেট করবে তখন সাকশন সাইডের যে পানিটা আছে সেটাকে উপরে উঠাতে হবে ইম্পেলার আই পর্যন্ত, তারপরে সেই ইম্পেলার আই সেটা করবে ডেলিভারি পাইপে সেটাকে পাস করে দেবে। এখন যদি বাস্তবে যদি যেটা হয় যে পানির লেয়ারটা যদি অনেক নিচে থাকে, যেটা আমরা গতকালকে এনপিএসএইচ এর ক্ষেত্রে বলছি, যে যদি নিচে থেকে আসতে থাকে তখন সেটাতে ক্যাভিটেশনের একটা অবস্থা তৈরি হয় এবং সেটাকে আমরা বলছি নেট পজিটিভ সাকশনের, তার জন্য আমরা হিসাব নিকাশ করছি। এখানে যখন ইম্পেলারটা ঘোরা শুরু করবে, পানিটা যদি তার নিচে থাকে, অনেক নিচে থাকে, তাহলে এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে বাতাস, এয়ার থাকবে। ওই এয়ারটা যখন ইম্পেলার যখন এটা রোটেট করবে তখন ইম্পেলারটা করবে কি, তোমার এই এয়ারের এগেইনস্টে এসে কাজটা করবে। ওয়ার্কটা যখন করতে যাবে, আমরা যে ওয়ার্কটারে যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে আমাদের ওখানে যে মাস ফ্লোরের যেটা আছে, সেই মাস ফ্লোরের মধ্যে যে রো যেটা থাকবে সেই ডেনসিটিটা অনেক কম। ডেনসিটিটা অনেক কম হওয়ার কারণে হবে কি, হ্যাঁ হাত তুলেছো বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন এখন শেয়ার করিনি, হ্যাঁ স্ক্রিন শেয়ার করিনি। তো যেটা বলছি যে যেহেতু সেই এয়ারটাকে সাক করার চেষ্টা করবে, এয়ারের ডেনসিটি যেহেতু অনেক কম, তার মানে সে ওই ফোর্স দিয়ে বা ওই ওয়ার্ক ডান দিয়ে পানিটাকে নিজে থেকে উঠাতে পারবে। এই জন্য যেটা করতে হয়, ওই জায়গাটাকে ফিল আপ করার জন্য, যেখানে এয়ারটা থাকবে সাকশন সাইডে, এয়ারটাকে ফিল আপ করার জন্য, জায়গাটা ফিল আপ করার জন্য আমাদেরকে পানি দিয়ে এটা করতে হয়। মেশিনটাকে পানি দিয়ে ভরতে হয়, মানে পানি দিয়ে ওই যে ফাঁকা জায়গাটাকে যে ভরাটা ফিল আপ করা, এই জায়গাটাকে আমরা বলছি প্রাইমিং। ঠিক আছে, সো প্রাইমিং জিনিসটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট যে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য। কারণ যদি ওয়ার্ক ডানটা যদি এয়ারের এগেনস্টে হয় তাহলে সেক্ষেত্রে সাফিসিয়েন্ট অফ ওয়ার্ক ডান হবে না, যেটা দিয়ে পানি সে উঠাতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওই খালি জায়গাটাকে পানি দিয়ে এটা ভরে তারপরে এটা করতে হবে, যেটা পানি উঠাবো। তো সেক্ষেত্রে এই ইনিশিয়ালি যে পানি দিয়ে ফিল আপ করাটা, এটাকে আমরা বলছি প্রাইমিং। আমি এখন স্ক্রিন দেখাচ্ছি একটা, আরেকটা আমরা গতকালকে একটা অঙ্কের মধ্যে আমরা একটা ইস্যু আমরা বলেছিলাম, সেটা হচ্ছে মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প। আমি সেটা একটু দেখানোর জন্য জাস্ট এটা, এই হচ্ছে মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, সো পাম্পের যেদিকেই থাকুক পানিটা যখন আসবে এদিক থেকে, এই একটা পাম্প, এই পাম্পের পরে আরেকটা পাম্প থাকবে, এই আরেকটা পাম্পের পরে আরেকটা পাম্প থাকবে, এরকম পাম্প থাকবে। এই পানিটা এখানে এসে প্রথমে এই জায়গার মধ্যে যাবে, এটা রোটেট করলে পানিটা প্রেশারটা বাড়বে, দেন এটা এখানে এইটার মাধ্যমে সেকেন্ড ইম্পেলারের মধ্যে যাবে, সেকেন্ড ইম্পেলার থেকে সে থার্ড ইম্পেলারে যাবে। এটাকে আমরা বলছি মাল্টি স্টেজ। এটাকে আমরা বলছি মাল্টি স্টেজ, মানে একটার মধ্যে অনেকগুলো পাম্পের সেগমেন্ট আছে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা এটা বলছি, এই ক্ষেত্রে একটা ইম্পেলার থেকে যেভাবে যে পানিটা বেরোচ্ছে সেটা আমার সেকেন্ড পাইপে যাচ্ছে, সেখান থেকে আমার ডেলিভারি পাইপে যাচ্ছে। এই জিনিসটা রোটেট করবে ইম্পেলার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্পের একটা। মাল্টি স্টেজ যদি আরেকটা দেখি, এটা হচ্ছে অনেকগুলো এভাবে আছে। আমাদের গতকালকে অঙ্কের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তিনটা ছিল। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই একটা স্টেজ থেকে যে পরিমাণ হেড হবে, সেই হেডটা পরবর্তীতে পরের স্টেজে গিয়ে বাড়বে। গতকালকে আমরা যেমন তিনটা স্টেজের ক্ষেত্রে বলেছিলাম যে একটা স্টেজে হেড যদি 10 মিটার হয়, তাহলে পরেরটা তো 10 মিটার হবে, তারপরটা 10 মিটার, তার মানে টোটাল 30 হবে। ঠিক আছে, একটা স্টেজে 10 মিটার করে বাড়বে। এটা আমরা গতকালকে একটা অঙ্কের মধ্যে কিছু আমি জাস্ট ক্লিয়ার করবো। আজকে আমরা যে টপিকসে যাবো সেটা আমি এখন শুরু করছি। স্যার আমাদের বাসায় যেসব পাম্প থাকে সেগুলো কি মাল্টি স্টেজের হয়? আমরা সিঙ্গেল স্টেজে ইউজ করি, এটা ডিপেন্ড করে। তাহলে আমি আজকে আমরা করবো, আমাদের টপিক সেটা তুমি সিলেক্ট করবে তোমার পাম্প কে। ঠিক আছে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করবো। আমাদের মেইন টপিক সেটা, আমরা পাম্প সিলেকশন আছে আমাদের থাকবে। তার মধ্যে প্রথমে আমি একটু ক্লিয়ার করতেছি যে জিনিসগুলো, সেটা হচ্ছে এটা সিমিলিটিউডের যে আমরা টারবাইনের যে ক্ষেত্রে যেরকম করেছি, সেই একই জিনিস সেখানেও আছে পাম্পের ক্ষেত্রে। সেটা আমরা একটু সংক্ষেপে বলবো, কারণ এটা কনসেপ্ট আমাদের মোটামুটি জানা আছে। ঠিক আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেইন হাউ দ্য প্রিন্সিপল অফ সিমিলারিটি মে বি অ্যাপ্লাইড to predict the performance of a large centrifugal pump from the results of the test and model. মানে একটা পাম্পের রেজাল্ট দিয়ে আরেকটা পাম্পকে আমি জাস্টিফাই করতে চাচ্ছি, মানে সিমিলার ডায়ামিটার বা সিমিলার কনফিগারেশনে যদি হয়, জিওমেট্রিক্যাল সিমিলার, সেই ধরনের ক্ষেত্রে। তার মানে আমরা একটা ল্যাবে যদি থাকে একটা, আর রিয়েল লাইফে যদি একটা থাকে, দুটোর মধ্যে কম্পেয়ার, যেটা টেস্ট মডেল আর একটা হচ্ছে তোমার প্রোটোটাইপ। সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনগুলো আমরা দেখবো যে কিভাবে করা যায়। এখানে দেখো আমরা পি দিয়ে বোঝাচ্ছি নোটেশন, যে প্রোটোটাইপ, আর এম দিয়ে বোঝাচ্ছি এটা মডেল। আমরা এই টারবাইনের ক্ষেত্রে একই ধরনের জিনিস করেছিলাম, নতুনত্ব কোনো কিছু আসলে এখানে নেই। যেমন আমরা ইউ সমান জানি পাই ডি এন বাই 60, সো আমরা এখান থেকে 60 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ ইজ প্রপোর্শনাল টু ডিএন। আবার ইউ সমান আমরা জানি ইউ ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এইচ, তো সেক্ষেত্রে আমরা ইউ জায়গায় যদি রুট ওভার এইচ বসাই, তাহলে রুট ওভার এইচ প্রপোর্শনাল টু ডিএন এটা লেখা যাবে। এই আলটিমেটলি এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট যদি বের করে নিয়ে আসি, প্রপোর্শনাল সাইন দিয়ে, তাহলে রুট ওভার এইচ ডিভাইড বাই ডিএন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর যেহেতু কনস্ট্যান্ট, তার মানে আমরা এটাকে দুটোর ক্ষেত্রে লিখতে পারি যে মডেলের জন্য রুট ওভার এইচ ডিভাইড বাই ডিএন, মডেলের জন্য ইকুয়াল হবে রুট ওভার এইচ ডিএন প্রোটোটাইপ। সেটা হচ্ছে পি এন্ড ডায়ামিটার, স্পিড আর হেডের মধ্যে রিলেশন প্রোটোটাইপ এবং মডেল। একইভাবে যদি কিউর সাথে সম্পর্ক নিয়ে আসতে চাই, কিউ ইকুয়াল টু লেখা যায় পাই ডি বি এফ, সো প্রপোর্শনাল সাইন লেখা যায় ডিবি। আবার আমরা জানি বি ইজ প্রপোর্শনাল টু পি,
এবং ভি এর প্রপোর্শনাল টু ইউ, সেখান থেকে প্রপোর্শনাল টু ডি এন লেখা যায়, এটা লিখেছি। আলটিমেটলি এখানে যদি সলভ করো তাহলে এটা আসছে কিউ ডিভাইড বাই ডি কিউ এন, কিউ ডিভাইড বাই ডি কিউ এন, এটা হচ্ছে মডেলের জন্য, এটা হচ্ছে প্রোটোটাইপের জন্য। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশনগুলো জাস্ট মনে রাখাই। পাওয়ার ক্ষেত্রে আমরা একইভাবে পেতে পারি যে পি ডিভাইড বাই ডি টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার কিউ, এটা মডেলের জন্য। একইভাবে পি ডিভাইড বাই ডি টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার কিউ, এটা প্রোটোটাইপ। এইভাবে এটা আমরা জানি যখন আমরা এরকম মডেল এবং প্রোটোটাইপের মধ্যে যখন কম্পেয়ার করবো তখন যেটা মেনলি কনসিডারেবল সেটা হচ্ছে যে তাদের স্পেসিফিক স্পিড যেটা সেটা কনস্ট্যান্ট সেম। সো স্পেসিফিক স্পিড অফ বোথ মডেল এন্ড প্রোটোটাইপ শুড বি সেম। সেক্ষেত্রে স্পেসিফিক স্পিডের সূত্রটা ছিল আমাদের গতকাল আমরা দেখিয়েছি যে n রুট ওভার কিউ ডিভাইড বাই s টু দি 3/4, এটা মডেলের জন্য যা হবে একইভাবে প্রোটোটাইপের জন্য তা হবে। তার মানে আমি এখন যদি তোমাকে একটা অঙ্ক করতে দেই যে মডেল এবং প্রোটোটাইপের কম্পেয়ার করার জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি এই চারটা ইকুয়েশন ইউজ করে অঙ্কগুলো দিতে পারবে। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশন আমরা টারবাইনের জন্য আমরা দেখিয়েছি একই রকম ভাবে ইকুয়েশন। সেখানে খালি খেয়াল করো ইকুয়েশনের মধ্যে পার্থক্য কোথায়। এখানে প্রত্যেকটা নিচে ডিএন আছে, আর উপরে শুধু একটা হচ্ছে তোমার এইচ এর জন্য হেড, একটা হচ্ছে ফ্লো রেট বা ডিসচার্জ, আর একটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এটা গেল মডেল এবং প্রোটোটাইপ। আরেকটা যদি আমরা কনসিডার করি যে এখন স্টেট দ্য ইফেক্ট অফ ভেরিয়েশন অফ স্পিড অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প অন ডিসচার্জ হেড এন্ড পাম্প। মানে এখন আমরা যেটা করতে চাচ্ছি মডেল বা প্রোটোটাইপ বলে কোনো কিছু করছি না, আমরা একটা সেন্ট্রিফিউগাল পাম্পে আছে, তোমাকে একটা সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে এখন টেস্ট করতে পারবো, একটা সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে টেস্ট করতে পারবো। এবং কি ভেরিয়েশন করতে বললো সেটা হচ্ছে স্পিড আরপিএমটা ভ্যারি করবে। আরপিএম ভ্যারি করলে সেক্ষেত্রে ডিসচার্জের কি হবে আমরা চেঞ্জ করতে পারবো, হবে হেডটা কি ধরনের চেঞ্জ হবে এবং পাওয়ারটা কি চেঞ্জ হবে। সো আমরা যদি দেখি আমাদের পাম্প কিন্তু এখন একটি, সো সে একই পাম্প। সো আমরা বলছি যে লেট দ্য পাম্প রানস উইথ টু ডিফারেন্ট স্পিড। প্রথমে আমি n1 দিয়ে রান করালাম স্পিড দিয়ে, তারপর আমি আবার n2 দিয়ে রান করলাম। তাহলে এখন ফার্স্ট কেসের জন্য আমার n1 সেখান থেকে সাবস্টিটিউট 1 ধরলাম, সেকেন্ড কেসে আমি ধরলাম n2, মানে সবকিছু 2 দিলাম। এবার এখানে আমরা 1 আর 2 বলতে বুঝাচ্ছি কেস 1 এন্ড কেস 2। এখন যেহেতু আমার একই পাম্প তার মানে তার ডায়ামিটার ফিক্সড হয়ে আছে, প্রথম কেসের জন্য ডায়ামিটারটা, সেকেন্ড কেসের জন্য ডায়ামিটারটা একইভাবে বিও বি বলতে উইথ তোমার সেম হবে। আলটিমেটলি আমরা যদি এখন এখান থেকে আসি, আমরা এখানে যেহেতু 1 2 বলে ফেলেছি যে আমরা এখানে u1 u2 বলতে পারছি না। হ্যাঁ, যে ভ্যালোসিটি যেটা ইনলেট ভ্যালোসিটি আউটলেট ভ্যালোসিটি, আমরা এখানে এক্সিট ভ্যালোসিটি বললাম। মনে করো এক্সিট ভ্যালোসিটি যে হয় তাহলে u ইজ প্রপোর্শনাল টু পাই dn, সেখান থেকে আমরা বলতে যেহেতু d কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাহলে u হবে n এর প্রপোর্শন পাই dn বাই 60, তার মানে পাই কনস্ট্যান্ট d কনস্ট্যান্ট 60 কনস্ট্যান্ট, তার মানে u এক্সিট ভ্যালোসিটি যেটা সেটা প্রপোর্শনাল টু n1 প্রথম কেসের জন্য। একইভাবে VFE মানে ফ্লো ভেলোসিটি এক্সিটের জন্য সেটা হচ্ছে প্রপোর্শনাল টু UE, আমরা জানি এটা দেখেছি। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে VFE যেটা এক্সিট ভেলোসিটি যেটা ফ্লো ভেলোসিটি সেটা n এর প্রপোর্শন n। একইভাবে Q যেটা আছে ফ্লো রেট যেটা প্রথম কেসের জন্য Q সমান আমরা জানি পাই DB VFE। তো আমরা এখান থেকে D কনস্ট্যান্ট B কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট আলটিমেটলি VFE থাকতেছে, তাহলে আলটিমেটলি আমরা VFE লিখতে পারি এবং VFE যেটা আমরা n লিখতে পারি। সো এখানে তাহলে আমাদের Q আসলো প্রপোর্শনাল টু n, VF আসলো প্রপোর্শনাল টু n এবং Q আসলো প্রপোর্শনাল টু n। আমরা এখান থেকে যদি বলি আমাদের ফ্লো রেট, আমরা এখানে প্রথম টপিকটা দেখি এখানে বলা হয়েছে যে ডিসচার্জ হেড এবং পাওয়ার তিনটার জন্য বলা হয়েছে ভেরিয়েশন যদি আমার n হয়, তাহলে এখন n এর সাথে n ভ্যারি করতেছি, তাহলে ডিসচার্জ আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে Q ইজ প্রপোর্শনাল টু n, Q ইজ প্রপোর্শনাল টু n। তার মানে আমি যদি স্পিড বাড়াই তাহলে Q বাড়বে, স্পিড যদি বাড়াই তাহলে Q বাড়বে। তারপরে আমরা লিখতে পারি যে Q1 ডিভাইড বাই Q2 সমান হচ্ছে n1 ডিভাইড বাই n2, একই পাম্প। তার মানে যদি একটা তোমাকে সেন্ট্রিফিউগাল পাম্প দেওয়া হলো, এখন তুমি যেভাবেই রান করো যদি স্পিড বাড়াও তাহলে সেভাবে লিনিয়ারলি বা প্রপোর্শনালি তোমার ফ্লো রেটটা বাড়তে থাকবে। এটা গেল একটা। আবার আমি যদি তাহলে হেডের জন্য যদি হেড কি হবে, তাহলে একইভাবে আমরা এখানে যদি দেখাই তাহলে h1 ইজ প্রপোর্শনাল টু n1 স্কয়ার। সো আমরা দেখছি যে n1 বাড়লে তার প্রপোর্শনাল স্কয়ার করে তাহলে যেটা হবে সেইভাবে হেড বাড়বে, h1 ডিভাইড বাই h2 ইকুয়ালস টু n1 ডিভাইড বাই n2 হোল স্কয়ার। একইভাবে পাওয়ারটা যদি আমরা দেখি, তাহলে এরকম যে P1 ইজ প্রপোর্শনাল টু n1 কিউব, তাহলে সেটা হচ্ছে P1 ডিভাইড বাই P2 ইকুয়ালস টু n1 ডিভাইড বাই n2 হোল কিউব। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু মোটামুটি একটা সিমিলার। এটা হচ্ছে Q1 বাই Q2, এটা n, এটা হেডটা হচ্ছে h1 ডিভাইড বাই 2 h2 n1 বাই n2 হোল স্কয়ার এবং P হচ্ছে হোল কিউব, P হচ্ছে হোল কিউব। ঠিক আছে, P হচ্ছে হোল কিউব। এই হচ্ছে তোমার, হ্যাঁ বলো n1 n2 টা n1 স্কয়ার কিভাবে হলো? ইয়ে আমরা এই যে পেলাম n1 আর n2 কি সমান সমান? n1 আর n2 তো সমান সমান না। n1 হচ্ছে প্রথম কেস, তুমি মনে করো তোমাকে সেন্ট্রিফিউগাল পাম্প দেওয়া হলো, এখন তুমি জানো যে যখন কেস 1 আমি ধরলাম তোমাকে আরপিএম বলা হলো 1000 এবং তুমি ফ্লো রেট পেলা, ফ্লো রেট পাচ্ছ মনে করো 0.5 মিটার কিউব পার সেকেন্ড। এখন n1 এর মান স্পিডটা তুমি 1000 থেকে বাড়িয়ে এটা 1200 করলে, ঠিক আছে, তাহলে ফ্লো রেট কত হবে? ফ্লো রেট হচ্ছে এই যেটা আমরা যেটা হিসাব করলাম, ফ্লো রেট হচ্ছে এটা। n1 হচ্ছে 1000, ফ্লো রেট ছিল 0.5, n2 হচ্ছে 1200, তাহলে সেখান থেকে তুমি ফ্লো রেটটা পেয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, তাহলে ফ্লো রেটটা বাড়বে। আমরা হেড কত পাবে তাহলে? এখন যখন 1000 ছিল তখন হেড ছিল মনে করো সাপোজ 50 মিটার, তাহলে এখন যদি 1200 করি তাহলে কত হবে? তাহলে এই যে এখানে 1000 ডিভাইড বাই 1200 হোল স্কয়ার করে যেটা হবে সেখান থেকে আমরা আসবো। একবার পাওয়ার কত লাগবে? সেই পাওয়ারটা হচ্ছে n1 ডিভাইড বাই n2 হোল কিউব। কথা বোঝা গেল?
জি স্যার। এটা হচ্ছে খুব সিম্পল, এতটুকু খুবই সিম্পল। আর আমি একটা জিনিস এখনো বুঝি নাই। হ্যাঁ বলো। আর ওই যে আপনি যে লেখছেন যে হেড ইজ প্রপোর্শনাল টু n1 স্কয়ার, হ্যাঁ তাহলে দেখাচ্ছি। স্যার একটু করে। হ্যাঁ এটা 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 কোথায় আসলো? জি স্যার, এখানে তো n1 ইনটু n2, ও তাহলে আচ্ছা আচ্ছা না সরি আমি এটা ভুল করেছি। n1 into n1 স্যার, হ্যাঁ। n1 into n1 আমরা তো এক্সিটটা করছি, কেস 1 টা করছি, ঠিক জি আছে? স্যার, বুঝতে পেরেছি। টাইপিং মিস্টেক স্যার, না টাইপিং তো হ্যান্ড রাইটিং। এরপরটা আরেকটা কেস আমরা যদি দেখি, স্টেট দ্য এফেক্ট অফ দ্য চেঞ্জ অফ ডায়ামিটার অফ দ্য ইম্পেলার অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প অন ডিসচার্জ হেড পাওয়ার when স্পিড ইজ, তার মানে আমি স্পিডটা ফিক্স। এখন আমাকে দুটো পাম্প দেওয়া হলো, সেন্ট্রিফিউগাল পাম্প, যাদের স্পিড প্রথমটা একটা পাম্প, সেকেন্ড আরেকটা পাম্প। প্রথম পাম্পের যায় মনে করো স্পিড যদি আরপিএম 1000 হয়, সেকেন্ড পাম্পের স্পিড হচ্ছে 1000, কিন্তু ডায়ামিটার ডিফারেন্ট। প্রথম পাম্পটা মনে করো ছোট সাইজের, পরের পাম্পটা মনে করো বড় সাইজ, তাহলে ডায়ামিটার ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই ডায়ামিটারের উপর বেসিস করে আমার এই ডিসচার্জ কিউ কত হবে, হেড কত হবে, পাওয়ার কত হবে। সো আমরা যদি এখন দেখি D1 এবং D2 দুটো আমার পাম্প, তার জন্য আউটার ডায়ামিটার ধরে নিলাম, একটা হচ্ছে প্রথম কেসের জন্য, একটা হচ্ছে সেকেন্ড কেস বা নতুন একটা কেস। তাহলে ডায়ামিটার D1 এর জন্য আমি যে ডাটাগুলো পাবো সেটা হচ্ছে Q1 ফ্লোরেড ডিসচার্জ, H1 পাবো হেড, P1 পাবো পাওয়ার। ডায়ামিটার 2 যে পাম্পটা আছে সেই পাম্পের জন্য আমি একইভাবে Q2 H2 এবং Q2 পাবো। এখান থেকেও একইভাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এগুলো তো বোঝা যাচ্ছে যে এক্সিটের ভেলোসিটি পাই ডিএন, তাহলে এখন এখানে n যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে ইউ ইজ প্রপোর্শনাল টু ডি হবে। এখন ভিএফ এটা ইউ প্রপোর্শনাল ছিল, সেটা ইউ যেহেতু প্রপোর্শনাল টু ডি, তারপরে আমরা লিখবো ভিএফ ইকুয়ালস প্রপোর্শনাল টু D1, এবং কিউ সমান লিখতে পারি পাই ডি বি ভিএফ। তার মানে এখানে বি যেহেতু কনস্ট্যান্ট হবে, হ্যাঁ আমরা এখান থেকে লিখতে পারি যে D1 স্কয়ার ইনটু ভিএফ, কারণ ডি ইজ প্রপোর্শনাল টু ডি। সো এখান থেকে ডি স্কয়ার, আবার এখান থেকে ভিএফ থেকে আবার ডি লিখতে পারি, আলটিমেটলি এটা তোমার ডি স্কয়ার, ঠিক আছে? D1 স্কয়ার, ঠিক আছে? এটা সো D1 স্কয়ার, আমি এখানে ভুল লিখেছি একটু, সরি, এখানে ভুল লিখেছি আর এখানে বিটা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ বিটা হচ্ছে কনস্ট্যান্ট কারণ কি আমাদের ডায়ামিটার যদি সেম, আমরা বলছি যে এই ডায়ামিটারটা দুইটার ক্ষেত্রে শুধু ডায়ামিটারটা ভ্যারি করছে, বাকি সব জিনিস কিন্তু একই। সেক্ষেত্রে বি দুটার কনস্ট্যান্ট, সেই হিসাবে আলটিমেটলি যেটা আসছে Q1 ডিভাইড বাই Q2 ইকুয়ালস টু D1 বাই D2 হোল স্কয়ার, এটা আসলো। একইভাবে দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো একইভাবে হেডের জন্য যদি চিন্তা করি, একই অবস্থা হেডের জন্য আমরা এরকম H1 বাই H2 ইকুয়ালস হচ্ছে D1 বাই D2 হোল কিউব, আর পাওয়ারের জন্য যেটা আসবে সেটা হচ্ছে P1 বাই P2 ইকুয়ালস হচ্ছে D1 বাই D2 হোল কিউব 4। তার মানে এখানে তোমার কিউ এর জন্য আর এইচ এর জন্য সেম, কিউ এর জন্য এবং এইচ এর জন্য সেম, আর পাওয়ারের জন্য হচ্ছে 4। এতটুকু বেশি পার্থক্য, বাকি সব জিনিস। সো একটু যদি ঠিক থাকে আমরা জাস্ট দুটো অঙ্ক করি সিম্পল হইতে। প্রথম অঙ্কটা একটু দেখো, সিঙ্গেল স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার্স 0.5 মিটার, কিউ দেওয়া আছে, এবং অফ ওয়াটার এট 2000 rpm এন্ড দেওয়া আছে against a head of 32 meter, h দেওয়া আছে বলতে the outside diameter of the impeller that is মানে d দেওয়া আছে d2 যেটা সেটা হচ্ছে 250 মিলিমিটার, geometrically similar multi-stage pump is required to deliver 0.75 meter cube per second of water at 1500 rpm। মানে এখন একটা মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করতে হবে, যেটা ডেলিভারি লাগবে আমার হবে 0.75, ফ্লো রেট হচ্ছে 0.75, এবং তার আরপিএম হচ্ছে 1500। কিন্তু বলে দেওয়া আছে এটা জিওমেট্রিক্যালি সিমিলার, কার সাথে সিমিলার? এই সিঙ্গেল স্টেজে যে সেন্ট্রিফিউগাল পাম্প তার সিমিলার। এবং সেখানে যে হেডটা হবে সেই হেডটা হচ্ছে তোমার 220 মিটার। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইম্পেলার্স অফ দ্য মাল্টি স্টেজ পাম্প, মানে কয়টা স্টেজ লাগবে সেটা বের করতে বলছে, কয়টা স্টেজ লাগবে এবং আউটসাইড ডায়ামিটার অফ ইচ অফ দ্য ইম্পেলার অফ দ্য সেম পাম্প, এটা আমাদের বের করতে বলছে। ওটা কি সবাই বুঝো? তোমাকে একটা সেন্ট্রিফিউগাল পাম্প দেওয়া হলো যেটা সিঙ্গেল স্টেজ, সেটা ফ্লো রেট দেওয়া আছে, ফ্লো রেটটা হচ্ছে তোমার 0.5 মিটার কিউব পার সেকেন্ড, এবং তার আরপিএম দেওয়া আছে 2000, এবং হেড দেওয়া আছে 32 মিটার। এবং সেই পাম্পটা এখন ডায়ামিটার দেওয়া ছিল, আউটার ডায়ামিটার 250 মিলিমিটার। এখন আমাকে জিওমেট্রিক্যালি সিমিলার ওই ধরনের একটা সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করবো মাল্টি স্টেজ, সেখানে কয়েকটা স্টেজ লাগবে সেটা বের করতে বলেছে, যেক্ষেত্রে আমার ফ্লো রেট কিউটা চেঞ্জ হয়ে 0.5 থেকে বেড়ে এটা 0.75 হবে, এবং আরপিএম থাকবে সেখানে 1500, এবং হেড থাকবে সেখানে 220 মিটার, যেটা ছিল 32। এবং সেক্ষেত্রে আমাকে বের করতে বলেছে যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইম্পেলার্স অফ মাল্টি স্টেজ পাম্প, কয়েকটা স্টেজ লাগবে। তাহলে আমাদের জিওমেট্রিক্যালি সিমিলার সেটা বলেছে, তার মানে আমাদের প্রথমটার জন্য আমাদের বলে দেওয়া আছে Q1 0.5, N1 দেওয়া আছে 2000, H1 দেওয়া আছে 32, এবং ডায়ামিটার দেওয়া আছে 200 মিলিমিটার। মাল্টি স্টেজের জন্য যেটা দেওয়া আছে Q2 দেওয়া আছে 0.75, N2 দেওয়া আছে, এবং আমাকে যে হেডটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে 220 মিটার, কিন্তু এটা মাল্টি স্টেজ, সবগুলো মিলিয়ে 220। আমাকে বের করতে হচ্ছে কয়টা স্টেজ লাগবে এবং এই পাম্পের ডায়ামিটারটা কত, D2 টা। ঠিক আছে, আমরা প্রথম যে সূত্রগুলো দেখেছি সেখান থেকে যেহেতু সিমিলার জিওমেট্রিক্যাল সিমিলার পাম্প, তার মানে তার স্পেসিফিক স্পিড সমান হবে। মানে প্রথমটা যা স্পেসিফিক স্পিড, সেকেন্ডটা একই। স্পেসিফিক স্পিড আমরা সমান জানি N1 q ডিভাইড বাই h2 3/4। N1 এর মান আমাদের এখানে জানা আছে, q এর মান আমাদের জানা আছে, হেড এর মানও জানা আছে। সো এই পার্টের প্রত্যেকটা জিনিস আমরা জানি। সেকেন্ড পার্টের মধ্যে আমি N2 জানি 1500,
আমার Q2 জানা আছে 0.75 এবং তোমার H2 টা আমার জানা H2 টা একটা আমার মাল্টি স্টেজ বলতে অনেকগুলো স্টেজ, এক একটা স্টেজে যেটা হবে সেটা হচ্ছে H2, টোটাল যেটা হেড ডেভেলপ করে সেটা হচ্ছে 200। আমরা এখান থেকে ইজিলি H2 টা পেয়ে যাবো, এখান থেকে সলভ করলে H2 টা পেয়ে যাবো। H2 টা যদি পেয়ে যায় H2 টা হচ্ছে 28.55, মানে একটা স্টেজে 28.55 মিটার হেড ডেভেলপ করে। মানে আমার যেহেতু 220 মিটার উঠাতে হবে, কয়টা স্টেজ লাগবে সেটা আমরা সিম্পল ভাগ করলে পেয়ে যাচ্ছি। নাম্বার অফ স্টেজ ইজ রিকোয়ার্ড 220 ডিভাইড বাই 28.55, দ্যাট ইজ 7.7871, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 8টা স্টেজ থাকবে। আর 8টা সেন্ট্রিফিউগাল পাম্প একবার যদি আমি বসাতে পারি তাহলে 220 মিটার আমার, ঠিক আছে। আর ডায়ামিটার বের করতে বলছে, যেহেতু জিওমেট্রিক্যালি সিমিলার, মানে আমরা সেই সূত্রটাকে যেটা দেখেছি m1 b1 ডিভাইড বাই √2 h1, এটা যদি সমান দেখায় তাহলে এখান থেকে আমাদের সব m জানা আছে, d জানা h জানা আছে, এটা থেকে d বের। এটা খুব সিম্পল একটা অঙ্ক, এটা আমরা করব। আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এখান থেকে এটা এই d2 টা আমরা বের করতে হবে। আমি এখন যে টপিকটাতে যাচ্ছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পুরো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পাম্প। এটা তোমার ফ্রেন্ড অলরেডি একটা কোশ্চেন আমাকে করে ফেলেছে যে স্যার আমার বাসা যদি পাম্প হয় সেক্ষেত্রে আমি কি করব। এটাকে বলা হচ্ছে পাম্প ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি বলি যে আমি একটা পাম্প বিল্ডিং এর জন্য সিলেক্ট করব, আমি কিভাবে সিলেক্ট করব, কত হর্স পাওয়ারের পাম্প লাগবে বা কি ফ্লো রেট লাগবে, মানুষের সঙ্গে কি কি ইনফরমেশন আমার লাগবে, যেটা থেকে তোমার একটা সাজেশন বা একটা গাইডলাইন কাউকে দিতে পারো, ঠিক আছে। এটার উপর বেসিস করে যে আমরা যে জিনিসগুলো পাবো সেটাই আমরা এখানে বলছি পাম্প ক্যারেক্টারিস্টিক্স। অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার কাছে যে কেউ কিন্তু আসতে পারে, বলতে পারে যে ভাই আমি একটা পাম্প নেবো এই বিল্ডিং এর জন্য বা এই পারপাসে, কি কত সাইজের লাগবে এটা আনুষঙ্গিক বলেন। তোমাকে তখন কিছু জিনিস উপর বেসিস করে কথাগুলো বলতে হবে। আমরা একটু খেয়াল করে এই কথাগুলো, পরীক্ষার খুব কমন একটা কোশ্চেন এখান থেকে থাকে, ঠিক আছে, প্রত্যেক বাড়ি থাকে, ভালো মতো সবাই একটু খেয়াল করে। এটাকে বলা হচ্ছে পাম্প ক্যারেক্টারিস্টিক্স বা সিলেকশন অফ এ পাম্প। আমরা যে সূত্রগুলো একটু আগে দেখে আসছি তার মধ্যে এই একটা সূত্র আমরা পেয়েছিলাম, ফর গিভেন ইম্পেলার ডায়ামিটার। মানে একই পাম্প, একটা পাম্পের ডায়ামিটার যদি সেম থাকে তখন আমরা এই ধরনের সূত্রগুলো পেয়েছি। Q1 by Q2 equals to n1 by n2, H1 by H2 n1 square by n2, P1 by P2 এটা হচ্ছে n1 by n2। এটা আমরা পেয়েছি যদি ডায়ামিটার মানে একই পাম্প। আর যদি আমার স্পিড যদি সেম হয়, একই পাম্প যদি স্পিড চেঞ্জ করছে এখন, হ্যাঁ হ্যাঁ, বা ডিফারেন্ট স্পিড পাম্পের জন্য, তখন আমরা যেটা বলি Q1 ডিভাইড বাই Q2 equals to d1 square by d2 square, H1 by H2 equals to d1 square by d2 square, এবং P1 by divided by P2 equals to d1 to the 4 by d2 to the 4। এই চারটা সূত্র, ছয়টা সূত্র আমরা দেখে আসছি। এখন পাম্পের জন্য যে মেইন যেটা প্রথমে আসি, এই কার্ভটা খেয়াল করো, এই কার্ভটা এটা হচ্ছে x, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। x অক্ষ হচ্ছে তোমার ফ্লো রেট ডিসচার্জ, মানে এটা একক থাকবে নরমালি মিটার কিউব পার সেকেন্ড, কোনো জায়গায় তুমি গ্যালন পার মিনিট পাবা, ঠিক আছে। আমরা যেহেতু এসআই মিটার করবো আমাদের এটা মিটার কিউব পার সেকেন্ডে আমরা ধরবো। এই হচ্ছে তোমার হেড, পাম্পের। সো এই হচ্ছে তোমার কার্ভ। আমরা যদি সূত্র দেখে বসাই তাহলে আমাদের এই ফ্লো রেট যদি বাড়ে তাহলে হেডটা এইভাবে চেঞ্জ হবে, ফ্লো রেট যত বাড়বে হেড তত চেঞ্জ হবে, এবং এরকম কার্ভটা নন লিনিয়ার একটা কার্ভ, স্ট্রেট লাইন না, নন লিনিয়ার একটা কার্ভ, এই ধরনের কার্ভ। আবার আমরা যদি এই ইফিসিয়েন্সি যদি বের করতে পারি পাম্পের, তাহলে পাম্পের ইফিসিয়েন্সি আমরা ফ্লো রেটের সাথে যদি মেজার করি তাহলে দেখা যায় যে ইফিসিয়েন্সিটা কার্ভটা এরকম বাড়তে থাকে, একটা পর্যায়ে গিয়ে ম্যাক্সিমাম হয়ে দেন আবার ডিক্রিজ করতে থাকে। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার যেটা অবজেক্টিভ থাকবে যে আমার ইফিসিয়েন্সি যেন অপটিমাম হয়, তাহলে এই ম্যাক্সিমাম যে ইফিসিয়েন্সি আছে তার যে ফ্লো রেট আছে এই জায়গায় তুমি হয়তো চেষ্টা করবে আমার ওই পাম্পটা ওই জায়গায় ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি যাতে পাওয়া যায়। তাহলে আমি যদি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির জন্য চিন্তা করি তখন যে ফ্লো রেটটা আমি পাচ্ছি কিউ, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি যে ফ্লো রেট হবে সেটা যদি পাচ্ছি তাহলে আমি সেই পাম্পটা চুজ করলাম, করে আমি উপরে যদি এটাকে লম্বা করে টানি তাহলে এই পয়েন্ট আমার ইন্টারসেক্ট করবো, এই পয়েন্ট থেকে আমি করসপন্ডিং যদি এদিকে বাম দিকে আসি তাহলে এখানে আমার এই হেডটা, তখন আমি বলবো যে এই পাম্প যদি নেন তাহলে ফ্লো রেট যদি এত হয় তাহলে আপনার হেড এতটুকু পাওয়া, এবং সেটাতে ইফিসিয়েন্সি হবে ম্যাক্সিমাম, এবং সেটা কত সেটা এই ওয়াই অ্যাক্সিস এই পাশে ডান পাশে এখান থেকে ইফিসিয়েন্সি কার থেকে দেখা যায়, ঠিক আছে। আমি আরো ডিটেলসে আসতেছি, এটা হচ্ছে একটা ইস্যু। এখন এই আগে প্রথমে আসি এই কার্ভটা কোত্থেকে আসবে, এই কার্ভটা কোত্থেকে আসবে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি বেসিক্যালি এই কার্ভটাকে আমরা আরেকটু যদি ভালোভাবে দেখি, এখানে এই কার্ভটা আসলে এখানে কিউ আর এটা হচ্ছে হেড, ওয়াই অক্ষ হচ্ছে এইচ হেড এবং এক্স অক্ষ হচ্ছে কিউ ফ্লো রেট। এই কার্ভটা নরমালি আসলে স্ট্রেট লাইন, থিওরিটিক্যালি এই হেডটা যেটা আসছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, কারণ ফ্লো রেট বাড়লে হেড কমবে এবং এটা স্ট্রেট লাইন হিসেবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় এটা এরকম আসে না। আর অনেকগুলো কারণ আছে, এবং এটাও একটা পরীক্ষা কোশ্চেন, কি কি লস, বিভিন্ন ধরনের লস এর সাথে জড়িত, যার কারণে আমি ফ্লো রেট হেডটার কার্ভটা স্ট্রেট লাইন না পেয়ে একটু ডিফারেন্ট হতে পারে। আমরা যদি একটু ভালোভাবে এখানে খেয়াল করি, এখানে মধ্যে দেখো এটা হচ্ছে থিওরিটিক্যাল হেড যেটা স্ট্রেট লাইন, তারপরে কিছু তোমার এনার্জি লস হয় সেটা ফ্রিকশনাল লস, তো সেক্ষেত্রে কিছু লস হয় সেটা এইভাবে চলে আসলো, আরো এরপরে যেটা দেখা যায় আরো কিছু লসের কারণে ফাইনালি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই কার্ভটা। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি এই কার্ভটা ভালো মতো দেখো, এই লাইনটা আবার আগের মতো হচ্ছে এক্স অক্ষ ফ্লো রেট, ওয়াই অক্ষ তোমার হচ্ছে হেড। সো এখন তোমাকে এখানে এই জায়গায় এটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভ, এটা লেখা হচ্ছে আই হেড, দেন তোমার কিছু হাইড্রোলিক লস আছে, হ্যাঁ, আর কিছু ফ্রিকশনাল লস আছে, কিছু লিকেজ আছে, সবকিছু মিলে তো প্রথমে আসলো এই কার্ভটা এইভাবে আসছে, এটা হচ্ছে ফ্রিকশনাল লসের কারণে এটা এই আসলো এইভাবে আসলো। তারপর কিছু হাইড্রোলিক লস আছে, সেই লসটার জন্য সেই ড্যানিম একটু কমে এভাবে আসছে,
দেন তোমার লিকেজের জন্য বা রিসার্কুলেশন লসের জন্য বিভিন্ন কারণে এই কার্ভটা আরো হয়ে আসবে। তারপরে তোমার মেকানিক্যাল এফিসিয়েন্সি এটা সেটা বিভিন্ন ইস্যুতে ফাইনালি তুমি যে কার্ভটা পাচ্ছ সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা একটা লন লিনিয়ার। এই যে কার্ভটাই আমরা উপরে ড্র করেছি, এই কার্ভটাই তোমার পাওয়া যাবে। তুমি যখন প্লট করবে তখন এই কার্ভটা তুমি পাবে, ঠিক আছে? ফ্লোরের। সো এখন আমরা যদি একটু দেখি আবার এই কার্ভটা, এখানে একটু ভালো মতো এখন বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষতে আমরা তিনটা জিনিস বসিয়েছি, তিনটা জিনিস বসানো হয়েছে। এবং প্র্যাকটিক্যালি তোমাকে যখন একটা পাম্প কিনবে তোমাকে এই ধরনের একটা গ্রাফ দেওয়া হয়, তোমাকে এই ধরনের একটা গ্রাফ তোমাকে মেনুর সাথে হয়তো দেওয়া থাকে, হ্যাঁ, বা সাপ্লায়ার কিনে তোমাকে সেটা দেখে বুঝতে হবে। এখানে এই কার্ভের মধ্যে তুমি দেখো, এখানে হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, সেটা হচ্ছে ফোর হেড। আর ওয়াই অক্ষতে আমরা প্রথমে যদি আসি সেটা হচ্ছে হেড। এই হেডটা হচ্ছে এইভাবে যাবে, এটা হচ্ছে নন লিনিয়ার কার্ভ। এবং এখানে আমি আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। সেই ইফিসিয়েন্সি 0 থেকে হতে 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 ম্যাক্সিমাম, দেন হচ্ছে আবার কমবে। তো এখানে আমি একটা ইফিসিয়েন্সি কার্ভ পাবো। আরেকটা হচ্ছে পাওয়ারের কার্ভ, কি পরিমাণ পাওয়ার কনজিউম করবে ওই পাম্পটা, তার একটা কার্ভ দেওয়া আছে। এটা হচ্ছে পিএইচপি বা ব্রেক হর্স পাওয়ার। সো এই একটা কার্ভ। সো এখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেটা বললাম, তোমার হয়তো প্রথমে টার্গেট থাকে যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। সো বেস্ট এফিসিয়েন্সি যেটা, সেই এফিসিয়েন্সি তুমি যদি ঠিক করো এখান থেকে, তার করসপন্ডিং যে কিউটা আছে সেই কিউটাকে তুমি যদি বেছে নাও তোমার পাম্পের জন্য, তাহলে এই পাম্পের জন্য এখানে তুমি যেটা পাচ্ছ, এই তার করসপন্ডিং এই পরিমাণ হেড তোমার ডেভেলপ করতে হবে। এবং তার জন্য এই পাম্পে এখানে এই যে এটা এই পরিমাণ পাওয়ার বিএইচপি যেটা, সেই পাওয়ারটা তোমার লাগবে। সো তুমি তখন তাকে বলতে পারো যে আপনি যদি এই পাম্প এই ফ্লোরেটে এই চার্জে নেন, তাহলে আপনার ক্ষেত্রে এই এত হেড পাবেন এবং তার এফিসিয়েন্সি হবে ম্যাক্সিমাম, কিন্তু পাওয়ার লাগবে এতটুকু, বা এত হর্স পাওয়ারের পাম্প লাগবে। তুমি তাকে স্ট্রেট ফরওয়ার্ড এই ইনফরমেশনটা দিতে পারবে এই কার্ড থেকে। আর তুমি তাকে বললো যে আপনি যে পাম্পটা কিনেছেন সেটা এই পাওয়ার রান এত স্পিডে রান করান, এটা সেটা করেন, তাহলে আপনার এই ধরনের হেড পাবেন, এই ধরনের পাওয়ার কনজিউম হবে। এটা আনুষঙ্গিক ইনফরমেশন এই চার্ট থেকে। কথাটা কি বুঝেছো আমার? জি স্যার। এখন এখানে কয়েকটা জিনিস আছে, যে পয়েন্টটা আমরা বলছি এফিসিয়েন্সি, এটাকে আমরা বলি বেস্ট এফিসিয়েন্সি পয়েন্ট। তার করসপন্ডিং কিন্তু ভ্যালুগুলো আমরা বলছি, তার করসপন্ডিং ভ্যালু এখান থেকে আমরা পাবো এইচ, এই কার্ভের এই পয়েন্টে পাবো এইচ, এই কার্ভের এই পয়েন্ট থেকে পাবো বিএইচপি পাওয়ার, এবং এটা হচ্ছে তোমার বেস্ট এফিসিয়েন্সি। এই কার্ভের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে বলা হচ্ছে শার্ট অফ হেড। যেখানে একটা হেড পাওয়া যাবে কিন্তু তার ফোরের জিরো, যেই ফোরের জিরোর জন্য যে শেপটা ডেভেলপ করবে হবে থিওরিটিক্যালি, সেটাকে বলা হচ্ছে শার্ট অফ হেড। শার্ট অফ হেড তখন তার ফোরের কিন্তু যে টিউজে সেই হিসেবে যেটা পাওয়া যায়, ঠিক আছে? এখন এখন আমরা একটু যদি একটু ডিটেইলস আসি, এখানে the values of the head and discharge corresponding to the maximum efficiency are known as the normal or decided and the normal discharge of the pump। তার মানে আমরা যেটা বেস্ট এফিসিয়েন্সি যেখান থেকে পাবো, সেটা থেকে যে হেডটাকে পাবো সেটাকে আমরা নর্মাল বলি, নর্মাল হেড পাবো। এবং সেখান থেকে যে ডিসচার্জটা পাবো সেটাকে নর্মাল ডিসচার্জ বলি। বেস্ট এফিসিয়েন্সি যে পয়েন্ট, তার মানে আমার এই পয়েন্টের রেসপেক্টে যেটা আমি পাচ্ছি সেটা নর্মাল ডিসচার্জ, আর এই রেসপেক্টে যে হেডটা সেটা নর্মাল হেড বলি। সো এবং the head corresponding to 0 or no discharge is known as short of head, এটা বলে ফেললাম। এখন আমরা তিনটা গ্রাফ আমি যদি দেখি আরেকটা, যে অনেক সময় এটা আরো ডিটেইলসে তোমাকে যদি অ্যানালাইসিস করতে হয় একটা পাম্প সিস্টেম, যে তুমি বললা যে তোমার বাসায় এখন পাম্প লাগবে, এখন আমার বাসা 3 তলা হতে পারে, বাসা 10 তলা বিল্ডিং হতে পারে, আরো উপরে হতে পারে, তাহলে আমাকে তো পাম্প চুজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি পাম্প কিভাবে চুজ করবো, আমার সেই জিনিসটার জন্য আমাকে আরো একটু ডিটেইলসে যেতে হবে, ঠিক আছে? যেখানে অন্য কোনো ইনফরমেশন তোমার জানা নেই, ঠিক আছে? তখন আমাকে এখন তিনটা কার্ভ দেওয়া হবে, আর তোমাকে আমি তিনটা কার্ভ দিব, ঠিক আছে? একই কার্ভ, মানে যেগুলো বললাম সেগুলোই, কিন্তু একটু ডিফারেন্ট হয়। তিনটা কার্ভ। এখানে কার্ভটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই কিউ যেটা দেওয়া আছে, এই কিউটা যেটা আছে, কিউটা খেয়াল করো, এক্স অক্ষ, এইচ হচ্ছে এটা। কিন্তু এখানে মাঝখানে যেটা দেখো, এখানে আরপিএম দেওয়া আছে, তাহলে কত আরপিএম তুমি চুজ করতে হবে, কত আরপিএম, ঠিক আছে? সো আমরা দেখি নিচের থেকে যদি উপরের দিকে যাই, আরপিএমটা বাড়ছে। সো এখানে আরপিএম 800, এখানে 880, এখানে 960, এভাবে আছে আরপিএম। এখানে ফ্লোরের ডিসচার্জ, এখানে পাওয়ার ইনপুট বা বিএইচপি যেটা, সেটা কার্ভ দেওয়া আছে, এখানে আরপিএম এর সাথে দেওয়া আছে। এখানে ফ্লোরেটের সাথে এখানে এফিসিয়েন্সি কার্ভ, কিন্তু সেখানে বিভিন্ন আরপিএম এর দেওয়া আছে। সো এখন আমি তোমাকে যদি তোমার অবজেক্টিভ যদি বলো, তোমার প্রাইমারি অবজেক্টিভ, তোমার বাসায় এখন একটা বিল্ডিং, তুমি বললো যে স্যার এখানে প্রতিটা ফ্লোর তো স্যার 10 ফিট করে আছে, হ্যাঁ, মনে করো আমার 10 তলা বিল্ডিং, 100 ফিট উপরে পানি, আমি 100 জায়গায় 120 ধরলাম, 120 ফিট পানি, তাহলে এত ফিট পানি উঠাতে গেলে কি লাগে? তোমাকে এতটুকু কিন্তু বলবে বা এতটুকু ইনফরমেশন তোমার জন্য সাফিসিয়েন্ট না। তোমার কনজাম্পশনের একটা ব্যাপার আছে, যে কি পরিমাণ পানি আসলে খরচ হবে। আর তুমি এখন পাম্পটা অন করলা, এখন 8 ঘন্টা ধরে পানি উঠাচ্ছে, এটা তো নিশ্চয়ই তোমার জন্য ডিজায়ারেবল না। তুমি হয়তো আধা ঘন্টার মধ্যে পানিটা জানো নিচ তলা থেকে 10টা উঠে যায়। আর সেক্ষেত্রে তোমার ফ্লোরেট একটা ব্যাপার আছে, কত ফ্লোরেট লাগবে। তুমি যদি ফ্লোরেটটা চাও এবং হেড যদি চাও, তাহলে আমি কিউ জানি, এইচ জানি। আমি কিউ পেলাম সাপোজ মনে করো এখানে, আর এইচ যদি পাওয়া গেল এখানে, তাহলে আমি এখন এখানে এই নিচের গুলো তার সম্ভব না, উপরে গুলো থেকে আমি নিতে পারি। এই উপরে যে আরপিএম যেগুলো আছে সেগুলো আমি ঠিক করতে পারবো, যেটা আমার এই হেডটাকে কভার করবো। আমার হেডটা আছে এখানে, আমার হেড রিকোয়ারমেন্ট মনে করো এখানে, তাহলে আমি হয়তো দেখা গেল যে 800 যেটা আছে সেটা হয়তো আমার কভার করে, তাহলে ফ্লোরেট। কিন্তু 880 হতে পারতো, 960 হতে পারতো। এখন তোমার হচ্ছে ফ্লোরেটটা তুমি পেয়ে গেলে এবং হেডটা তুমি জানো,
তার করসপন্ডিং এখন এই ফ্লো রেটে তুমি যদি আরপিএমটা যদি নিজেকে ঠিক করো, তার করসপন্ডিং এখানে তোমার পাওয়ার কনজাম্পশনে তুমি পাচ্ছ, এখানে তুমি ইফিসিয়েন্সি পাচ্ছ। সো অপটিমাম ইফিসিয়েন্সি যে জায়গায় হবে, এখন তুমি দেখো যে 960 যেখানে হয়তো তোমার পিকে আসলো না, 880 তোমার ফ্লো রেটটা পিকে আছে, তখন তুমি বললো যে না ভাই আমি 960 আরপিএমে যাবো না, আমি 880 যাবো। 880 যখন আমি আরপিএমটা ক্লিক করলাম, তখন তার করসপন্ডিং পাওয়ারটা আমি এখান থেকে পেয়ে গেলাম। তো আমি যখন এখান থেকে ফ্লো রেট পেয়ে গেলাম, ইফিসিয়েন্সি পেয়ে গেলাম, হেড পেয়ে গেলাম, দেন আমি আমার আলটিমেটলি যে প্রথম যে গ্রাফটা দেখলাম, সেই গ্রাফে যদি আমি পয়েন্টগুলো বসাই, তাহলে তার করসপন্ডিং সব জিনিসগুলো আমার চলে আসবে, এবং সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে সেটা হবে। এখন এখন তোমার এই পাম্প যেটা আছে, তুমি দেখলে যে কোনোভাবেই তোমার এই হেড, যে তুমি 20 তলা বিল্ডিং বানাচ্ছ, এখন 20 তলা বিল্ডিং এ তোমার এই ধরনের পাম্প নেই। সো তখন তোমাকে মাল্টি স্টেজে যেতে হবে, তখন তোমাকে মাল্টি স্টেজে যেতে হবে। তখন তোমার একটা জায়গায় দুটো জায়গায় তিনটা মাল্টি স্টেজ হিসাব করে, আমরা একটু যে অঙ্কটা করলাম সেরকম একটা পর একটা বুঝি, তখন তোমার টোটাল হেডটাকে আলটিমেটলি তোমার এই তিনটা কাজ থেকে তোমার ডিসিশন আনা জরুরি, জান কি করবে। এখন দেখো এখানে অনেকগুলো আরো পয়েন্ট আছে, যেহেতু মানে কাজ যদি করতে হয় তাহলে অনেক কিছু আছে। এই যে কার্ভটা আমি দেখিয়েছি, এটা এক ধরনের কার্ভ, এটা এক ধরনের কার্ভ। আমরা এই যে এখানে দেখো কিছু কিছু কার্ভ, আমার কার্সারটা খেয়াল করো, কিছু কিছু কার্ভ পাবা একেবারে এরকম ভার্টিক্যাল, খুব লম্বা লম্বা, বা খুব কাছাকাছি এরকম ভার্টিক্যাল। আবার কিছু কিছু কার্ভ পাওয়া যাবে এরকম এক্স অক্ষ বরাবর ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাট যেগুলো হচ্ছে তোমার সেখানে হেড কম ফ্লো রেট বেশি। আবার কিছু কিছু আছে ভার্টিক্যাল, তাহলে ফ্লো রেট কম হেড বেশি। তাহলে তোমার ডিপেন্ড করতেছে যে তুমি কোনটা চাচ্ছ। বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য তোমার রেসিডেন্সিয়াল ইউজ পারপাসে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, বা অন্যান্য যেগুলো পারপাসে, বিভিন্ন পারপাসে তোমার এই হেড, কোনো কোনো জায়গায় হেডটা ইম্পর্টেন্ট, ফ্লো রেটটা ইম্পর্টেন্ট, কোনো জায়গায় ফ্লো রেটটা ইম্পর্টেন্ট, হেড অত ইম্পর্টেন্ট, আর হেড অনেক কম। ঠিক আছে, তখন তোমাকে এই গ্রাফের যে প্যাটার্নগুলো আছে, এখানে একটা ফ্ল্যাট কার্ভ থাকে, একটা ভার্টিক্যাল স্টিপ কার্ভ থাকে। সো স্টিপ কার্ভ যেগুলো আছে সেগুলো হেড যেখানে ইম্পর্টেন্ট, ফ্ল্যাট কার্ভ যেখানে থাকে সেখানে ফ্লো রেটটা ইম্পর্টেন্ট। তার উপর বেসিস করে তোমাকে তখন নিতে হবে। আমার কথা বুঝেছো তুমি? তোমরা জি স্যার। এটা আরো ডিটেলসে হাতে পাবা, বইতেও পাবা, নেটও পাবা, অনেক জায়গায় আছে। হ্যাঁ, অত ডিটেলস আমরা দিচ্ছি না, আমরা জাস্ট একটা পাম্প সিলেকশনের জন্য যে পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেগুলো আছে, পরীক্ষা যদি আসে তখন তোমাকে এইভাবে তিনটা কার্ভ দিয়ে আমাকে এক্সপ্লেন করে বলতে হবে যে স্যার আমি এইভাবে একটা পাম্প সিলেকশন করবো। ঠিক আছে, এর অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, কিন্তু আমি অঙ্ক যাচ্ছি না। হ্যাঁ, সিলেবাসটা নিয়ে অনেক বেশি বড়, এগুলো ডিটেলসে যাওয়া যাচ্ছে না, কিন্তু এই ধরনের আমরা সিলেক্ট করবো। আমি যে কার্ভগুলো বললাম তোমাকে, আমি যদি ফ্লো রেট বলে দেই, হেড বলে দেয়, আমি যেটা মুখে মুখে বললাম সেটাই আর কি, জাস্ট এখান থেকে বের করে ক্যালকুলেট করে আমাকে বলা যে এই পাম্পটা কোন পাম্প। ঠিক আছে, সো এটাই লাস্ট একটা অংশ আছে আমি এখানে যেটা বললাম, যেখানে আমরা যখন কিভাবে সিলেক্ট করবো সেটা, যে পাম্প ইজ অপারেটেড এট ডিফারেন্ট স্পিড, সেটা আমরা জানি, এবং ফর ইচ স্পিড ফ্লো রেট ইজ ভ্যারিড, সেটাও আমরা দেখলাম যে বিভিন্ন স্পিডে তোমার ফ্লো রেট ভ্যারি করবে। এবং সেক্ষেত্রে আমরা যে প্রথমে যেটা করবো যে ডিফারেন্ট ভ্যালুজ অফ কিউ, সেখান থেকে আমরা হেডটা ক্যালকুলেট করবো, দেন পাওয়ার ক্যালকুলেট করবো, দেন এফিসিয়েন্সি ক্যালকুলেট করবো, করে আমি ফাইনালি আমার পাম্প সিলেক্ট করবো। ঠিক আছে, এই হলো মোটামুটি জিনিস। আরেকটা ছোট জিনিস আমি তোমাদের একটু দেখাই, যেটা আসল টপিক্সের সাথে যতটা না, তারপর আমি একটু দেখাতে চাচ্ছি। এটা আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের খুব বেশি ইউজ হয়, আমি সেটা দেখাতে চাচ্ছি। আমরা খুব কমন একটা পাম্পের যা নাম জানি, সেটাকে বলা হয় সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল পাম্প, এই সাবমার্সিবল পাম্পটা একটু খেয়াল করো, সংক্ষেপে আমি একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু তোমরা সাবজেক্ট পড়ছো, এটা হচ্ছে 1 নম্বর যেটা হচ্ছে এই পুরো পাম্প, এটা হচ্ছে পুরোটা পাম্প। ঠিক আছে, এই পুরো পাম্পটা ফ্লুইডের মধ্যে নিমজ্জিত থাকে, মানে পানির মধ্যে যদি থাকে তাহলে পানির মধ্যে, তেলের মধ্যে থাকলে তেলের মধ্যে, হোয়াট এভার, যেটা যে ফ্লুইডটাকে পাম্প করার চেষ্টা করছি সেটাই এটার মধ্যে, এটার মধ্যে এই পাম্পটা নিমজ্জিত থাকে সাবমার্সিবল অবস্থা। এটা গেলে 1 নম্বর। এখানে যেটা হয়, এটা একটা মাল্টি স্টেজের মধ্যে, এখানে অনেকগুলো ইম্পেলার একটার পর একটা থাকে। এখানে আরেকটা ছবি দেখায়, এটাতেও বিভিন্ন দেখা যাচ্ছে হেড, শ্যাফট, এটা সেটা বিভিন্ন কেসিং, ইম্পেলার দেওয়া আছে, ইম্পেলার অনেক একটা, এই একটা তিনটে ইম্পেলার। ঠিক আছে, লোয়ার বিয়ারিং, আপার বিয়ারিং এগুলো আছে। এখানে মেইন জিনিসটা আমি দেখাই, এখানে এই তোমার এই জায়গাটা যেটা একটা চাকরির মতো দেখা যাচ্ছে, এখানে যে পানিটা ঢুকবে, আর নিচের অংশ যেটা, এটা হচ্ছে মেনলি মোটর। ঠিক আছে, এটার মাধ্যমে এটা ঘুরবে। এখানে কেবল সাবমার্সিবল পাম্প। তো সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের বাংলাদেশে এখন খুব কমন, এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে তো এটা অনেক ইউজ আছে, সেজন্য একটু সংক্ষেপে জাস্ট ফাংশন মোটামুটি একই, কিন্তু ইস্যুতে একটু ডিফারেন্স আছে। সাবমার্সিবল পাম্প যেটা হচ্ছে যে আমরা কালকে বলেছিলাম কথা প্রসঙ্গে, যে এটা সম্পূর্ণরূপে পাম্পটা পানির মধ্যে নিমজ্জিত থাকে না, যে ফ্লুইডকে পাম্প করানো হচ্ছে সেই পাম্প ফ্লুইডের মধ্যে এটা সাবমার্স অবস্থায় থাকে। আমরা যদি একটু দেখি যে আমাদের এই সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে এই হচ্ছে একটা সাবমার্সিবল পাম্প, একটা সিস্টেমেটিক ডায়াগ্রাম। এখানে যেটা দেখা যাচ্ছে এই নিচের অংশটুকু, এটা হচ্ছে তোমার মেইনলি মোটর, বা যেটা রোটেটিং ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে যেটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে। ঠিক আছে, তোমার সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে একটা কিন্তু মোটর আছে, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে সেটা তোমার মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়। এখানেও একই অবস্থা থাকবে, এবং একটা এই যে কেবল দেখা যাচ্ছে, এই কেবলটার মাধ্যমে ইলেকট্রিক পাওয়ারটা সাপ্লাই দেওয়া হয়। তো এখানে যখন পাওয়ারটা ইলেকট্রিক পাওয়ার আসবে, তখন মোটরটা যখন রোটেট করবে, এই ভিতরে একটা শ্যাফট আছে, এই শ্যাফটটা দেখা যাচ্ছে এখানে, এই শ্যাফটটা রোটেট করবে। এই শ্যাফট রোটেট করলে এর ভিতরে এই বাকি যত জিনিস আছে সেগুলো সব রোটেট করবে। ইনফ্যাক্ট এর মধ্যে এই জায়গাটা যেখানে আছে, এটা হচ্ছে যেহেতু পুরো জিনিসটা পানির মধ্যে, পানিটা এর মধ্যে দিয়ে ঢুকবে, ইনটেক বলা আছে এখানে, এর মধ্যে দিয়ে ঢুকবে। এরপরে পানিটা এদিক দিয়ে যাবে, এইখানে যে জিনিসটা আছে, এটা হচ্ছে তোমার মেইনলি পাম্পের অংশ, যেটাকে আমরা রোটারি পাম্প বা পাম্প জানি, সেটা রোটেটিং ডিভাইস। এই পাম্পটা দেখতে এরকম, এই জায়গাটা এখানে যেটা হয়,
এখানে যেটা হয় সেটা হচ্ছে যেখানে অনেকগুলো ইম্পেলার থাকে একটার পর একটা দিয়ে হবে, কিন্তু অনেকগুলো ইম্পেলার থাকে পারফরমেন্স বাড়ানোর জন্য, এবং অনেকটা আমাদের সেই মাল্টি স্টেজের মতো। এবং এখানে ইম্পেলারের পরে আরেকটা ইম্পেলারের মাঝখানে একটা ডিফিউজার থাকে, একটা ইম্পেলার আরেকটা ইম্পেলারের মাঝখানে একটা ডিফিউজার থাকে, এবং পানিটা যখন ইম্পেলার থেকে এটা যে আউটওয়ার্ড ফ্লো, পানিটা বের হয়ে ডিফিউজারের মধ্য দিয়ে আবার সেটা এইটার মধ্যে চলে যাবে, আবার এটা আউটওয়ার্ড ফ্লো এটার ভিতর দিয়ে ডিফিউজারের মধ্যে দিয়ে আবার এটা এইভাবে কন্টিনিউয়াস। তার মানে আলটিমেটলি হেড ডেভেলপ করবে, ঠিক আছে, প্রেশারটা ডেভেলপ করবে এবং ফ্লুইডটা আলটিমেটলি উপর দিয়ে এটা বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট। এখানে মেজর যে পার্থক্যটা আছে সাবমার্জিবল পাম্পের বড় সবচেয়ে সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা যেমন সেন্ট্রিফিউগাল পাম্পে দেখেছি যেখানে ক্যাভিটেশনের একটা সমস্যা, প্রাইমিং এর একটা সমস্যা, তারপরে আমাদের এনপিএস আমরা যেটা কথাটা বলেছি এনশিওর করার ব্যাপার আছে, অনেক কিছু এখানে ইনভলভ, ঠিক আছে। এই ক্ষেত্রে এই কোনো জিনিস এখানে নেই, কোনো জিনিস এখানে নেই। তার মানে এটা ওদিক থেকে সব থেকে ফ্রি। কিভাবে ফ্রি সেটা হলো ব্যাপার। আমরা যেটা সেন্ট্রিফিউগাল পাম্পে করি সেটা হচ্ছে যে আমাদের পাম্পটা থাকে ইম্পেলার, আমরা যদি ছবিটা একটু মনে রাখি যে সেন্ট্রিফিউগাল পাম্পে হাই বা ইম্পেলার থাকে, তার নিচে একটা সাকশন পাইপ থাকে, তারপর রিজার্ভার থাকে, এখান থেকে রিজার্ভার থেকে পানিটা আস্তে আস্তে উপরে উঠে, ঠিক আছে। তার মানে আমাকে যেটা করতে হয় এই ইম্পেলারটা পানিটাকে সাক করে, তারপর আমরা সাকশন পাইপ বলি, পানিটাকে সাক করে তারপর সে এটাকে ডেলিভারি দেয়। এটার মধ্যে এটা সাক করার কোনো ব্যাপার নেই, সাক করার কোনো ব্যাপার নেই। পানিটা যেহেতু পুরোটা নিমজ্জিত আছে, তার মানে এই ইম্পেলারের ভিতরে টোটালটা কিন্তু পানি। তার মানে এখানে এটাকে পানিটাকে সাক না করে পানিটাকে পুশ করা হচ্ছে। অন্যভাবে যদি বলি ইম্পেলার পানিটাকে আগে পুল করতো, এখন এটা পুশ করছে, এই ব্যাপারটা। তার মানে এখানে যে ক্যাভিটেশন রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবগুলো এখানে ইলিমিনেট করা। আর এটা এমন ভাবে সিল করা থাকে এর ভিতরে পানি ঢোকার কোনো চান্স থাকবে না। আলটিমেটলি এটা কম্পারেটিভলি যেটা হয়, যেটা মেইনটেনেন্স খরচ অনেক কম, কারণ প্রত্যেকটাই এভাবে সিল করা থাকবে এবং রোটেটিং পার্ট গুলো মোটামুটি সিল করা থাকে সবকিছু, যার কারণে এখানে কোনো মেইনটেনেন্সের যে ইস্যুগুলো আছে সেগুলো অত বড় ইস্যু থাকে না, ঠিক আছে। এটাই হলো মেইন সুবিধা, ঠিক আছে। এবং আমি যদি একটু দেখি এই জায়গার ছবিটা, এটা একটা ছবি, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ইম্পেলার, আরেকটা ইম্পেলার, এখানে চারটা ইম্পেলার মনে করে বসানো আছে। এই চারটা ইম্পেলারের মাঝখানে যেগুলো হচ্ছে ডিফিউজার করে মাঝখানে বসানো থাকে। তো পানিটা এটার মধ্যে দিয়ে ঢুকবে, এখান থেকে ইনওয়ার্ড ফ্লো ঢুকে, আউটওয়ার্ড ফ্লো ভিতর দিয়ে ঢুকে বেড়ে বাইরে দিয়ে যাবে, দেন সেটা আবার ডিফিউজারের মধ্যে দিয়ে আবার সেই পরে ইম্পেলার যাবে, এভাবে গ্র্যাজুয়ালি সামনে দিকে যেতে থাকবে। আর এই নিচের পার্টে এটা হচ্ছে যে মোটর রিলেটেড যা যা আছে সেগুলো নিচের দিকে থাকবে, আর এই যে অংশটুকু এটাকে এখান থেকে বাইরে ঢুকবে। তো এটা থাকবে জাস্ট এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে এটা থাকবে। এই হচ্ছে মোটামুটি আমার একটা যদি বলি যে সাবমার্জিবল পাম্পের, এটা একটা সাবমার্জিবল পাম্পের ছবি যেটা ইনস্টল করা হয়েছে। তার মানে দেখতে পাচ্ছ এই যেখানে বাইরে ঢুকতেছে, এর মধ্যে এখানে হচ্ছে তোমার ইম্পেলার গুলো পাইপ এখান থেকে ডেলিভার হবে, ঠিক আছে। এই ইলেকট্রিক পাইপের মাধ্যমে পাইপটা কারেন্টটা তোমার নিচের দিকে যাচ্ছে, কোনো সেটা করা হয়। আরেকটা ছবি আছে মনে হয়, হ্যাঁ, এটা আরেকটা সাবমার্জিবল পাম্পের ছবি। তো মোটামুটি এইটা পুরো জিনিসটাই থাকবে যে তোমার সাবমার্জ অবস্থায়।